হ্যালো জনগণ, বাটফিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই অনিয়মিত পডকাস্ট বাটকাস্টে। আজকে আপনাদের দাবির মুখে নতি স্বীকার করে আমি এখানে উপস্থিত করেছি লেখক, ডিরেক্টর, পার্ট টাইম অভিনেতা নুহাশ হুমায়ুনকে। সো নুহাশ, ওয়েলকাম টু পডকাস্ট বাটকাস্ট। আমি এখন ইউজ টু হইনি এটাকে যে আমি পডকাস্ট না বলে বাটকাস্ট বলতেছি এজি হওয়ার জন্য। সো কেমন আছো তুমি? প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গুড, ভালো। তোমার কি অবস্থা? আমরা হচ্ছে আমাদের ক্যাচ আপ করার কথা ছিল অনলাইন, বাট উই ইন্টেনশনালি আমরা ক্যাচ আপ করি নাই। উই ডিডন্ট সে কি অবস্থা, সো দ্যাট আমরা অ্যাকচুয়ালি অর্গানিকলি করতে পারি ইন দ্য পডকাস্ট। সো অ্যান্ড আমিও অনেক কিছু বলবো আজকে, বলার আছে। সো সেটা আমি এজন্য ইচ্ছা করে হোল্ড ব্যাক করছি যাতে আজকে বলতে পারি। সো তুমি এখন এলএতে আছো, রাইট? হ্যাঁ, এলএতে। সো কি পারপাসে এলএতে? কোথায়? টরন্টোতে, রাইট? আমি টরন্টোতে। আমরা প্রবাসী বাঙালি এখন। সো সো তুমি এলএতে, আমি যতদূর জানি তুমি এটা ফিল্ম নিয়ে এসছো এবং তুমি ফিল্ম নিয়ে, সো মানে আসলে যদি বলো দর্শকদেরকে আসলে ফিল্মের ব্যাপারটা। শিওর। সো আমি এলএতে আসছি হচ্ছে সানড্যান্সের স্ক্রিন রিডিং ইন্টেন্সিভের জন্য। That's for moving Bangladesh. So Sundance Screen Reading Intensive হচ্ছে basically it's a script workshop. And Sundance, if you know, just Sundance Institute, it's one of the biggest film institutes in the world. They host the Sundance Film Festival, অনেক prestigious, and I think আমি হচ্ছে ফার্স্ট বাংলাদেশি যে সানড্যান্সের কোনো ল্যাবে চান্স পেয়েছি, সো উইথ their feature film program. So that was pretty cool. So ওখানে মুভিং বাংলাদেশ নিয়ে আসছিলাম, and also ওইটার পরে আমার সাথে আরেকটা প্রোগ্রাম ছিল which is the Film Independent HFPA Residency. So এটা হচ্ছে Film Independent, they host the Film Independent Spirit Awards. আর HFPA হচ্ছে Hollywood Foreign Press, তারা হচ্ছে গোল্ডেন গ্লোবস হোস্ট করে। So they have a residency here এক মাসে এলএতে। সো দুইটা মিলে বেসিক্যালি আসছি, অ্যান্ড ওখান থেকে আবার গিয়েছিলাম সাউথ বাই সাউথ ওয়েস্টে গিয়েছিলাম, অস্টিনে গিয়েছিলাম, কেম ব্যাক টু এলএ। এখন আই এম গোয়িং টু দিস আদার থিং কল্ড দ্য স্লোন ফিল্ম সামিট, যেটা হচ্ছে যেসব ফিল্ম স্লোন হচ্ছে লাইক ফিল্ম যেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ডিল করে, লাইক হিডেন ফিগার্স, তারপর দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, তারপর ওই যে বেনেডিক্ট কাম্বারব্যাচের মুভিটা কি, ওই যে ইমিটেশন গেম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওগুলাকে ওরা সাপোর্ট করে, অ্যান্ড they're also supporting Moving Bangladesh because that's also a film, kind of the origin story of Pathao, since it deals with tech, ওইটাকে ওরা সাপোর্ট করছে। সো when they invited me to the summit is in like mid-April. So আমি বলছি যে আচ্ছা আমি তো এলাতে কিছুদিন আছি, বাকি দিন যদি তোমরা স্পন্সর করতে পারো আমাকে হোটেল দেওয়ার 2 weeks, তাহলে আমি এটাতে যাব। And they actually said yes. So it's a nice like free LA trip that I'm getting, and ওই চান্সে কিছু নেটওয়ার্কিং করছি, so not bad. সো এখন কি তোমার এই ফ্রি টাইমটা যাচ্ছে, মানে এখন হচ্ছে ওই গ্যাপটা যাচ্ছে? এখন হচ্ছে ওই গ্যাপটা যাচ্ছে, and I'm basically using this gap to do a lot of meetings. So গ্যাপ না, একদম বেশ প্রেশার যাচ্ছে। আচ্ছা, জোস। সো এই যে এতগুলো মানে একদম পুরো মানে বিভিন্ন ব্যান্ড যেমন ট্যুর করে একটার পর একটা, সো তুমি এরকম একটার পর একটা রেসিডেন্সি ট্যুর করতেছো। সো এখানের আসলে শুরুটা কোত্থেকে? মানে আমি জানি মুভিং বাংলাদেশ নিয়ে, সো আমি যদি মুভিং বাংলাদেশ নিয়ে একটু কথা বলি, যে মুভিং বাংলাদেশের শুরুটা আমি মনে আছে যে আমরা 2018 ছিল না, হ্যাঁ 18 আমরা বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গিয়েছিলাম ইতি তোমারই ঢাকা নিয়ে। সো ওখানে নুহাস আমাকে ওর এই মুভিং বাংলাদেশের বেসিক কনসেপ্টটা সর্ট অফ শেয়ার করে আমার সাথে। তো আমার তখন খুব ইন্টারেস্টিং লাগে, খুবই এক্সাইটিং লাগে যে বাংলাদেশে এই টাইপের ফিল্ম হয় নাই, বা এই ধরনের জায়গা থেকে ফিল্ম হয় নাই। সো আমি ওকে খুবই এনকারেজ করি, বলি বা এটা খুব জোশ। আমি এখনও আসলে খুবই মানে কী বলবো, আই এম এক্সাইটেড অ্যান্ড আমি ওয়েট করছি এটা দেখার জন্য। সো সো তুমি আমাকে যখন শেয়ার করছিলে 2018-এ, সো তোমার কনসেপ্ট আসলে কখন মাথায় আসে? Well, actually তখনই, and it's really funny because এটা আমি অন স্ক্রিন বলতে যাচ্ছিলাম, লাইভ বলতে যাচ্ছিলাম, which is you were the first person যে আমাকে বলছে যে এই আইডিয়াটা ভালো, এটা নিয়ে কিছু করা যেতে পারে। কারণ যত প্রডিউসারকে তখন অনেকগুলা প্রডিউসার তো কথা হচ্ছিল, সবাইকে বলতেছিলাম যে হ্যাঁ একটা বানাবো, ইটস কাইন্ড অফ আ টেক স্টোরি, ইটস কাইন্ড অফ অ্যাবাউট পাঠাও, এটাই সেটা। সবাই বলছিল যে এই স্টোরি বানায় লাভ কি, এটা পয়েন্টটা কি? সো কেউ ধরতে পারতেছিল না যে হোয়াট ইজ দ্য বিউটি ইন দ্যাট। অ্যান্ড ইউ ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল যে লাইক আমরা আই থিঙ্ক আমরা ইয়ে খাচ্ছিলাম, রামেন বা কি জানি, ফ্রাইড চিকেন না কি জানি খাচ্ছিলাম। And I was like, হ্যাঁ একটা আইডিয়া আছে, মেবি এটা বানাতে পারি আমার ফার্স্ট ফিচার হিসাবে। And you were like, ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ এটা আছে। And ডিরেক্টররা যেটা করে হচ্ছে প্রথমে ভালো বলে, তারপর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে একটু তাকায় ছিল কথা জানায়, না আসলেই ভালো। হ্যাঁ, সো দ্যাট গেভ মি আ বিট অফ কনফিডেন্স। আর বাংলাদেশি কোনো প্রডিউসার অ্যাকচুয়ালি পছন্দ করে না জিনিসটা, বিকজ ওদের ফিলসফি ছিল যে পাঠাও নিয়ে সিনেমা আমরা কেন বানাবো, এটা শুড বি স্পন্সার্ড বাই পাঠাও। হ্যাঁ, বাট মাই থিং ওয়াজ আই ওয়ান্ট টু মেক সামথিং কাইন্ড অফ একটা অবজেক্টিভ লেন্স থেকে, প্লাস ইটস বেসড অন আ ট্রু স্টোরি। আর বেসড অন আ ট্রু স্টোরি আর ট্রু স্টোরির মধ্যে তো পার্থক্য আছে। মানে হচ্ছে যে আমি কাইন্ড অফ ঘটনাটা আমার ভাবে বলছি, সর্ট অফ লাইক একটা ঘটনা যদি তুমি আমাকে বলো, শেয়ার করো, আই টেল ইট টু অ্যানাদার পারসন,
একটু কিন্তু চেঞ্জ হয়, রাইট? পার্সন টু পার্সন একটা গল্প সেম ট্রু স্টোরি যেভাবে বলা হয়। সো আই ওয়ান্টেড টু ব্রিং মাই এনার্জি, মাই এস্থেটিক্স অ্যান্ড মাই স্টোরি টেলিং ইনটু ইট। সো ওইটা সবাই বুঝে নাই, বাট ওই বুসানে কিন্তু দেখা হয়েছিল ওই বুসানে না, নেক্সট ইয়ার বুসানে গিয়েছিলাম ফর দ্য এশিয়ান ফিল্ম একাডেমি, ফিল্ম প্রোগ্রাম যেটা তুমিও গিয়েছিলা কাপল অফ ইয়ার্স ব্যাক, রাইট? সো ওই প্রোগ্রামে যাওয়ার সময় আই মেট বিজন ইমতিয়াজ, and he was there with another film Busane. So তখন first দেখা হয়, we got into an argument বিজনের সাথে about film because I love Marvel movies, he hates Marvel movies, so এটা নিয়ে একটা বিশাল আমাদের একটা ঝগড়া হয়েছে যে সুপারহিরো মুভি কি দরকার আছে পৃথিবীতে নাকি নাই। And ওই ঝগড়া থেকে I realized যে this could be a good producer for me. Like কি জানি এটা মানে একজনের সাথে ঝগড়া করে কিন্তু really বোঝা যায় যে if you have the real chemistry or not. So True. I was like, nah, acha, maybe বানানো যায়. And they really liked the idea, and ওখান থেকে we brought it forward. And the philosophy I had then, because তখন there was some buzz going around, ইতি তোমায় ঢাকা just বানালাম আমরা, and at the same time 700 টাকা just release হয়েছিল at the same time. So there was some like hype যে ও আচ্ছা নুহাশ নেক্সট কি বানাবে, অনেকগুলো প্রডিউসার আমাকে অ্যাপ্রোচ হয়েছিল যে এখনই আমরা ফিল্ম বানায় ফেলবো। But it was actually রুবায়ত আপু who gave me this advice, which was যে তোমার first feature একটু টাইম নিয়ে করো, do some labs, do some research, work on the script, take some time with it. মানে এই রাশের মধ্যে don't fall into that trap. And I'm really glad I got that advice, because I think I spent a year, 2 years just developing the script, pandemic-এর মধ্যে, and ওই process-টা, applying to things and working on the script, working on the story, that's how I got to know Film Independent, তারপর Sundance and all these programs, and it's really like মানে opened up my world a little bit. So I'm really glad যে আমি ওই জার্নির মধ্যে দিয়ে গেছি and not just like আচ্ছা আজকে আমাকে বানায় ফেলতে হবে জিনিসটা. So I have a lot of people who ask me আচ্ছা ভাই মুভিং বাংলাদেশ এত কিছু পেয়ে গেল, এত এখানে গেল, কানের মার্চেরু ফিল্মে গেল, এটাতে গেল, বের হবে কবে? And even my mom is like বলে যে তুমি তো ফিল্ম বানাও নাই এখন, এত কিছু কেমনে পাচ্ছ? But it's really interesting because being part of that journey, it's like Iron Man 1 এর end, when Samuel Jackson says you're part of a bigger universe now, ওই জিনিসটা ফিল করা যায় যে what is the world responding to and what are they not responding to. অনেক কিছু বলে ফেললাম, but does that make sense? না এটি তো শুনতে চাই। আর অলসো আমাদের একটু ল্যাগ হচ্ছে মনে হয়, বাই চান্স কল কেটে গেলে অসুবিধা নেই, আমরা আবার করবো, মাঝখানে এটা কেটে ফেলে দিব। সো আমাদের লাইভ না হওয়ার সুবিধা, আরেকটা লাইভ না হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি লাইভ খুব ভয় পাই, লোকজন লাইভে গালি দিচ্ছে, ব্যাপারটা কেমন লাগে। হ্যাঁ, right, and you're an amazing filmmaker, so মানে I'm sure lag হলেও এডিটিং করে মজার কিছু এডিটিং করে একদম মানে ফাটাই ফেলবো। হ্যাঁ। সো মুভিং বাংলাদেশে আরেকটা বিষয় হচ্ছে যে, তো আমি মুভিং বাংলাদেশ তো তোমার কাছ থেকে তখন একটু শুনলাম, এরপরে আমি অনেকদিন তো তোমার সাথে ওইভাবে কথাবার্তাও হয় নাই, তুমি দেখলাম যে তুমি এশিয়ান ফিল্ম একাডেমিতে গেছো। তো এরপরে অনেক দিন পরে আমি প্রথম যেটা দেখলাম যে মুভিং বাংলাদেশ হচ্ছে বিভিন্ন জায়গায় ফান্ড পাচ্ছে, বিভিন্ন ধরনের মানে অ্যাওয়ার্ডস পাচ্ছে। সো এইটা নিয়ে যদি একটু বলো যে আসলে কোথা থেকে শুরু হলো এবং মানে কয়টা পেলো। আমি এখন আসলে আই লস্ট কাউন্ট, মানে এত মুভিং বাংলাদেশের নিউজ টিউজ মাঝে মাঝে দেখছি যে কোনটা পাইছে। আমার কাছে যখন অ্যাকচুয়ালি ফিল্ম বের হবে প্রথমে লোগো থাকবে, ওটা পরে নেবো যে কোনটা পাইছে। সো ওইখান থেকে যদি বলো যে কীভাবে তুমি আসলে এন্ট্রি মানে সাবমিট করলে বিভিন্ন আই ডোন্ট নো গ্র্যান্টের জন্য, অ্যান্ড ওইখান থেকে কোনটা পেলো, কীভাবে পেলো। হ্যাঁ, সো there are a lot of different grants, মানে প্রত্যেকটা সাকসেস যে দেখবা, হ্যাঁ লেটস সে একটা বড় নিউজ আসলো মুভি বাংলাদেশ এই টাইপে ফিল্ম কমিশন থেকে লাইক এত লাখ টাকা পেলো, ফর এভরি সাকসেস there are like 5 to 6 different failures. হ্যাঁ, সো ইটস নট লাইক যে সব কিছু অ্যাপ্লাই করলাম সব কিছু পেয়ে গেলাম, ইটস লাইক আ প্রসেস। সবচেয়ে প্রথম পেয়েছিলাম হচ্ছে স্লোন গ্র্যান্টটা, which is for science and technology, ওইটা পেয়েছিলাম ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট থেকে। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক $30,000 গ্র্যান্ট। ওইটার পরে সর্ট অফ একটা গ্র্যান্ট পেলে, মানে প্রথম গ্র্যান্টটা পাওয়া হচ্ছে সবচেয়ে টাফ, প্রথমে কেউ টাকা দিতে চায় না কোনো প্রজেক্টে। ইটস কাইন্ড অফ লাইক আ সেম উইথ আ স্টার্ট আপ অ্যাকচুয়ালি। ইটস সো ফানি বিকজ মুভিং বাংলাদেশের স্ক্রিপ্টে এক্স্যাক্ট জিনিসগুলো হয় যে ফার্স্ট টাকা কে দিবে, তারপরে টাকা আসতে থাকে, যখন তখন আসতেই থাকে। ইটস ভেরি সিমিলার যে দ্য জার্নি দ্যাট আই এম গোয়িং অন অ্যান্ড দ্য জার্নি অফ দ্য ক্যারেক্টার্স ইন মুভিং বাংলাদেশ। সো দ্যাটস কাইন্ড অফ দ্য ইন্সপিরেশন অলসো। বাট যেটা হয় হচ্ছে ফার্স্ট স্লোনের টাকাটা ঢোকার পরে তখন এভরিওয়ানস লাইক আচ্ছা এটাতে ইনভেস্ট করি, এটাতে করি। তারপর আরেকটা স্লোন গ্র্যান্ট পেলাম ফ্রম সানড্যান্স। তারপর ভেরি ইন্টারেস্টিং তাইওয়ান থেকে একটা গ্র্যান্ট পেলাম, বিকজ আমাদের একটা প্রডিউসার হচ্ছে হিজ তাইওয়ানিজ, প্যাট্রিক। হিজ অ্যামেজিং। ওর লাস্ট ফিল্মটা কানে ছিল ইন আনসার্টেন রিগার্ডস উইথ রানা মারিয়াম নুর কল মানি বয়েস। সো ইজ এ গ্রেট ফিল্ম মেকার, গ্রেট প্রডিউসার। সো হি গট দিস তাইওয়ানিজ ফান্ড ফর আস। তারপর আর কি হলো, এখন দের সাম টক্স অ্যাবাউট আ জাপানিজ ফান্ড দ্যাট উই মাইট গেট। অ্যান্ড কিছু হচ্ছে গ্র্যান্ট, কিছু হচ্ছে ইনভেস্টমেন্ট। গ্র্যান্ট হচ্ছে অনুদান, মানে টাকাটা ফেরত দিতে হয় না। আর টাইম ওয়ান থেকে যেটা পাইছি সেটা হচ্ছে an investment, মানে যদি টাকা বানাই দেন উই হ্যাভ টু গিভ সাম ব্যাক।
it's been an interesting process. Funny জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে এখনো কোনো টাকা ঢুকে নাই। I still don't have any অনুদান or any investor from Bangladesh. সব হচ্ছে international so far, which চাই না, জিনিসটা খুব কেমন জানি আইরনিক, মুভিং বাংলাদেশ জিনিসটার নাম, কিন্তু বাংলাদেশ থেকে এখনো কোনো টাকা ঢুকে নাই। তুমি কি বাংলাদেশের থেকে অনুদানের জন্য অ্যাপ্লাই করছো বা ট্রাই করে দেখছো? আই ডোন্ট নো, সরকারি অনুদান বা এরকম। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি বাংলাদেশে আর কোনো অনুদান আছে কিনা সরকারি ছাড়া, বাট ট্রাই করা হয়েছে তোমার? I don't want to এটা তো যেতে চাই না, অনেক পলিটিক্যাল জিনিসটা। বাট থিং ইজ বাংলাদেশি না, আই নো, বাট আই জাস্ট ওয়ান্টেড টু নো যে তুমি ট্রাই করছো কি বা নাকি যেটা ধরো নেই। ইন জেনারেল বলতেছি, নট জাস্ট বাংলাদেশি কোনো অনুদান বা বাংলাদেশি কোনো ইনভেস্টর, তাদের পার্সপেক্টিভটা হচ্ছে একটু ডিফারেন্ট। ইট ওয়াজ কাইন্ড অফ ইজিয়ার, ইন্টারন্যাশনাল যারা ইনভেস্ট করছে বা গ্রান্ট দিছে, দে স দ্য বিগার পিকচার ফার্স্ট। সো ওরা ফার্স্ট ইন করার ফলে জিনিসটার স্কোপটা একটু বিগার হয়েছে। সো এখন বাংলাদেশে কেউ আসলে আই ডোন্ট মাইন্ড, বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে কাইন্ড অফ জিনিসটাকে ইন্টারন্যাশনালি পজিশন করার জন্য ইট বিকামস কাইন্ড অফ আ মোর গ্লোবাল থিং, ইফ দ্যাট মেক্স সেন্স। তো এটা জানলাম, তো এটা খুবই ভালো লাগলো। হ্যাঁ, আই এগ্রি যে বিদেশি মানে এত জায়গা থেকে ফান্ড পাচ্ছে, এত জায়গা থেকে জিনিসটা রেকগনাইজ হচ্ছে, ইভেন তৈরি করার আগে স্ক্রিপ্টেই এত রেকগনিশন পাচ্ছে, এটা ডেফিনেটলি অনেক বুস্ট করবে ফিল্মটাকে। অ্যান্ড আই এম শিওর তুমি তৈরি করার পরে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে দিবা বিভিন্ন জায়গায়। সো আমাদের ওই জায়গাতেও একটা ভালো অপরচুনিটি থাকবে যেহেতু। হ্যাঁ, মানে বাংলাদেশিদের না একটা পার্সপেক্টিভ আছে, মানে খুব জেনারেলাইজ করতে চাই না, কিন্তু একটা জিনিস যখন বিদেশি রেকগনিশন পায় তখন জিনিসটার দাম বেড়ে যায়। ফর সাম রিজন আমাদের নিজের দেশের অ্যাপ্রুভালটার দামটা একটু কম। সো ডেফিনেটলি ওই দিক থেকে বাইরের অ্যাপ্রুভালটা পাওয়া ইম্পর্টেন্ট, বিকজ আমরা আসলে কোনো ফিল্ম মেকারকে বা কোনো কাউকে তেমন দাম দিই না আনলেস দে হ্যাভ সাম ইন্টারন্যাশনাল রেকগনিশন। হ্যাঁ, এটা সত্যি। আবার আরেকটা বিষয়, আমার অবজারভেশন যেটা, যে বাংলাদেশের যে কটা ফিল্মই রিসেন্ট টাইমে বা আমি ফিল্ম মেকিং করা শুরু করছি পর থেকে, যেগুলো এই কারণে হয়তো ওই সময় থেকে আমি একটু খবর রাখছি একটু বেশি, তো যেসব ফিল্মই ইন্টারন্যাশনালি বেশি একটু ভালো ভালো জায়গায় গেছে, আই ডোন্ট নো, বাংলাদেশে আমার ধারণা মতে তার একটাও খুব বেশি ব্যবসা করতে পারে নাই কেন যেন। আমি দেখছি যে ফেসবুকে অনেক আওয়াজ হয়, বা আচ্ছা এই ফিল্মটা এই জায়গায় গেছে, এত ভালো কিছু করছে, এটা নিয়ে মানুষ শেয়ার দেয়, কংগ্রাচুলেশনস বলে, আর হলে বের হইলে তেমন একটা বেশি লোক দেখে না, বা আই ডোন্ট নো, কেমন যেন একটা অ্যাপ্যাথি কাজ করে। আমার পার্সোনাল ধারণা হচ্ছে যে ফেস্টিভ্যালে গেছে বা বিদেশে কোথাও গেছে, এটা শুনলে আমার মনে হয় যে জেনারেল পাবলিকের হয়তো মনে হয় যে এটা খুবই যে আর্টসি ফিল্ম, এটা বোরিং হবে, এটা খুবই স্লো হবে বা সামথিং লাইক দ্যাট। তো ওই জন্য হয়তো বা আগ্রহটা আগে থেকেই কম থাকে। বাট আমি যে কটা দেখার সুযোগ হয়েছে বাংলাদেশি ফিল্ম, যেগুলো বিদেশে কিছু একটা করে দেখায় আসছে, আমার কাছে তো ভালো লাগছে। বাট দেন অফকোর্স মানে টেস্ট তো মানুষের ডিফারেন্ট থাকেই। ভালো আছে তোমার কাছে? আমার কাছে বেশ কয়েকটি, আমি খুব বেশি দেখতে পারছি যে তাও না, বাট যে কয়টা দেখছি আমার কাছে ভালোই লাগছে। যে এবং আই কুড সি যে আচ্ছা ঠিক আছে, বিদেশে কেন এটা কিছু না কিছু অ্যাওয়ার্ড বা নমিনেশন কিছু একটা পাইছে, মানে আই কুড সি দ্য মেরিট। কতগুলো আছে হ্যাঁ আমার টাইপের না ওই সেন্সে, মানে হয় কি যে কিছু ফিল্ম হয় যে তুমি তোমার হয়তো ভালো লাগে না, বাট তুমি দেখতে পাও যে কেন অন্য কারো কেন এটা ভালো লাগতে পারে। আর কিছু ফিল্ম আছে তোমার হয়তো লাগবে যে এটা কমপ্লিট গার্বেজ, মানে এটা কেন মানুষের ভালো লাগবে। সো ওরকম দুইটা জিনিস আর কি। সো তোমার ফিল্মের একটা ইন্টারেস্টিং, এটার সাথে আমি তোমার আমরা সাউথ বাই সাউথ ওয়েস্টের পোর্শনটাতেও যাব, যে আমি তোমার রিসেন্টলি মশারি নামে তোমার একটা শর্ট ফিল্ম সাউথ বাই সাউথ ওয়েস্টে গিয়েছে, অ্যান্ড ওইটার কাহিনিটা আমাদের একটু, মানে কাহিনি বলো না, মানে ইউনো হোয়াট হ্যাপেন্ড উইথ দ্যাট ফিল্ম। হ্যাঁ, সো বেসিক্যালি তো আমি লাস্ট couple of years advertising করছিলাম। হ্যাঁ, সো মেকিং কমার্শিয়াল, মেকিং অ্যাডস, বিকজ অ্যাড বানায় there's money in it, টাকা পাওয়া যায়, যেটা ফিকশন বানায় সবসময় পাওয়া যায় না বাংলাদেশে। সো অ্যাড বানাতে বানাতে এক সময় দেখলাম যে আই ডু হ্যাভ সাম সেভিংস, যে ফাইনালি কোনো মতে ব্যাংকে কিছু টাকা জমছিল। অ্যান্ড তখন মনে হচ্ছিল যে why did I get into film making, মানে ইভেন অ্যাডভার্টাইজিং, বিকজ আমি ফিল্ম মেকিং ভালোবাসি, আমি গল্প ভালোবাসি। এখন এই টাকা দিয়ে আমি কী করবো? আমি তো অ্যাকচুয়ালি টাকা বানাতে চাই না, আমি ফিল্ম বানাতে চাই। হ্যাঁ, অ্যান্ড যত অ্যাডভার্টাইজিং ডিরেক্টর আছে সবাই বলে যে আমি একদিন আমি ইনশাল্লাহ সিনেমা বানাবো টাকা দিয়ে। আমি বলছি না, এতদিন আমি ওয়েট করতে পারবো না, 10-20 বছর ওয়েট করতে পারবো না, অলরেডি হালকা ভুড়ি হয়ে যাচ্ছে, আমাকে বানায় ফেলতে হবে কিছু। সো ভাবলাম যে আমি ইনভেস্ট করবো, আই এম গোয়িং টু মেক মাই ওন শর্ট ফিল্ম। কিছু আইডিয়াস ছিল আমার ফ্রম when I was very young, মানে 18 বছর বয়স, কলেজে ছিলাম তখন থেকে। মশারি ওয়াজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড তখন আমার স্ট্র্যাটেজি ছিল এরকম, নট যে কোন ফিল্মটা সবচেয়ে ভালো ফেস্টিভ্যালে যেতে পারবে বা কোন ফিল্মটা সবচেয়ে আর্ট হাউস, বাট স্ট্র্যাটেজি ছিল আমার কোন আইডিয়ার জন্য বাংলাদেশের কেউ কোনো টাকা দিবে না। মানে যে আইডিয়াটা অলরেডি কাইন্ড অফ কমার্শিয়াল বাংলাদেশের সেন্সে, সেটা তো আমি খুব ইজিলি লাইক দের স্পন্সর্স, দের প্রডিউসার্স হু ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি, এটা তো সমস্যা নাই। বাট আমার আইডিয়া ছিল যে কোন জিনিসটা আমাকেই বানাতে হবে, কারণ অন্য কেউই টাকা দিবে না।
সো আই থট হরর বানানো যায় অ্যান্ড হ্যাড দিস আইডিয়া একটু পোস্ট অ্যাপোকালিপটিক হরর, মানে হচ্ছে যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড মুভি যখন আসে ওগুলোতে সবসময় আমরা দেখি যে আমেরিকায় কি হয়, ইউরোপে কি হয়, কিন্তু বাংলাদেশের কাহিনীটা কি আমরা জীবনে দেখি না। সো লাইক দ্য স্টোরি ওয়াজ বাংলাদেশে কি হচ্ছে ইন অ্যান অ্যাপোকালিপস। সো ওইটার জন্য মানে অনেক টাইম দিয়েছি, কাস্টিং করলাম অ্যান্ড ট্রাই টু গেট দ্য বেস্ট পিপল। ওইটার আগে আই থিঙ্ক খোকা বানিয়েছিলাম দ্যাট মিউজিক ভিডিও উইথ প্রীতম। সো কিছু এক্সপিরিয়েন্স ছিল যে একটু হরর কমেডি করার বা ডিফারেন্ট মানে হরর অ্যাডজেসেন্ট অনেক কিছু করার এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড ওই জিনিসগুলোর সময় যেটা হয়েছিল যেটা হচ্ছে ফর ইনস্ট্যান্স ইভেন ওয়েন উই ওয়ার মেকিং পিৎজা ভাই টুগেদার, হ্যাঁ, তখন প্রথমে আমি অনেক ডার্ক একটা স্ক্রিপ্ট লিখছিলাম অ্যান্ড আস্তে আস্তে যে ফিডব্যাকটা আসে যে না একটু কমাও, এন্ডিংটা বেশি ডার্ক, এটা এটা জিনিসটা আস্তে আস্তে স্যানিটাইজড হয়ে যায়। অ্যান্ড আমি নিজেও বুঝি না, আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার বাই লেয়ার, অ্যান্ড যখন জিনিসটা বের হয়ে যায় ইট বিকামস কাইন্ড অফ কমেডি অ্যান্ড ওই হরর বা থ্রিলার সাইকোলজিক্যাল এলিমেন্টটা কমে গেছিল। সেম উইথ খোকা, বারবার একটা ফিডব্যাক আসতেছিল যে ভাই এটা কি একটু ইয়ে করা যায় নাকি একটু, তারপর কমেডিটা বাড়ালাম অল দ্যাট। বাট এটাতে আই রিয়েলি ওয়ান্ট টু পুশ ফর সামথিং ডার্কার, সামথিং মোর ইন্টিমেট। অ্যান্ড তারপর যখন যেটা শেষ হলো অনেক মানে আই থিঙ্ক ওভার 1 year জিনিসটা এডিট করছি, তারপর পোস্ট প্রোডাকশন বাংলাদেশে করি নাই। এশিয়ান ফিল্ম একাডেমিতে একটা সাউন্ড ডিজাইনের সাথে দেখা হয়েছিল, সিঙ্গাপুরিয়ান একটা ছেলে ইয়ামেন নামে, সো গুড, I loved his work. I was like তুমি এটা পারবে, তোমাকেই করতে হবে। আমি জানি তুমি বাংলা বুঝো না, আমাদের গল্প কি বুঝবা না মেবি, বাট ইউ হ্যাভ টু ডু দিস। অ্যান্ড ফাইনালি যখন যেটা শেষ হলো, আমি বাংলাদেশের যত বড় বড় প্রডিউসার আছে যারা অ্যাজ ইউ সেড যারা সব আর্ট হাউস ফিল্ম বানায়, অ্যাওয়ার্ড পায়, সবাইকে দেখালাম যে ভাই এটা দিয়ে ভাই বা আপু কি করব, এই শর্ট ফিল্মটা দিয়ে বানালাম, এটা কি পাঠাবো ফেস্টিভ্যালে? And almost all of them said no, they weren't interested in work. They were like বুঝে না এই জিনিসটা আসলে যে হরর জনরা এগুলা কাজ করবে, এগুলা তো মার্কেট নাই পৃথিবীতে। And the only person who said something very inspiring was Imon Bhai, Abu Shahid Imon, who produced Iti Tomai Dhaka আমাদের জন্য। সেই জিনিসটা দেখে বলছে নুহাশ তোমার একটা খুব উইয়ার্ড একটা ভিশন আছে, তুমি সবকিছু থেকে তোমার মতো করে বানাও। এখন মেবি এটা কিছু হবে না এই ফিল্মটা, কিন্তু ডোন্ট ইউ ওয়ে টু ইউর সেলফ টু সি পৃথিবী তোমার ভিশনটা খাবে নাকি খাবে না? কারণ তোমার সব ফিল্মের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবে, তোমার জিনিসটা থাকবে। তো তোমার দেখা উচিত না যে টেস্ট করা উচিত না ওয়াটারটা যে কাজ করতেছে নাকি? সো আম লাইক ফাইন, পাঠাই ভালো কিছু জায়গায়। And South by Southwest is a very popular festival in America. It's a very commercial festival. So there like এখানের ফিল্মগুলো হচ্ছে part art house but also has a bit of commerce in it. They have some commercial value. Like এখানে Nicolas Cageর একটা বড় মুভি প্রিমিয়ার হচ্ছে, The Unbearable Weight of Massive Talent, যেখানে Nicolas Cage plays Nicolas Cage. তারপর there's a really good movie called Everything Everywhere All at Once, যেটা বানানো produced by the Russo brothers who made Avengers Endgame and the other Avengers. খুব শীঘ্রই বের হবে বা বের হয়ে গেছে। হ্যাঁ, I think এক উইকের মধ্যে বের হয়ে যাবে। হ্যাঁ, so there's some mix of popular and like এরকম genre films. So ওখানে we got selected for a world premiere. It was very exciting. And এই ফেস্টিভ্যালটা কি দেয় হচ্ছে যে their mileage is amazing because ওখানে accepted হওয়ার সাথে সাথে I started getting emails. মানুষ অন্য ফেস্টিভ্যাল আমাকে ইমেল করা শুরু করলো যে আমরাও জিনিসটা চাই, দেখতে চাই, we want to premiere in our festivals. Different producers দের কথা বললো, and এখন in fact I'm talking to different producers, production companies LA তে যারা মানে আরো কাজ করতে চায়, আরো জিনিস বানাতে চায় এই জিনিসটা দেখে, মশারি দেখে। দ্য প্রিমিয়ার ওয়াজ রিয়েলি এক্সাইটিং বিকজ প্রথমে আমার কান্না আসছিল বিকজ অন্যান্য যে শর্ট ফিল্মগুলো ছিল অল কাইন্ড অফ জনার ফিল্মস, দে ওয়ার ভেরি এক্সপেন্সিভ। দেয়ার ইজ আ মুভি বাই সোনি অ্যান্ড ওই সোনির ফিল্মে একটা শট ছিল যে একটা ক্যারেক্টারের চোখের মধ্যে জুম ইন করে, তারপর চোখের রিফ্লেকশনে একটা ভূত দেখা যায়, তারপর আরো জুম ইন করে, অ্যান্ড ওই শটে ওই একটা শটের বাজেট হচ্ছে আমাদের পুরো ফিল্মের বাজেটের থেকে বেশি প্রবাবলি। সো ওই শটটা প্লে করছে, আমি মানে অলমোস্ট কাঁপতেছি, আমার চোখের মধ্যে জুম ইন হচ্ছে বিকজ আই এম লাইক উই আর নেভার গোইং টু বি বেটার দেন দ্যাট। বাট there was, I feel like there was some story in ours and there was like a heart chilo and somehow it worked and পুরো জিনিসটা এত বাঙালি ছিল যে বাঙালি হরর কিন্তু কেউ জীবনে দেখে নাই। So something about that connected, so we won the jury award, the যত grand jury award ছিল we won that. And what's amazing about the jury award was they said যে Nuhash Humayun is a director to watch, and the jury was Monkey Paw, Blumhouse. I don't know if you know Monkey Paw, but it was a Jordan Peele company who made like Get Out, Us, Nope, named movie manager. So these were like the best people in the international worldwide horror industry giving me that award. So it meant something. So ওইটার পরে এখন মানে হচ্ছে যে it's amazing really ওই recognitionটা পাওয়া. I have so many like meetings with cool companies যেটা তোমাকে privately বলছি কাদের সাথে আমার মিটিং হচ্ছে, but I can't say it publicly. আমিও আনফরচুনেটলি বলতে পারছি না এখন, বাট আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তুমি যেসব কোম্পানির নাম বলছো শুনে তো আমি খুবই মাথা নষ্ট, যেগুলো তো খুবই জোশ মানে। বাট ইউ নো রাহাত, যেটা আমাকে বলতে হবে যে আই এম রিয়েলি হ্যাপি যে
আমার ভিতরে যে গল্পগুলো ছিল আমি ওগুলাই বলছি। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে আমার যে উইয়ার্ডনেস বা আমি হরর যেটা বানাতে চাই ওগুলাই বানাইছি কিন্তু মশারিতে। আমি আমার ভিশনটাকে চেঞ্জ করে নাই যে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট কি খাবে বা কি খাবে না, ওইটা ভেবে বানাই নাই জিনিসটা। অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে আমি জিনিসটাকে আমার মধ্যে যা ছিল সেটাই রাখছি। ডু ইউ নো হ্যাঁ, হোয়াট আই আই মিন? আই টোটালি এগ্রি। এবং আমার কাছে মনে হয় যে এইটা একটা বড় ব্যাপার, অ্যান্ড এটা আই থিঙ্ক একমাত্র পারছো বিকজ এটা নিজের টাকায় নিজের মতো করে বানিয়েছো। এখানে যদি তোমাকে কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা স্পন্সর বা কেউ এসে ইনভলভ থাকতো, ফিডব্যাক হতো, ফিডব্যাক অলমোস্ট মানে 99% অফ টাইমস ফিডব্যাক আসলে জিনিসকে নষ্ট করে, এটা আমার ওপিনিয়ন। কারণ আমার কাছে মনে হয় যে মানে 10 মাতব্বর থাকলে আসলে একটা জিনিসের মতো কখনো আউটপুটটা ভালো হয় না। সো নিজের টাকা দিয়ে বানানোর একটা বড় সুবিধা হচ্ছে নিজের মতো করে বানাইছো। হ্যাঁ, এটা ফেস্টিভ্যালে আজকে অ্যাওয়ার্ড না পাইলে নাই, বাট অ্যাটলিস্ট তোমার একটা যদি কিছুও না পাইতো তারপর তোমার একটা হয়তো শান্তি লাগতো যে আচ্ছা আমি আমার মতো করে বানাইছি। অ্যান্ড যেহেতু আমার ছবিটা দেখার সৌভাগ্য হয়েছে, অ্যান্ড আমি আসলে এই ছবিটা দেখার লোভেই ওকে ইনভাইট করলাম আজকের এখানে, যে চান্সে যাতে ছবিটা আগে আগে দেখে ফেলি। তো আমি ছবিটা দেখছি, অ্যান্ড আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে ইটস লাইক ইটস আ গ্রেট পিস অফ হরর। অ্যান্ড আই টোটালি এগ্রি যে এটার মধ্যে একটা আলাদা বাংলাদেশি একটা ব্যাপার আছে। আই থিঙ্ক ফেস্টিভ্যাল, আমি যতটুকু বুঝি যে ওই ইউনিকনেসটাও ফেস্টিভ্যালে আই থিঙ্ক অনেক ওয়ার্ক করছে, যে আসলে এটা ইটস নট ট্রাইং টু কপি হোয়াট উই সি ইন ওয়েস্টার্ন হরর মুভিজ অর এনিথিং। ইভেন ছবিটার ছবিটা দেখে আমার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে। আমি এটা হয়তো অফলাইনে তোমার সাথে কথা বলবো, কারণ হচ্ছে আই থিঙ্ক ইন্টারপ্রিটেশনটা একটু ইন্টারেস্টিং, বাট এটা আমি আই এম নট শিওর পাবলিকলি বলা উচিত কিনা, বা আই থিঙ্ক স্পয়লার হয়ে যাবে। তো আমার মনে হয়েছে যে আহ, মানে ছবিটা আমার কাছে যেইভাবে আমি ইন্টারপ্রেট করছি, এইভাবে মানে যে কেউ দেখলেই এই ছবিটার একটা অন্য একটা ডিপার মিনিং বোঝা যায়। মানে মিনিংটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই খুবই সামওয়াট ডেঞ্জারাস বা সামওয়াট সেন্সিটিভ একটা টপিক নিয়ে তুমি একটা হরর ফিল্ম করছো, যেটা যেটা আমার কাছে খুবই কমেন্ডেবল। অ্যান্ড এই যে তুমি গেট আউটের কথা বললা বা জর্ডন পিলের মুভিগুলো ইন জেনারেল, যে যেমন ওদের যেটা থাকে যে হররের ভিতরেও ধরো খুবই একটা বড় কোনো কথা বলে, যেটা আসলে জাস্ট হরর না, জাস্ট মানুষের একটু ভয় দেখালাম ওইটা না। সো আমার মনে হচ্ছে তোমার ফিল্মটাও সেম। অ্যান্ড তুমি চোখের ভিতরে জুম ইনের কথা বলতেছিলে, এখানে আমি একটা কথা বলি, তোমার এখানে একটা খুব ইন্টারেস্টিং শট আছে যে মশারির ভিতর থেকে জুম আউট, এটা স্পয়লার নাই গেস, রাইট? সো মশারির ভিতর থেকে ক্যামেরা মানে ট্র্যাক ব্যাক করতে করতে পরে দেখা যায় সামনে একটা মশারি আছে। সো ওইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। ইটস লাইক এ ভেরি থ্যাংক ইউ। নাইসলি ডান। অ্যান্ড আই লাইক ওয়ান থিং অ্যাবাউট দ্য ফিল্ম, যেটা হচ্ছে অ্যামং আদার থিং, যে ফার্স্ট অফ অল মেকআপ, হরর মেকআপ খুবই মানে অ্যান্ড আমি চেক করছি যে বাংলাদেশের মানে লোকজন দিয়ে করা। সো এটা তোমার অ্যাপার্ট ফ্রম ইউর সাউন্ড ডিজাইনার আই থিঙ্ক সবাই বাংলাদেশি, মানে বাকি সবাই পুরো ক্রেডিটে Yeah. যারা আছে বাংলাদেশি। আমার এটা খুব ভালো লাগছে যে বাংলাদেশে আমরা এরকম ইন্টারন্যাশনাল কোয়ালিটির হরর মেকআপ করতে পারি। অ্যান্ড অফকোর্স ইউ ইউজ আদার ট্রিক্স অ্যাজ ওয়েল, যেটা আরও জিনিসটাকে এনহ্যান্স করছে। বাট টিপিক্যালি আমরা ধরো এর আগেও বাংলাদেশে তো হরর নাটক এর আগে হয়েছে, বাট ওইটাতে আমার কাছে প্রবলেম যেটা লাগে যে মেকআপ একটা ডেড গিভ অ্যাওয়ে, যে মেকআপ দেখেই বোঝা যাওয়া হচ্ছে জিনিসটা একটু লো কোয়ালিটি। সো বাংলাদেশে যে আসলে করা যায় না, আমি শিওর যে তোমার নিশ্চয় অনেক টাকা ব্যয় করতে হয় না মেকআপের পিছনে এই কোয়ালিটিটা অ্যাচিভ করতে, রাইট? সো এটা আমার মনে হচ্ছে যে ঠিকঠাক মতো প্ল্যান করতে পারলে বাংলাদেশেও হয়তো একটা খুব ইন্টারেস্টিং, বাংলাদেশের লিমিটেড মানে মেকআপের ক্ষেত্রে লিমিটেড ক্যাপাসিটি দ্বারা ভালো জিনিস হতে পারে। সো ওইটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড ছোটো ছোটো কিছু ভিএফএক্সের কাজ করছে, যেটা নিয়ে আমি আসলে কথা বলতাম এমনিও। তোমার আমি 700 টাকা দেখছি, বা তোমার আমি আপকামিং আরেকটা কাজও আমি দেখছি যেটা নিয়ে আমরা কথা বলবো। বাট ওইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ছোটো ছোটো কিছু ভিএফএক্সের কাজ দেখি এখানে ওইখানে। সো এগুলোকে তুমি নিজে করো, বিকজ আমি ক্রেডিটসেও দেখলাম তোমার নামও আছে, আর দু একজন নামও আছে। সো এটা নিয়ে একটু বলি যে আসলে তোমার ভিএফএক্সটা মানে আগ্রহটা কোত্থেকে, বা শিখলা কখন, বা এই পারপাজেই কি শিখলা নাকি আগে থেকেই আগ্রহ ছিল, বা কোত্থেকে আসলো জিনিসটা? শিখলাম ভিএফএক্স শিখছি আসলে প্রজেক্ট মানে জাস্ট বিকজ বাজেট নাই অন্য কোনো নতুন পার্সন করার জন্য। মশারিতে যেটা হয়েছে অনেক বড় বড় ভিএফএক্স কোম্পানির সাথে কথা বলছিলাম বাংলাদেশের যারা আছে, অ্যান্ড দে আর অল ভেরি এক্সপেন্সিভ বিকজ অনেক কম আছে, অ্যান্ড দে আর নট তখন অ্যাটলিস্ট নট অল অফ দেম আর সুপার ট্যালেন্টেড। ওরা খুব বেসিক জিনিসগুলো পারে কিন্তু দেয়ার চার্জেস আর ভেরি হাই বিকজ খুব বেশি কেউ করে না। অ্যান্ড এভরিবডি সেড নো বিকজ আমার ভিএফএক্স এর বাজেট ছিল না। সো আমি নিজে নিজে শিখলাম, অনেক কিছু করলাম। অ্যান্ড এখানে রিস্ট্রেন্ট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। রিস্ট্রেন্ট মানে হচ্ছে লাইক যেটা আমার পক্ষে করা পসিবল ছিল সেটা করছি, এর বেশি কিছু করি নাই। সো ওই লিমিটেশনটাও খুব ইম্পর্টেন্ট ছিল। রিয়েলি নাইস কমেন্ট আই গট, এটা শেয়ার করতেছি, মেবি আই শুডন্ট, বাট it's from the producer of the Netflix show Haunting of Hill House and Midnight Mass. So ওই শোগুলোর producer said he really likes my restraint and my attention to character. মানে হচ্ছে যে খুব বেশি করা না, জাস্ট এক্স্যাক্টলি যেটা দরকার সেটা করা। অ্যান্ড
মানে হরর মেকআপের ক্ষেত্রেও আই ফেল লাইক ওয়েন উই ওয়ার শুটিং উই ফেল লাইক আচ্ছা মেকআপটা কিন্তু কাজ করছে না, ইটস ভেরি উইক। সো আমরা এমন কিছু শট নিয়েছি যেখানে হচ্ছে যে it wasn't obvious বা ছায়া ছায়া খেলেছি, সো থিংস লাইক দ্যাট অ্যান্ড ইট ওয়াজ দ্য সেম ফিলসফি। ধরো স্পিলবার্গ যখন জজ বানায়, অ্যান্ড জজ ইজ কনসিডার দ্য ফার্স্ট প্রপার ব্লকবাস্টার দ্যাট গট লাইক মিলিয়ন্স অফ অডিয়েন্সেস ইন থিয়েটার্স। সো তখন যে ওরা অনেক কোটি কোটি টাকা দিয়ে একটা রোবট শার্ক বানাইছিল, যে শার্কটা ম্যাল ফাংশন করছে, ওটা কাজ করতেছে না। সো তারপরে কি করবো, জাস্ট ওই যে শার্কের পাখনাটা দেখাইছে, তারপর হচ্ছে যে পিওভি শট, পানির মধ্যে শার্কটা যে গেলে কি দেখা যাবে, খুব লো বাজেট শটস, হ্যাঁ, প্লাস মিউজিক, সো অল দোজ টেকনিক। সো আমাদের ক্ষেত্রে একই জিনিস ছিল যে অন সেট উই ওয়ার লাইক হচ্ছেই না, দিস ইজ গোইং টু বি টেরেবল, কাজ করতেছে না। সো সব এডিটিং এ খেলে টেলে লাইক ফাইনালি ইট কেম টু বি। সো আমি বলবো না যে এখন খুব ইজিলি বলতে পারি যে হ্যাঁ এটাই আমার ইন্টেনশন ছিল, খুবই না এক্স্যাক্টলি এভাবেই প্ল্যান করেছিলাম, বাট a lot of it, as you know being a filmmaker yourself, is disaster management. যে প্রত্যেক দিন একটা ডিজাস্টার হবে, আর এই ডিজাস্টারের ক্রিয়েটিভ সলিউশনটা কি, you know, like how can I creatively solve this problem in within the story. That was a big part of it. তারপর তুমি যেভাবে বললা যে ফেস্টিভ্যালরা অ্যাপ্রিশিয়েট করে লোকাল টাচটা, ইটস ডেফিনেটলি ট্রু, বিকজ ধরো আমাদের মিউজিকে ধরো, হ্যাঁ, মশারির জন্য অন্য প্রজেক্টগুলোর জন্য দেখবা যে আমরা বাঁশি ইউজ করছি, তবলা ইউজ করছি, কোনো টিপিক্যাল হরর মুভির জাম্পস্কেয়ার সাউন্ডগুলো যেগুলো আছে ওগুলো ইউজ করে নেয়। সো এটাতে দামির কাজ করেছিল মশারিতে, অ্যান্ড ইটস টুক আ লট অফ টাইম যে আচ্ছা একটা হরর মিউজিকের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি লাগে কোন পার্টে, জাম্পস্কেয়ার সময় কি ফ্রিকোয়েন্সি সাউন্ড লাগে, কি ধরনের ভলিউম লাগে, ওইটাকে কেমনে আমরা একটা বাঁশি কিন্তু আউট অফ টিউন বাঁশি দিয়ে আমরা এটা কিভাবে করতে পারি, হ্যাঁ। সো দ্যাট ওয়াজ ভেরি ট্রিকি, মানে পুরো মানে গ্রাউন্ড আপ থেকে রিসার্চ। আমি বলছি যে না কনজুরিং টনজুরিং এগুলো সব বাদ, এগুলার মিউজিক ইউজ করতে পারবো না, এগুলার মতো শোনানো যাবে না। সো আই ইনভেস্টেড আ লট অফ টাইম ইন দ্যাট, উইচ যেটা একটা অবভিয়াসলি একটা নর্মাল প্রডিউসার থাকলে পারতাম না, বিকজ মি অ্যান্ড মাই ফ্রেন্ডস প্রডিউস টুগেদার উই কুড ডু দ্যাট। বাট ওইটা আই থিঙ্ক অনেক জিনিসটাকে বিল্ড করছে, দ্যাট কাইন্ড অফ ইউনিকনেস ইন টার্মস অফ একটা বাংলাদেশি হররের টেক্সচারটা কি হতে পারে, অ্যান্ড বিকজ ইট ডাজন্ট এক্সিস্ট, ইউনো, বাংলা হরর বলে কিছু নাই। সো আই ওয়াজ লাইক ওকে আই গেট টু মেক ইট ফ্রম দ্য গ্রাউন্ড আপ, আমি নিজের মতো করে বানাতে পারবো। সো ইউনো দ্যাট ওয়াজ ফান ওই এক্সপেরিমেন্ট। এটা তুমি কয়দিন শুট করছো? এটা 5 দিন শুট করছি। আচ্ছা, এটা আর শুট করলা মানে বললা যে 1 বছর ধরে পোস্ট করছো, তার মানে কবে শুট করা, 2019 বা 20? হ্যাঁ, একটা মিক্স ছিল, 2019-এও ছিল, 20-তেও ছিল, কিছু কিছু জিনিস আবার আমাদের প্যাচ শুট করতে হয়েছে। ইটস ফানি যে কিছু শট ছিল যেগুলো প্যান্ডেমিকের আগে করা, আউটডোর শট, যেগুলো প্যান্ডেমিকের মধ্যে করলে খুবই সুবিধা হতো, বিকজ আরো এরকম লোকেশন পাওয়া যেত। সো ইয়া, ইট ওয়াজ আ ভেরি ভেরি লং গ্রোয়িং প্রসেস। মানে এই টিমে যারা যারা কাজ করছে তারা আশা ছেড়ে দিয়েছিল যে এটা জিনিসটা বের হবে না জীবনে, এটা শেষ। না, একটা জিনিস আমার ছবিটার একটা ইউনিক অ্যাসপেক্ট বাংলাদেশি জায়গা থেকে, যে ওই যে পোস্ট অ্যাপোক্যালিপটিক, বাংলাদেশে এরকম কাজ আসলে করে নাই কেউ, অ্যাটলিস্ট মেইন স্ট্রিম কেউ করে না। আমি 2-একটা শর্ট ফিল্ম দেখছি বাংলাদেশে, আমাকে মাঝে মাঝে পোলাপান পাঠায়, সেখানে দেখছি ওরা হচ্ছে পোস্ট অ্যাপোক্যালিপটিক কিছু করার চেষ্টা করছে, বাট যেহেতু একদমই মানে স্টুডেন্ট ফিল্ম মেকার টাইপের, ওরা একটা ছোটো জায়গার মধ্যে, তো অবভিয়াসলি অত ইন্টারেস্টিং হয়তো বা ভালো করতে পারে না, বাট অ্যাটলিস্ট চেষ্টাটা করছে। বাট তোমার এটা খুব একটা জিনিস মজা, স্পেশালি এটা ঠিক স্পয়লার না, বাট আই গেস হালকা স্পয়লার, সেটা হচ্ছে যে একটা জায়গা আছে, একটা খুবই একটা ইন্টারেস্টিং, একটা ইউনিক বলবো না, মানে খুবই রেকগনাইজেবল একটা বাংলাদেশি প্লেসের পোস্ট অ্যাপোক্যালিপটিক ভার্সন দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল আই লাইক দ্য ভিএফএক্স ওয়ার্ক অন দ্যাট শট, ইটস লাইক রিয়েলি ওয়েল ডান। মানে ওই যে ভিএফএক্সের যে দারিদ্রতাটা, যে পয়সা ছিল না, কম কোনো রকমে করছে, ওই ব্যাপারটা নাই। সো এটা খুবই প্রফেশনাল মনে হয়েছে। প্লাস আমি জানি না তুমি কি গেম খেলো কি না বেশি একটা, বাট আমার কাছে আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট লাস্ট অফ আস, ইজ লাইক দিস প্রিটি ফেমাস গেম, আমার অনেক ফেভারিট। সো এটাও পোস্ট অ্যাপোক্যালিপটিক, ওইটার মতো একটা লোক আর একটা ইয়াং একটা মেয়ে, ওরা আসলে এরকম জার্নি করে জম্বিদের মাঝখানে। সো ওই গেমটার কথা খুব মনে হচ্ছে, কারণ ওই গেমটা তো ওই জিনিসগুলো যে আসলে পৃথিবী অলমোস্ট ধ্বংস হয়ে যাচ্ছে, সব জায়গায় গাছ টাছ গজায় গেছে, এবং সব বিল্ডিং এরকম আইকনিক বিল্ডিংগুলোতে গাছ গজায় গেছে। সো যেহেতু এটা আমার খুব ফেভারিট একটা গেম, আবার তোমার এই ছবিটা আমার ওইটার কথা মনে করেছে, তো ছবিটার প্রতি আমি একটু বায়াসড হয়ে গেছি, না আচ্ছা এটা তো একটু ভালো। তো অ্যান্ড দিস ইজ সামথিং আই রিয়েলি লাইক, যে ধরো খুবই মানে ছোট একটা জায়গার মধ্যে দিয়ে তুমি ধরো ওই মেসেজটা দিতে পারছো যে আচ্ছা অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে গেছে। মানে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এইটাও যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ইভেন বাজেট ম্যানেজমেন্টের জায়গা থেকেও যে আসলে যে পসিবল, বিকজ আমরা হলিউডের পোস্ট অ্যাপোক্যালিপটিক ফিল্ম দেখলেই দেখি যে বিশাল বিশাল সেট, মানে পুরো একটা শহর নিয়ে ওটাকে খালি করে ফেলছে, ওইটা যে আসলে না করেও সেম টাইমের ফিল্ম করা সম্ভব, আমার কাছে মনে হয় এটা একটা ভালো এক্সাম্পল এই ফিল্মটার।
আর মানে অ্যাক্টরের জায়গা থেকে যদি বলি যে এখানে অভিনয় করছে সুনেরা, আর আমি একটা বাচ্চা মেয়ে অ্যাক্টিং করছে, ওকে আমি আসলে আগে কখনো দেখিনি, বাট শি ডিড রিয়েলি ওয়েল। সো এদেরকে আসলে তুমি কি কোত্থেকে মানে কোন জায়গা থেকে ডিসাইড করলে যে আসলে এদের দুজনকে আমি কাস্ট করবো? হ্যাঁ, and you know, এই অ্যাক্টিং এর পিছনে প্লাস ভিএফএক্স প্লাস মনস্টার পিছনে I got a lot of compliments from the biggest compliment I got ওই ডিপার্টমেন্টে হচ্ছে there's a company called Luma Pictures যারা হচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোম থেকে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সব ফিল্মগুলোর ভিএফএক্স করছে। So they were like they really like the effects in the movie. So I'm like, man, তুমি স্পাইডারম্যান নো ওয়ে হোম বানায় যদি বলো আমারটা ভালো হয়েছে তাহলে হচ্ছে there's something there. And I think it's because really আমরা ফোকাস করছি on the characters, and for me I would say this is really important. মানে মানুষটা শুনে ভাবতে পারে যে all the resources went into effects. It's not that. It's all actually ছিল writing, because this is a story যেটা আমি 10 বছর ধরে লিখছি। অ্যান্ড আমরা যদি একটা ক্যারেক্টারকে নিয়ে কেয়ার করি আর অ্যাক্টিংটা যদি ঠিকঠাক থাকে, তাহলে এটার পিছনের সিজিটা কি ভালো নাকি খারাপ অত আমরা নোটিস করি না। অ্যান্ড দিস ইজ আ ফ্যাক্ট। আমরা মানে একটা মুভি যখন বাজে হয়, লাইক একটা ট্রান্সফরমার্স অর হোয়াটএভার, ট্রান্সফরমার্স 4, 5 হোয়াটএভার, যেগুলো মানুষ পছন্দ করে না, ওগুলো নিয়ে মানুষ সবসময় ভিএফএক্স গুলো পচায়। কিন্তু যেসব মুভি খুবই ভালো হয়, ক্যারেক্টার্স ভালো, স্টোরি ভালো, রাইটিং ভালো, লাইক দ্য জুরাসিক পার্ক অর হোয়াটএভার ইট ইজ, খুবই ভালো স্ক্রিপ্ট কিন্তু এগুলা, তখন কিন্তু ভিএফএক্সটা তেমন মানে মানে মনে হয় যে আচ্ছা ইটস ওয়ার্কিং। সো আই উড সে যে দ্যাটস আ রিয়েলি গুড ট্রিক, যে মেক দ্য মানে অডিয়েন্স ফোকাস অন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য অ্যাক্টিং। অ্যান্ড প্রথম কাস্টিং ছিল এখানে হচ্ছে অনোরা, যে বাচ্চা মেয়েটা, শি ইজ মাই নিস, আমার নিজের ভাগ্নি। অ্যান্ড আই নিউ যে সে অ্যাক্টিংটা পারবে, প্লাস আমি ডায়লগুলো ওর জন্য লিখছিলাম, যে আমি জানি যে এই জিনিসগুলা। অ্যান্ড বাচ্চাদের জন্য ডায়লগুলো কিন্তু খুবই টাফ, কারণ হচ্ছে সবসময় আমরা একটু বেশি বড় বড় বানায় ফেলি, নাহলে বেশি বাচ্চা বাচ্চা বানায় ফেলি। বাট বিকজ আই এম ভেরি ক্লোজ টু হার, আমি জিনিসটা ওর মতো করে জিনিসটা সাজাতে পারছি যে ও কীভাবে বলবে। অ্যান্ড টু ক্যাস্ট দ্য আদার লিড, it was like chemistry tests with all these famous actresses, famous, non-famous, TVC করে, whatever, অনেকজনের সাথে chemistry test করেছিলাম। সুনের কথা আমার মাথায় আসে নাই, she still didn't, I think নডরাই তখন রিলিজ হয় নাই when I started the audition process, and সুনের is a good friend. সো তখন মনে হয় না যে ফ্রেন্ডের সাথে কাজ করবো, জানি না এটা করবো নাকি। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক আচ্ছা সুনের আসলাম, লাইক হ্যাং আউট উইথ মি অ্যান্ড অনোরা, অ্যান্ড they had just an amazing chemistry, মানে তারা জাস্ট পুরা মানে ফ্রেন্ডস হয়ে গেছেন। সুনারা, শি ইজ ভেরি, ওর মধ্যে একটা কেয়ারিং জিনিস আছে, প্লাস শি ক্যান অ্যাক্ট রিয়েলি ওয়েল, অ্যান্ড ওই জিনিসটা মিক্স করে there was a really good understanding the two of them had. দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল ভাই বোন না বোন। So that's when I decided যে it has to be them. Plus এখনো they're in touch, মানে এখনো মাঝে মাঝে হচ্ছে অনরা সুনারাকে টেক্সট মেসেজ পাঠায় তার মায়ের ফোন থেকে। সো এত বড় একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল from this film. So that was really important to me, যে রিয়েলিস্টিক ক্যারেক্টার্স, কারণ একটা পোস্ট অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ডে আই থিঙ্ক সাউথ বাই সাউথওয়েস্টে দেখছিলাম যে a lot of the short films অনেক ইনভেস্ট করছে on the effects, and they all seem like ছোট ছোট ট্রেলার ফর আ বিগার ফিল্ম, যে সবাই চাইছে যে এগুলাকে এই শর্ট ফিল্ম দেখে মানুষ বলবে যে এইটার বড় ভার্সন বানা, টাকা দিচ্ছি। কিন্তু আমি হচ্ছে সব ঢালছি এটার মধ্যে, মনে হচ্ছে যে এইটা ছাড়া আর কিছু বানাবোই না। সো সিকুয়েলের কথা চিন্তা করে নাই, পার্ট 2 কিছুই ভাবি নাই। সো বিকজ অফ দ্যাট আই থিঙ্ক দের ইজ আ ইউনিকনেস মানে ইন দ্য ফিল্ম, যে যা বলার এই গল্পের মধ্যে বলছি আর কি। হ্যাঁ, আই থিঙ্ক ওই অন্য ফিল্মটা এটা করার একটা রিজন আছে, কারণ রিসেন্টলি কিন্তু হলিউডে যাচ্ছে যে একটা শর্ট ফিল্ম বানাবা তুমি, ওটা ভালো হলে কেউ পিক করবে, দেন ওটাকে বলবে বড় করতে। টিপিক্যালি কিছু আউটলায়ার্স আছে, এছাড়া ম্যাক্সিমাম এরকম যারা আসছে ওদের ছবিগুলো আসলে অতটা ভালো হয়নি। তো এর মধ্যে যেমন ধরো উইপ্ল্যাশ একটা ভালো উদাহরণ, যে উইপ্ল্যাশ শর্ট ফিল্ম ছিল, পরে ভালো বড় ফিল্মটাও আরও ভালো। ইনফ্যাক্ট শর্ট ফিল্মটা আমি দেখছি, শর্ট ফিল্মটা ইনফ্যাক্ট যেহেতু বড়টা আগে দেখছি, শর্ট ফিল্মটা জবে। আমি ওই উইপ্ল্যাশের এডিটারের একটা মাস্টার ক্লাস অনলাইনে আর কি একটা মাস্টার ক্লাস দেখছি। সো ওইখানে সে ধরে ধরে ডিফারেন্স দেখাচ্ছিল যে আমরা আসলে ওরা এডিট করে কি শিখছে, তো শর্ট ফিল্মটা এডিট করে কী কী ভুল করছে বা ওদের মনে হচ্ছে পরে ইমপ্রুভ করা যাচ্ছে, ওগুলো ওরা ইমপ্রুভ করছে। আরেকটা লোক আছে যে হচ্ছে লোকটার নাম বোধহয় ডেভিড এফ স্যান্ডবার্গ, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে হচ্ছে শাজাম বানাইছে পরে। তো সে হচ্ছে কি লাইটস আউট নামে একটা শর্ট ফিল্ম বানাইছে ইয়েতে 2009-10 বা এরকম টাইমের দিকে হবে ইউটিউবে। সো সেটা অনেক মানে ইউটিউবে হঠাৎ করে অনেক বেশি ভাইরাল হয়ে যায়, তারপর এখান থেকে হলিউড পিক করে তাকে নিয়ে যায়। এবং খুবই ইন্টারেস্টিং যে লোকটা হচ্ছে সুইডিশ, তো লোকটা সুইডিশ, কিন্তু এরপরে সে ইউটিউবে সুইডিশ ল্যাঙ্গুয়েজে কিছু ভিডিও টিডিও বানাইতো। এরপরে সে যখন লাইটস আউট বানায়, হলিউডে ডাক পেয়ে হলিউডে লাইটস আউট ফুল ফিচার লেন্থ বানালো, সাজাম টাজাম পাইলো, ওর যখন ইন্টারভিউ নিচ্ছে খুবই মানে ইমপ্যাকেবল আমেরিকান অ্যাকসেন্টের ভাব, সবার মতো পুরো আমেরিকান ব্যাপার। সবাই বলে যে এই লোক কি আসলে
সুইডেনে ছিল, মানে ওর মধ্যে সুইডিশ ব্যাপারটা একদমই নাই। তো এটা খুব ইন্টারেস্টিং লাগে। আমি লোকটা ইউটিউব চ্যানেল দেখি মাঝে মাঝে, যে এবং খুবই খুবই ডাউন টু আর্থ একটা লোক, মানে আছে না যে এবং সে রেগুলার বোঝা যায় সে এখন ওই ওই একটু স্টার্ক ফিলটা তার মধ্যে আছে, যে আমি হলিউডে ও মাই গড ফিল্ম বানাচ্ছি, বাট হি ইজ লাইক মেকিং হিজ আই থিঙ্ক 4th ফিল্ম অর সামথিং লাইক দিস। বাই দিস টাইম ওর একটু ঠান্ডা হয়ে যাওয়ার কথা। তো আমাদের ভালো লাগে জিনিসটা, খুব ইন্টারেস্টিং ইয়েতে আছে। তো আরেকটা জিনিস হচ্ছে তুমি এডিট, তোমার দেখলাম যে ফিল্মগুলো ম্যাক্সিমামে তুমি এডিট করো, আই থিঙ্ক সবগুলোই তোমার এডিট করা, রাইট? তো এডিটিংয়ের ব্যাপার একটু বলো, যে তোমার মানে বিকজ যেমন ধরো আমিও নিজে ইউজুয়ালি আমার সব কিছু যা বানানো সব কিছু আমি এডিট করতে খুব পছন্দ করি, বাট জেনারেলি ডিরেক্টর এডিট করে না। ইভেন আমাদের স্পেশালি বাংলাদেশে আমি বলবো একটা মেজরিটি অফ ডিরেক্টর্স তারা নিজের এডিট করেন, অন্য একজন এডিটর এডিট করে। সো এটা নিয়ে আমি বিভিন্ন ডিরেক্টরের সাথেও কথা বলছি যে আসলে কার কী ফিলোসফি এই ব্যাপারে আসলে। তো তোমার আমার যেহেতু এখানে একটু মিলও আছে, যে আমরা দুজনই ডিরেকশনও দিতে চাই, আবার এডিটও নিজে করতে, মানে কাউকে কিছু ধরতে দিব না, সবই নিজে করবো, এই ব্যাপারটা আছে। সো তোমারটা একটু শুনতে চাই আসলে, তোমার এটা কোত্থেকে আসে? হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমিও কিন্তু বিশাল ফ্যান ডেভিড এফ স্যান্ডবার্গের। হ্যাঁ, মানে ফ্যান না, মানে ওর ভিডিওগুলো দেখি, ইউটিউবের ভিডিওগুলো, এন্ড হি হ্যাড আ বিগ ভিডিও অ্যাবাউট সাউন্ড, যে হররের সাউন্ডের কত কত ইম্পর্টেন্ট, যে একটা ভিডিও যদি ভিডিও কোয়ালিটি একটু লো কোয়ালিটি হয়, হ্যাঁ, ওই যে শাজাম দিয়ে দেখায়। সাউন্ডের, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ডের কোয়ালিটি বাজে হলে কিন্তু দেখা যায় না। সো এর জন্য কিন্তু আমি শিওর শুট করছি ভালো ক্যামেরা দিয়ে, কিন্তু সাউন্ডেও টাকা খরচ করছি বাইরে একজনকে দিয়ে সাউন্ড করাতে। এটা শুধু আমরা করি না, বলি যে আচ্ছা টাকা শেষ হয়ে গেছে, টাকা নাই, সাউন্ডটা বাদ দিই, সাউন্ডটা করে ফেলি কোথাও একটা বেসিক, বাট ওইটাতে আমি ইনভেস্ট করছি সাউন্ড ডিজাইনে অনেক। হ্যাঁ, সো উনি হিয়ার ইন থিয়েটার ওটা ডিফারেন্স মেক করে। অ্যান্ড ইয়া, ওই শর্ট টু ফিচার রাউটটা অনেকেই করতেছে। অ্যান্ড দ্য থিং অ্যাবাউট দ্যাট ইজ, কি বলে, আমেরিকায় আগে একটা বড় কালচার ছিল স্পেক স্ক্রিপ্টের। সো স্পেক স্ক্রিপ্ট, আই ডোন্ট নো, আই এম শিওর ইউ নো, Yeah. বাট অনেক জন্য বলি যে এটা লাইক একটা স্ক্রিপ্ট যেটা কেউ কমিশন করে না, নিজের ইচ্ছা একজন বানায়, এটা অনলাইন ছাপায় কোন একটা ভালো ওয়েবসাইটে, যেটা স্পেক স্ক্রিপ্ট একটা রাইটার নিজে থেকে লিখছে। রাইটার মাইট নট ইভেন বি ফ্রম হলিউড, এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ক্যান রাইট আ স্পেক স্ক্রিপ্ট। সো আগে 90s স্পেক স্ক্রিপ্টের অনেক সেলস হতো, যে কম্পিটিশন হতো, যে একটা স্পেক স্ক্রিপ্ট এত ভালো, কোন কোম্পানি এই স্ক্রিপ্টটা কিনবে, এটা নিয়ে একটা ওয়ার হতো, বিডিং ওয়ার হতো, তারপর হাইয়েস্ট বিডারের কাছে যেত, $1 মিলিয়ন ওই স্ক্রিপ্টগুলো সেল হতো। এখন 2022-তে প্রত্যেক বছরে মেবি একটা স্পেক স্ক্রিপ্টের সেল হয়, মানে এত বাজে অবস্থা। বিকজ কেউ অরিজিনাল কনসেপ্ট আর পছন্দ করে না, দে গো ফর আইপি। আইপি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, লাইক মার্ভেল অর হোয়াট এভার, অর কোনো একটা বই থেকে অ্যাডাপ্টেশন, হ্যারি পটার, এভরিবডি ওয়ান্টস টু মেক আইপি, নো ওয়ান ওয়ান্টস টু মেক স্পেক স্ক্রিপ্ট। সো ইফ ইউ মেক আ শর্ট ফিল্ম দো, অ্যান্ড শর্ট ফিল্মটা যদি কিছু বাজ ক্রিয়েট করতে পারে, then you are creating an IP. সো এখন ডিফারেন্ট ম্যানেজার সাথে কথা বলতেছে, এজেন্ট কথা বলতেছে হ্যাঁ তুমি কি মশারিকে নিয়ে একটা কমিক বুক বানাবা, নাকি এটা করবা, নাকি ফিল্ম বানাবা। দে আর টকিং অ্যাবাউট ইট লাইক ইটস এন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রাইট? And বাংলাদেশে there are some famous intellectual properties, most of them are from my dad's, you know, যে হিমুল চিন্তা করি, মিসালি চিন্তা করি, these are all intellectual property. Sherlock Holmes IP, you know. So এখন আই উড সে ইট ইজ আ গুড স্ট্র্যাটেজি যদি ইফ ইউ ওয়ান্ট মেক ইউর মার্ক, কারণ স্ক্রিপ্ট লিখে খালি হয় না, পিচ করে হয় না। একটা শর্ট ফিল্ম বানায় নিজের যেই ক্যাপাসিটি, সেটা ডাজন্ট হ্যাভ টু বি পোস্ট অ্যাপোকালিপটিক, ডাজন্ট হ্যাভ টু বি হরর, বাট একটা শর্ট ফিল্ম বানায় ইউ ক্যান রিয়েলি ক্রিয়েট ইউর ওন মার্ক, ক্রিয়েট ইউর ব্র্যান্ড। ইটস লাইক, ইউ নো, এমনি অন্যান্য কোম্পানিতে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে বিজনেস কার্ড থাকে, আমরা মানুষকে বিজনেস কার্ড দিই, বাট অ্যাজ ফিল্ম মেকার্স আমাদের কলিং কার্ড হচ্ছে আমাদের শর্ট ফিল্ম। সো আই উড সে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো জাস্ট if you are making a short film, মানে don't make what already exists. যে জিনিসটা অলরেডি আছে বা মনে হচ্ছে যে এটা মার্কেটে কাজ করে, ডোন্ট মেক দ্যাট, বিকজ তোমার ফিল্মটা শেষ করতে করতে কিন্তু 1 বছর চলে যাবে। সো যদি তুমি মার্কেট চিন্তা করো যে ও আচ্ছা এখন মার্কেটে এটা চলতেছে, এটা বানাই, তোমার বানাতে লাগবে 1 বছর, বানাতে লাগবে 6 মাস, ওইটা বানাতে বানাতে ওই ট্রেন্ড শেষ। সো ডোন্ট গো ফর দ্য ট্রেন্ড, গো ডিপ ইনটু ইউর সোল ফর সামথিং ইউ কেয়ার অ্যাবাউট, তাইলে জিনিসটা আসলে ভালো হওয়ার একটা চান্স থাকে সামহাও। হ্যাঁ, এটা আই টোটালি এগ্রি, যে নর্মালি এই ধরনের কথা শুনলে মানুষ বলে এটা হচ্ছে যে আছে না স্পিরিচুয়াল বুলশিট আর কি, যে একটা বলে দিচ্ছে কথা। বাট আই টোটালি এগ্রি যে মানে ভালো জিনিস আসলে অত মানে এই ধরনের মানে ভালো বলতে যে কোনো একটা ফেস্টিভ্যালে যাবে, অ্যাওয়ার্ড পাবে বা এগুলো না মেপে আই ডোন্ট থিঙ্ক বানানো যায়। অলদো ওয়েল অস্কার ইজ এ বিট ডিফারেন্ট, অস্কার আই থিঙ্ক মেপে বানানো সম্ভব, বাট সো আমার ওইটা মনে হয় যে আসলে একটা ওইরকম টার্গেট হওয়া উচিত। খুবই সিম্পল, যে আমার একটা গল্প আছে, আমি একটা কিছু বলতে চাই, আমি অন্য করে বানাবো, ইট উইল ফাইন্ড ইটস ওন অডিয়েন্স। আমারও একদম সিমিলার জায়গা থেকে আমি একটা ওয়েব সিরিজ করছিলাম টিম পসিবল নামে, ইউটিউবে দিছি আলটিমেটলি। তো ওইটারও সেম কাহিনী, যে ওটা যখন ইউটিউবে দেওয়ার আগে তেমন কেউ দেখে না, মানে অবভিয়াসলি আশপাশেরও কেউ দেখে নাই। সো তখন দিছি, আমাদের আশপাশে যারা ফিল্ম মেকার আছে সবাই কিন্তু অপছন্দ, বলছে যে এটা কী বানাইছো তুমি, দেখতে এরকম কেন, এত গরিব কেন। অ্যান্ড স্পেশালি বিকজ আমি টিভি কমার্শিয়াল বানাই, যেখানে আমাদের খুবই চকচকা সুন্দর রিচ অ্যাম্বিশিয়াস কিছু বানাইতে হয়।
ওইখান থেকে সবাই এটাকে খুবই ডিপার্ট মানে মনে হচ্ছে কি তুমি এটা তার মানে তোমাকে ফিডব্যাক না দিলে বা ক্লায়েন্টের ওই বিষয়টা না থাকলে ইউ মেক লাইক দিস থিংস বাট পরে অডিয়েন্সের সাথে এটা খুবই রেজোনেট করছে উইচ আই হ্যাড আ লিটল বিট অফ কনফিডেন্স যেটা হবে যদিও টু বি অনেস্ট তারপরও যতটুকু রেসপন্স পাইছে বা অডিয়েন্সের যতটুকু পজিটিভিটি দেখায় ওইটার থেকে একটু কম আশা ছিল সো একটু আশার থেকে বেশি হয়েছে সো এটা হয় সো ওইটা আমাকে আরেকটু হেল্প করছে যে হ্যাঁ তাহলে আসলে নিজের মনে যেটা চায় সেটা বানানো উচিত অ্যান্ড ক্লায়েন্টের কাজ আসলে ক্লায়েন্ট যেটা চায় ওটা করে দিব সো ওইটা আমার মধ্যে একটা বড় চেঞ্জ আসছে কারণ এর আগে আমার যেটা ছিল কি যখন আমি টিভি কমার্শিয়াল বানাইতাম ওটা দিয়ে যেহেতু শুরু আমার মনে হয়েছে যে আমি ফিল্ম মেকার হইতে চাই এটাই হচ্ছে ফিল্ম সো প্রত্যেকের টিভিসিকে আমি ফিল্ম হিসেবে দেখার একটা নিজের কাছে নিজেকে বুঝাইতাম আই গেস সো যতটুকু করা যায় যত কিছু করা যায় চেষ্টা করতাম পরে দেখলাম যে এটা আসলে না টিভি কমার্শিয়াল মোস্ট লাইক এটার একটা পারপাস হচ্ছে প্রোডাক্ট সেল করা সো ক্লায়েন্ট যাচ্ছে ওইটাই যতটুকু ভালোভাবে দেওয়া যায় সো আমাকে কে জানি একবার মানে অনেক আগে একজন সামান বলছিল যে কমার্শিয়াল এগুলো হচ্ছে ক্লায়েন্টের টাকা দিয়ে ফিল্ম মেকিং প্র্যাকটিস করা সো ইউ মেক কমার্শিয়াল ফর ক্লায়েন্টস এটা দিয়ে তুমি ফিল্ম মেকিং প্র্যাকটিস করে নিজের ফিল্ম যখন বানাবো তখন ওইটাকে কাজে লাগাবো আর কি সো এটা আমার কাছে খুব ইয়ে লাগছে বাট হ্যাঁ মানে তুমি যেটা বলতেছিলাম যে তো তুমি এই যে এডিটিংয়ের জিনিসটা সো তুমি কেন আসলে আরেকজনের উপরে ডিপেন্ড করো না বা আরেকজনকে দিতে চাও না ইজ ইট বিকজ তুমি ওই কন্ট্রোলটা ছাড়তে চাও না নাকি তোমার মনে হয় যে না আসলে আমি বেটার করি বা মানে হোয়াট ড্রাইভস ইউ টু দ্যাট রাইট সো আমি মানে মাই একটা খুব ভালো অ্যাডভাইস পাইছিলাম অন ফিল্ম মেকিং হ্যাঁ ফ্রম আই থিঙ্ক ইট ওয়াজ দিস রিলি অ্যাওয়ার্ড উইনিং প্রডিউসার যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিল যে বলছিল যে একটা ডিরেক্টর হওয়ার দুইটা স্টেপ স্টেপ ওয়ান হচ্ছে তুমি কাউকে কনভিন্স করবা তোমার আইডিয়াটা ভালো যে তোমাকে টাকা দিবে স্টেপ টু হচ্ছে ওই টাকাটা দিয়ে সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু আর বেটার দেন ইউ মানে যে তোমার থেকে কাজটা ভালো পারে আমি অ্যাক্টিং পারি না আমার থেকে অ্যাক্টিং বেটার পারে আমি ক্যামেরা শোর ভালোই পারি বাট আমার একজন সামান হুজ বেটার যার ভিশনটা আমার থেকে বেটার যার চোখ আমার থেকে বেটার সো ইফ ইউ হ্যাভ পিপল অ্যারাউন্ড ইউ যার তোমার থেকে ভালো আর তারা কিছু চয়েসেস বলবে যে তুমি কি এভাবে চাও নাকি এভাবে চাও আমি বলবো না আমি এভাবে চাই কারণ আমার ভিশনটা এরকম সামটাইমস ইউ ফাইট উইথ দাম বাট এইভাবে আস্তে আস্তে জিনিসটা বেটার হয় হ্যাঁ বাট উইথ এডিটিং আমি সোফার আমার সার্কেলের মধ্যে আই কুডন্ট ফাইন্ড অ্যান এডিটর হু হ্যাজ দ্য সেম ভিশন দ্যাট আই ডু অ্যান্ড ঢাকা ইউজুয়ালি যেটা হয় হচ্ছে এডিটর না অপারেটর ওরা হচ্ছে জাস্ট কিছু বাটন ক্লিক করে অ্যান্ড টিভিসির জন্য দের গুড এডিটর যারা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম ওটা খুব ভালো বুঝে সো ওগুলো আমি অন্যদের হাতে ছেড়ে দিই দে আর পিপল বেটার দেন মি অন দ্যাট বাট আমি যখন আমার স্ক্রিপ্টও লিখি বা আমার শর্ট ডিভিশন করি আমি এডিটটা চিন্তা করে জিনিসটা করি অ্যান্ড দ্যাট কেম ফ্রম আই স্টার্টেড ফিল্ম মেকিং আমার 13 বছর বয়স ছিল আমার মা একটা ডিজিটাল ক্যামেরা কিনে দিয়েছিল সো এটা আমি অনেক ইন্টারভিউতে বলছি সো আর রিপিট করতেছি না বাট বেসিক্যালি একটা ডিজিটাল ক্যামেরা ছিল যেটা 1 মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারতো 1 মিনিটের পরে ওটার আই থিঙ্ক যত 5 মেগাবাইট ওর হোয়াট এভার দ্য হেল কি ছিল ওটা শেষ হয়ে যায় হ্যাঁ সো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বানাতাম 1 মিনিটের স্টোরি বানাতাম সো অল কাইন্ড অফ কমেডিজ বা কিছু কমেডি ছিল সুপার হিরো স্টোরিজ ছিল হরর ছিল এগুলো বানাতাম আমার স্কুলের ফ্রেন্ডদেরকে নিয়ে অ্যান্ড দ্যার স্টিল মাই বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড ওগুলো হচ্ছে 1 মিনিটে শেষ হয়ে যেত বিকজ 1 মিনিটে বেশি নাই দেন ওয়াজ লাইক আচ্ছা কিছু গল্প বলতে চাই এটা একটু লম্বা কি করবো দেন আই ফাউন্ড দিস উইন্ডোজ মুভি মেকার খুঁজে পাইছে যেখানে ভিডিও জোড়া দেওয়া যায় অ্যান্ড আমি এটাতেই আই ওয়াজ লাইক মাই মাইন্ড ওয়াজ ব্লোন যে দুইটা আলাদা ভিডিও জোড়া দেওয়া যায় লাইক হোলি শিট সো তখন আচ্ছা 1 মিনিট করে ক্লিপস নিতাম তারপর উইন্ডোজ মুভি মেকার বসাতাম অ্যান্ড ওখানে এডিট করতাম ওগুলা আমার মাথায় কোনো ফাইন টিউন কোনো আইডিয়া ছিল না কোনো ইন্টেলেকচুয়াল কিছু ছিল না বাট হোয়াট ইজ এডিটিং ইট ওয়াজ জাস্ট আমি একটা গল্প বলতে চাই যে গল্পটা লম্বা কিন্তু আমার ক্যামেরাটা এতটুকু পর্যন্ত রেকর্ড করতে পারে দেয়ারফর আমার বড় গল্পকে আমাকে ভাগ করে ছোট 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 পিস বানাতে হবে সো এই পিসগুলো কিরকম হতে পারে সো দ্যাটস হাউ আই লার্ন ওয়েন আই ওয়াজ 14 years old শর্ট ডিভিশন মানে কি এডিটিং মানে কি কমপ্লিটলি নিজে নিজে বানাইছি জিনিসটা থিওরি বের করছি অ্যান্ড এডিট ইট অ্যান্ড দেন পরে বড় হয়ে ফিল্ম স্কুল এগুলো সব ওয়েবসাইট থেকে শিখছি যে ও আচ্ছা আমি যে জিনিসগুলো করতাম দের আর অ্যাকচুয়ালি নেমস ফর ইট দের ইজ অ্যাকচুয়ালি টেকনিক্স ফর ইট বাট বিকজ আমি নিজে নিজে জিনিসটা কাইন্ড অফ নিজেই ডিসকভার করছি আই হ্যাভ আ স্পেশাল কানেকশন উইথ এডিটিং সো ইভেন ওয়ান আই এম শুটিং সামথিং আমি জানি যে আমার একটু পর্যন্তই লাগবে এর বেশি লাগবে না এরপরে আমি এটার পরে অন্য একটা শটে চলে যাব সো আই ডোন্ট নিড দিস সো দ্যাট হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ফিলসফি অ্যান্ড আইড লাভ টু ওয়ার্ক উইথ এন এডিটর লাইক দ্য গাই হু এডিটেড উইথ ব্লাশ হোয়াটএভার যে আমাকে একটা ভিশন দিতে পারবে যে তার টেকটা দিবে বিকজ আমি তো একটা অ্যাজ আ ডিরেক্টর আমার মাথায় একটা ভিশন সামটাইমস আই নিড সামথিং এলস এটাও হয়েছে এশিয়ান ফিল্ম একাডেমিতে যখন ছিলাম একটা শর্ট ফিল্ম বানাই আমরা ইটস কল্ড লিপস্টিক অ্যান্ড আমি হচ্ছে খুবই ওভার কনফিডেন্টলি আমার সেগমেন্টটা আমি নিজে এডিট করেছিলাম অ্যান্ড দেন আওয়ার মেন্টর কেম হুজ আ ভেরি অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার সে এসে কি জানি একটা করছে আমার এডিটে
কি জানি একটা নন লিনিয়ার কি জানি একটা জিনিস করছে, যে একটা সিন পুরো ফেলে দিছে, তারপর ওই সিনটা আবার একটা ফ্ল্যাশব্যাক হিসেবে আনছে, অ্যান্ড জিনিসটা এত সুন্দর হয়েছিল আমার মনে হচ্ছিল এটা আমার মাথায় জীবনে আসতো না। অ্যান্ড যাকে ওই শর্ট ফিল্মটা দেখায় সবাই বলে যে উফ ওই পার্টটা সবচেয়ে সুন্দর, মানে হচ্ছে যে আমার রিটটা জমে নেই, আমার রিটটা জমছে। সো I don't want to say I'm the best, but it's like I know exactly what I want. কিন্তু if somebody comes to me with an option, I will listen to it. আমি সাথে সাথে না বলে দিব না, আমি দেখবো যে if it works or not. না এটা হ্যাঁ এটা আমি যেহেতু তোমার সাথে একমাত্র অ্যাক্টর হিসেবে কোলাবরেট করি, উইচ ইজ ভেরি আনইউজুয়াল বিকজ আমি কনসিডারিং আম নট অ্যান অ্যাক্টর, বাট ওইটা আমার কাছে ইয়ে লাগছে যে আমাদের অ্যাক্টিং করার সময় কোলাবোরেশনটা খুব ইন্টারেস্টিং ছিল, যে কিছু কিছু সময় আমার মনে আছে আমি সাজেস্ট করছি যে আমি এটা করি, আমি এমনি করি, অ্যান্ড ইউ আর লাইক ভেরি ওপেন টু দ্যাট। সো আমার কাছে তোমার ডিরেকশন নিয়ে আমার বেশ মজা লাগছে, সত্যি কথা কাজটা করে মজা লাগছে, যদিও ওটা আমাকে পার্মানেন্ট রিস্ট পেইন দিয়ে দিছে, তুমি এটা জানো, তোমাকে এখন বলি নাই। ওইটার একটা অ্যাকশন সিন ছিল, পিজা বক্স নিয়ে আমার দৌড়াতে হইতো এবং একটা ছেলে আসে, আমি পড়ে যাই, পরে পিজা ছুঁড়ে মারে আমার থেকে, ওই পিজা বক্সটা নিয়ে দৌড়াতে গিয়ে কেন যেন আমার এইখানের মধ্যে খুব একটা এরকম একটা মোচন লাগছে টাইপ কিছু, তো বেশ ওই দিন বেশ ভালোই ব্যথা করছে। আওয়াজ লাগাচ্ছে যে শ্যুট করতেছি ফাইন, অ্যান্ড ইটস স্টিল দেয়ার, লাইক কত 2-3 বছর হয়ে গেছে, এটা যায় নাই, মাঝে মাঝে নড়াচড়া করলে ব্যথা পায়, আই ডোন্ট নো। সো ওয়েল কোনো অ্যাওয়ার্ড পাইলাম না অ্যাক্টিংয়ের জন্য, সরি ম্যান। না নট ইউর ফল্ট, বাট ওটা খুবই মানে দ্যাট ওয়াজ এ ফান এক্সপিরিয়েন্স বিকজ আনফর্চুনেটলি তোমার ওইটাতে অ্যাক্টিং করার পরে ইমিডিয়েটলি আরেকটা জায়গায় আমাকে ডেকে বেসিকলি ডিরেকশনের জন্য বলে যে একটা প্রপোজাল দাও। সো আমিও তাদেরকে একটা সিনপসিস দিই, তো ওইটা নিয়ে কথা হচ্ছিল, তো এর মধ্যে হঠাৎ করে প্রডিউসার আমাকে ডেকে বলে যে তোমার একটা অ্যাক্টিং করতে হবে। সো আমি তো একটু এইসব ব্যাপারে যে আচ্ছা টিভিতে চেহারা দেখা যাবে অবশ্যই, কেন না, হ্যাঁ আমি তো খুবই ক্যামেরা প্রত্যাশী, তা আমিও না মোটামুটি না শুনেই বলছি হ্যাঁ ঠিক আছে করবো, অসুবিধা নেই। আর আমি ভাবছি কি যে প্রডিউসারের সাথে প্রথমবার কাজ হচ্ছে, তার সাথে একটা কথাবার্তা হচ্ছে, একটা অ্যাক্টিং করতে করে ফেলি, এটা কানেকশনও হবে। তো এরপরে সে না গল্প বলতে বলছি, সে একটা হাফ করে গল্প বলছে, তো আমার সঙ্গে এই গল্পতে আমার যায় না, হ্যাঁ। তো এখানে ইন্টারেস্টিংলি তখন আমার মনে পড়ছে যে তুমি যখন আমাকে প্রথম পিজা ভাইয়ের জন্য ডেকে প্রথম দিন ব্রিফ দিছিলাম, আমি মনে হচ্ছে তোমাকে বলছিলাম যে এই গল্প তো একটু হ্যান্ডসাম লুক, একটা হিরো লুকিং কারো হওয়া উচিত, তুমি আমাকে কেন নিচ্ছ। সো তখন তুমি আমাকে ইন্টারেস্টিংলি আবার বুঝাইছো না এটা তো একটু এরকম হইতে পারে, এটা যাবে, তো আমি বলছি এই প্রডিউসার হয়তো এভাবেই চিন্তা করতেছে, তো আমি না হ্যাঁ বলে দিছি। তো বলার পরে ওরা বাকি স্ক্রিপ্ট চাইতেছি, দেয় না শুটিংয়ের আগের দিন আমাকে স্ক্রিপ্ট দিছে, যেটা পরে আমি বুঝছি যে আমি তো মানে ভুল করে ফেলছি, যে এটা তো আমার খুবই এম্বারেসিং হওয়ার জন্য। তো যেহেতু শুটিংয়ের আগে একজনকে তো ফাঁসায় দেওয়া যায় না, আমি আলটিমেটলি আই ওয়েন্ট অ্যাহেড উইথ দিস। সেটা খুবই এম্বারেসিং ব্যাপার, অ্যান্ড ওইটা মানুষজন যারা দেখছে, আমার বন্ধু বান্ধব যারা আছে এখনও পচায়, ইনফ্যাক্ট আমি নিজেও নিজেকে পচাই এখন, মানে পচাই না, এটা অলমোস্ট ট্রমা হয়ে গেছে আমার জন্য, যে যেখানে আমার ক্যারেক্টার হচ্ছে আমি একটা সর্ট অফ রক স্টার, আমি প্রেম করি, আমি নায়িকার মানে স্টাফ দ্যাট ডাজেন্ট রিয়েলি গো উইথ মি, সো এগুলো আমার করতে হয়। বাট হ্যাঁ, তো এডিটিংয়ের জায়গাটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে সিমিলার হয় তোমার মতোই একটা জিনিস, যে একটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশে সেম একটা ব্যাপার যে আমার ওই ভিশনটা মিলে না এডিটারদের সাথে, অ্যান্ড স্পেশালি কমার্শিয়ালের ক্ষেত্রে খুবই কমার্শিয়ালাইজড এডিটিং, ওইটাও আমার আসলে ততটা যায় না। আরেকটা রিজন হচ্ছে যে যেহেতু মানে আই কাইন্ড অফ ব্র্যাক যে আমি এডিটিং সফটওয়্যার আমি বেশ ফাস্ট, সো আমার যেটা হয় আরেকজনের পাশে বসে এটা ডানে নেন, এটা বামে নেন, এটা কোন বলাটা আমার কাছে খুবই টায়ারিং লাগে, মানে আমি তো করতে পারি। সো আমার কাছে মনে হয় যে কিছু যদি টেকনিক্যাল জিনিস নিজে জানো, ওইটা আরেকজনকে দিয়ে করানো তখন খুব মানে ওইটা একটা খুবই বোরিং প্রসেস, অ্যান্ড তখন ডিস্ট্র্যাক্টেড লাগে। প্লাস আমার আরেকটা জিনিসও মনে হয় যে হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি কোলাবোরেট করতে চাই কারোর সাথে কোনো একটা টাইমে, ওই যে এরকম ভালো কারোর সাথে যাকে আমি অলরেডি যার অন্য কোনো কাজ দেখে আমি খুবই তাকে রেসপেক্ট করি, এমন কারোর সাথে আমি এডিট করে দেখতে চাই যে সে আমার জিনিসের কী ইন্টারেস্টিং কী আউটপুট দিতে পারে। টিকটক নিয়ে তোমার আসলে ওপিনিয়ন কী? আই থিঙ্ক যে টিকটক ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে ইউজ করতেছে অনেকজন, কুড বি লাইক মানে টিউটোরিয়ালের জন্য ড্যান্স হোক বা ইয়ে হোক বা ইভেন ফুড ভিডিওস অনেক কিছু করতেছে বাইরে, বাট আমরা কেন জানি জিনিসটা দেখতে পারি না, বিকজ আই থিঙ্ক ইটস বিকজ অফ দ্য ক্লাস অফ পিপল, যে কেন একটা লোয়ার মিডল ক্লাস, কেন একটা অডিয়েন্স আছে যারা টিকটকে যারা অনেক কিছু করে, সো কেন জানি আমরা ওইটাকে উই লুক ডাউন অন ইট, বা আমরা ইনস্টাগ্রাম রিলসকে একটু পাত্তা বেশি দিই। বাট আই থিঙ্ক মানে কোনো সোশ্যাল মিডিয়াকে ইয়ে করার স্পেস আসলে আমার নাই, আই স্টিল ডোন্ট নো হোয়াট দিস থিংস আর, আমি নিজে করি না, কিন্তু আমার মনে হয় যে দেয়ার ইজ আ স্পেস টু ওয়ার্ক ইন। আমাকে অনেকজন বলছিল যে তুমি টিকটকে ভিডিও বানাও না কেন, মেবি মেক সাম ফিল্ম মেকিং স্টাফ অন টিকটক অর ইনস্টাগ্রাম রিলস, অ্যান্ড ওইদিকে অনেকজন আমাকে বলছিল যে ভাইয়া আপনি ইউটিউবে, এটা অনেকজন আমাকে বলছিল আমি যে ইউটিউবে কেন ওয়াই ডোন্ট আই ডু সাম টিউটোরিয়ালস অর ফিল্ম মেকিং এক্সপিরিয়েন্স নিয়ে কেন কথা না বলি। সো
Just like David F. Sandberg করে, but there's some amazing people who do amazing stuff on YouTube, including yourself. হ্যাঁ, so আমার কাছে না কোনোদিন ওই মনে হয়েছিল যে লাইক I still don't have enough to give back, যে আমার আরো অনেক লার্নিং বাকি আছে before I do something on any other platform. প্লাস আমার একটা জিনিস যেটা ট্রাই করার চেষ্টা করতেছিলাম অনেক আর্লি ডেজ থেকে, যে 700 টাকা পিৎজা ভাই হোয়াট এভার ডিফারেন্ট প্ল্যাটফর্মসে দিয়ে, যে আমার জিনিসের জন্য টাকা চার্জ করা, যে টু গিভ পিপল দ্য আইডিয়া যে আমার কিছু কিছু কন্টেন্ট আমি বানাই ফর ফ্রি এন্ড দেয়ার ফান, বাট কিছু কিছু কন্টেন্ট আমি বানাবো যেটা তোমাকে টাকা দিয়ে দেখতে হবে, লাইক সামনে আমার চরকিতে একটা কাজ আসতেছে, ইউ হ্যাভ টু পে টু ওয়াচ ইট। হ্যাঁ, এন্ড ওই কালচারটা ক্রিয়েট করা বাংলাদেশ অ্যাজ ওয়েল, যে this is something the trailer looks so exciting যে I might just spend money to watch it. So for me, I was kind of interested in creating that culture, যে for instance আমার মনে হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মের নাম বলবো না, বাট তারা আমাকে ইনসাইট দিয়েছিল যে because of the content that I made there was a huge increase in the subscription, তারপরে ওই কন্টেন্ট দেখে সবাই আবার আনসাবস্ক্রাইব করছে বিকজ আর কিছু দেখার ছিল না। হ্যাঁ, নাথিং এলস ওয়াজ দ্য কাইন্ড, ওই রুচি ছিল না মেবি, I don't know the reason behind it, but people unsubscribe after this. Well, আর বেশি কন্টেন্টও ছিল না, তো কিছু ছিল না তো। হ্যাঁ, বেশি কন্টেন্ট ছিল, কিছু ছিল না। হ্যাঁ, and for me I like to create that culture. I don't know work করবে না কি করবে না, but and আমার কাছে মনে ছিল যে যদি আমি অন্য একটা প্ল্যাটফর্মে ফোকাস করতে চাই on YouTube, আমার এত ইন্টিমিডেটিং লাগে because some people are so good at it like you, or like there's some other job, মানে ইন্টারন্যাশনাল যারা আছে যারা এগুলো করে, তারা কিন্তু এটাকে মানে একটা they put in an effort there. Like আমি তোমার ভিডিওগুলো দেখি and there is an effort into the editing, there is an effort into the মানে the voice over. আমি জানি যে তুমি বসে বসে এগুলো স্ক্রিপ্ট করো বা কিছু কিছু জিনিস ইম্প্রোভাইজ করো and you learn from one to the other, so there is a process in it যেটাকে তুমি ফোকাস দাও। and আমি এত একটা জিনিস করলে I don't want to half ass it, আমি করলে ঠিক মতো করতে চাই। so I'm like এটা যদি আমি বানানো শুরু করি আর কিছু আমি বানাতে পারবো না, সব অ্যাটেনশন চলে যাবে। so I never really focused on the kind of the social media platforms, ওটাকে তেমন ইয়ে করি নাই। I thought যে I want to focus more on the kind of cinematic quote unquote, but এখন আসলে what is cinematic and what is not, right? আমাকে যেটা আমি 10 বছর ওয়ার্ক করে যে জিনিসটা করছি, ডেভিড এফ স্যানবার্গ লাইটস আউট ইউটিউবে জাস্ট ছেড়ে দিচ্ছে, ওইটা থেকে এখন ও শাজাম 2 বানাচ্ছে, আমি এখানে বসে আছি। সো দের ইজ নো টেলিং আসলে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, দের ইজ নো লাইক কোনো রুল নাই। উই ডোন্ট নো, শাজাম 3 হয়তো তোমাকে দিয়ে বানাবে, হু নোস। মানে এখন তুমি হ্যাঁ, হতে পারে এলেতে বসে এসব কথা বলতে পারি আমরা আসলে যে হ্যাঁ এটা সম্ভব, পসিবল, and I hope it happens. But হ্যাঁ, এটা মানে থ্যাঙ্কস ফর সেইং দ্যাট বিকজ এখন আই গেস যেহেতু আমি নিজে এটা বলতেছি না, আরেকজন বলছে আমার নামে, তাও অডিয়েন্স বুঝবে যে কেন আমার ভিডিও বানাতে তো সময় লাগে, কারণ এফোর্ট দিতে হয় ভাই, সময় লাগে, অন্য কাজও আছে। সো ইউটিউবিং এখন ভালো করে করতে গেলে ইট হ্যাজ টু বি এ ফুল টাইম থিং, মানে এটা আসলে মানে পার্ট টাইম করে ইউটিউবিং করাটা খুব টাফ। তো এটা স্পেশালি যদি যেহেতু যারা এখন আর্নিং সোর্স হিসেবে দেখে না। বাট আমি আসলে টিকটকের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম, মানে মেইনলি আই গেস কোয়েশ্চেনটা যেটা ছিল, আমি জানি না তুমি কতটুকু টিকটক দেখো। আমি যেমন আমার কাছে অ্যাপটা নাই, বাট ফেসবুকেই তো এখন টিকটক প্রচুর শেয়ার হয়। আমি মেইনলি কোয়েশ্চেনটা ছিল যে টিকটক তো একটা অ্যাপ অ্যান্ড জাস্ট আনাদার প্ল্যাটফর্ম, ওইটা আলাদা ব্যাপার, বাট বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশিরা যে ধরনের টিকটক বানাচ্ছে সেটা নিয়ে আসলে, বিকজ অ্যাজ ইউ সেড টিপিক্যালি মানুষজন টিকটক একটু না ভালো করেই বলে যে এটা একটা বাজে জিনিস। বাট বাজে জিনিস আমার কাছে যে টিকটকের ব্যাপারটা যেটা ফ্যাসিনেটিং লাগে, যে বাজে জিনিস বলতেছি ইন জেনারেল, অ্যান্ড হয়তো বা আমার তোমার ফেসবুক বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার এটা বলা হয় যে এটা একটা টিকটক একটা লোয়ার ক্লাস জিনিস বা আছে না, কিন্তু তারপরও টিকটকের একটা বড় মার্কেট কিন্তু বাংলাদেশে, মার্কেট অ্যাজ ইন বড় কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড কন্টেন্ট কনজিউমারের মার্কেট আছে। সো ওই জায়গাটা থেকে আমি জানি না তুমি কতটুকু দেখো, আমার কাছে যেমন খুবই ইন্টারেস্টিং লাগে। আই ডোন্ট অবভিয়াসলি ফাইন্ড দ্য কন্টেন্ট ভেরি প্যালেটেবল, বাট ইন্টারেস্টিং লাগে। সো তোমার কাছে তুমি কি দেখো কি না আদৌ, বা কীরকম লাগে জিনিসটা? মানে যেগুলো দেখছি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, আই এম নট দ্য অডিয়েন্স ফর ইট, এটা আমার জন্য বানানো না, কিন্তু আই থিঙ্ক দের ইজ অ্যান অডিয়েন্স ফর ইট, অ্যান্ড আই থিঙ্ক এখানে অনেক আনট্যাপ পটেনশিয়াল আছে, যে এটাকে আর একটু বেটার ইউটিলাইজ করতে পারবে, দে ক্যান ডু আ লট উইথ দিস প্ল্যাটফর্ম। কিন্তু আমি না আসলে টিকটক বলো বা টিপিক্যাল ইভেন বাংলাদেশি যেসব whatever মানে ওটিটি কন্টেন্ট whatever বের হয়, আই অ্যাকচুয়ালি ডোন্ট ওয়াচ এনি অফ দিস স্টাফ। সো আমার এখানে নলেজটা অনেক কম, অ্যান্ড ইট মাইট সাউন্ড স্নবিশ, কিন্তু মানে আমি প্রথম থেকে ইভেন যখন মানে হোটেল আলবাট্রস বানাই, দ্য ফার্স্ট থিং আই এভার মেড, অ্যান্ড আই এম নট ওই আগেকার কাজগুলো দেখে আই এম নট লাইক সুপার প্রাউড অফ ইট, আই ফিল লাইক দেয়ার লট অফ থিংস আই কুড ডু বেটার, বিকজ অনেক প্রডিউসার ফিডব্যাক ছিল। লাইক আই রিমেম্বার হোটেল আলবাট্রস যখন বানাই, একদিন আমি এডিটিং প্যানেলে এসে দেখি
সরি এলে অনেক না, এলে আমার তো এখানে খালি ফিল্ম পুলিশ ইনস্টিটিউশন ঘুরিয়ে দেবে। অনেক পুলিশ টুলিশ মারপিট অনেক কিছু হয় হ্যাঁ সো ইটস লাইক অ্যাকশন মুভি শুট হচ্ছে মেবি লাইক বাইরে সো আমি একদিন প্যানেলে এসে দেখি যে আমার ফিল্ম থেকে একটা দুইটা সিকোয়েন্স নাই প্রডিউসার বলছে এটা তো কাজ করতেছে না ফেলে দিছে আচ্ছা আর তখন আমি ছোট ছিলাম এগুলো হচ্ছে দিস দ্য বিগেস্ট ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ অনেক রেসপেক্টেড আচ্ছা ঠিক আছে ভাইয়া you know and I was like okay but পরে আমি বুঝছি যে that's not fair that nobody gets to do that to my work হ্যাঁ সো একটা কেন একটা কন্ট্রোল ছিল অন্য অন্য মানুষের on what I was doing and slowly I realized what my own vision is and what I want to make. But one thing I always noticed, even তখন থেকে, even when I wasn't making my best capacity, not that এখন খুব বানাচ্ছি, everyone it's a learning process, but সবাই বলতো যে তোমার কাজটা একটু অন্যরকম তুমি তোমার কাজটা দেখতে অন্য বাংলা কন্টেন্টের মতন অন্য বাংলা নাটকের মতন অন্য whatever হ্যাঁ I didn't consider that a huge compliment because not that the standard is great আমার মানে right now if somebody from international yes says যে তোমারটা আমি Spider-Man No Way Home বানাইছি but your effects was good that's a compliment that's a real compliment but you know typical অন্য মানে ওই এটা I didn't want to get into that trap কিন্তু I think the best way to make something different is not to always focus on the competition because আমি একটা কালচার দেখছিলাম ঢাকায় যে সবাই হচ্ছে অন্যের কাজটা ক্রিটিসাইজ করে দেখে ও আচ্ছা এটাকে আমাকে টপ করতে হবে এটাকে আমাকে বিট করতে হবে আর এটা ভালো হয় নাই সো আই ডিডন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট আই ফাইন্ড দ্যাট রিয়েলি টক্সিক ওই মেন্টালিটিটা আমি কোন একটা কাজ বানাইছিলাম আই থিঙ্ক ইতি তোমার ঢাকার যে আমার শর্ট ফিল্ম ছিল দ্য ব্যাকগ্রাউন্ডার্স পিপল রিয়েলি লাইক দ্যাট কোন একটা ইন্ডাস্ট্রির অ্যাডভার্টাইজিং এন্ড অল দিস ইন্ডাস্ট্রি একজন আমাকে বলছিল নুহাশ তোমার কাজটা সুন্দর হয়েছে আমি কোনো খুঁজে পাই নাই and I found that very interesting way of saying it যে তুই খুদ দেখতে কেন দেখছিলি জিনিসটা মানে that's our problem we sit down to watch something to criticize it তারা খুদ they wanted to see আচ্ছা নুহাস তো পারবে না জিনিসটা বানাতে so ওরা দেখছে জিনিসটা অন করছে নেটফ্লিক্স অন করছে to see what I did wrong and কিছু পাই নাই না পেয়ে surprised and that's not how you watch content that's not how you take মানে আমরা একটা ফিল্ম যখন দেখতে চাই আমরা খুদ দেখতে চাই এটা that's not the mentality so I think এখানে একটা psychologically there's an issue there and so also আমি ওই ট্র্যাপে পড়তে চাই না the way he said it like whoever it is the way he said it যে কমপ্লিমেন্ট তো মনে হয় না শুনে এটা কিন্তু কমপ্লিমেন্ট যাচ্ছে দেখছি কোনো খুদ পাইনি বাট বলছে এমন ভাবে এটা কিন্তু কমপ্লিমেন্ট ইট সাউন্ডেড মোর লাইক ওর ডিফিটেড ফিল করছে যে আমি খুঁজছি আমি হেরে গেলাম পেলাম না এক্স্যাক্টলি হেরে গেলাম রিডিকুলাস হ্যাঁ এটা আমি এগ্রি করি যে আমাদের মানে হ্যাঁ অফকোর্স এখন সোশ্যাল মিডিয়া থাকলে হাজার হাজার ওপিনিয়ন থাকবে হাজার হাজার ফিল্ম ক্রিটিক পলিটিশিয়ানদের ক্রিটিক সব কিছুর ক্রিটিক আছে ক্রিকেটের ক্রিটিক আছে কিন্তু আমার কাছে তারপর মনে হয় যে বাংলাদেশি কন্টেন্টের ব্যাপারে আমরা একটু বেশি মানে ক্রিটিসাইজ করার জন্য বসে থাকি অলমোস্ট যেটা হয়তো বা বিদেশি কন্টেন্টকে আমরা একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি একটু মাফ করে দিই স্পেশালি যদি তুমি ধরো সুপার হিরো মুভিজ বা এই ধরনের কিছু থাকে না ফ্র্যাঞ্চাইজ যেটা ধরো তুমি খুব বড় ফ্যান সো সেটার কিন্তু তোমার একটা বায়াস কাজ করে যে হ্যাঁ এটা ভালোই যেমন মার্ভেল যারা মার্ভেলের একদম মানে কড়া ফ্যান তাদেরকে ধরো একটু সমালোচনা করার জন্য মার্ভেল এটা ভালো লাগে না এটা বললে ধরো এটা ফাইটে পরিণত হয়ে যায় বা ডিসি ফ্যান বা এদেরকে নিয়ে সো স্পিকিং অফ ফ্র্যাঞ্চাইজ তোমার কি কোনো স্পেসিফিক তুমি মার্ভেলের কথা বললা আয়রন ম্যান এগুলোর কথা বললা বাট স্পেসিফিক কোনো ফ্র্যাঞ্চাইজ নিয়ে তোমার কোনো আমি বলবো না কী বলবো যে মানে এক্সট্রা আগ্রহ বা তুমি কোনো বড় ফ্যান আই ডোন্ট নো হ্যারি পটার স্টার ওয়ার্স অ্যান্ড অল দ্যাট তোমার কি এরকম কোনোটার কোনো বড় ফ্যান নাকি যে তুমি খুবই টিপিক্যাল অত দেখো বা দেখো না না আমি মার্ভেলের খুব বড় ফ্যান হিউজ মার্ভেল ফ্যান আমি হচ্ছে যে ভালো না হলে আমি সমালোচনা করি এরকম ফ্যান যে না এটা হয় নাই আগেগুলো ভালো ছিল এরকমও বলি বাট not just the MCU in general like I think ছোটবেলা থেকে আমি স্পাইডারম্যান খুব ভালোবাসি and আমি এটা অনেক যত বাঙালি বাচ্চাকে আমি চিনি সবার প্রথম প্রেম হচ্ছে স্পাইডারম্যান নট ব্যাটম্যান হচ্ছে আরো যখন টিনেজ হয়ে যায় একটু ব্রুডিং একটু সিরিয়াস পছন্দ করে তখন দি লাইক ব্যাটম্যান বাট এভরি কিড দেয়ার ফার্স্ট লাভ ইজ স্পাইডারম্যান অ্যাজ আ সুপার হিরো কারণ আই থিঙ্ক বিকজ স্পাইডারম্যানের পুরো বডিটা কভার্ড সো when you're a kid you can imagine yourself in Spider-Man যে এই মাস্কের নিচে আমি হতে পারি and that's why এখন স্পাইডারম্যান হচ্ছে মাইলস মোরালেস he's like an African American plus also part Latino Spider-Man এই জিনিসগুলো হচ্ছে and এটা কিন্তু আমাদের সাথে কানেক্ট করে and Spider-Man is like that kind of figure যে আচ্ছা এই মাস্কের নিচে তো আমার মতো একটা বাঙালি ছেলেও হতে পারে সো তখন থেকে ছোটবেলা থেকে সুপারম্যান কিন্তু কানেক্ট করে না ফর সাম রিজন ছোটবেলা থেকে অনেক বেশি পাওয়ারফুল এই বাটা আমার মতো না হি ইজ টু পাওয়ারফুল হি ডাজন্ট লুক লাইক মি হি হ্যাজ নো কানেকশন টু মি ইউ নো সো স্পাইডারম্যান ছোটবেলা থেকে ভালোবাসতাম and MCU তে the first Iron Man movie আমার কাছে একটা it's like has a special place in my heart plus আমার MCU এর ওই জিনিসটা ভালো লাগে যে they take a lot of young talent যারা মেবি একটা মুভি বানাইছে বা খুব ভালো করতেছে ফেস্টিভ্যাল সার্কিটে
কুড বি টাইকা ওয়াইটিটি বা ক্লোই জাও যে ইটারনালস বানাইছে, সো দে টেক সাম রিস্কস যেটা আমার ভালো লাগে, প্লাস কিছু জিনিস ফর্মুলেক হয়ে যায় বাট আই থিঙ্ক দে ট্রাই টু ব্রেক দ্য ফর্মুলা টু, সো ওই জিনিসটা আমার ইন্টারেস্টিং লাগে। প্লাস আমি এমসিইউ ফলো করি, প্লাস করি যে ওদের ট্র্যাজেক্টরিটা ফলো করি যে ওরা কি কি করছে। ফর ইনস্ট্যান্স সানড্যান্সের যে আমি স্ক্রিন রাইটিং ইন্টার্নশিপ করছি, সানড্যান্সের এই ল্যাবে আমি প্রথম গুগল করছি যে কোন কোন মার্ভেলের রাইটার বা ডিরেক্টর এই ল্যাবে ছিল। অ্যান্ড দের ইজ রায়ান কুগলার হু রোট অ্যান্ড ডিরেক্টেড ব্ল্যাক প্যান্থার, ক্লোই জাও যে ইটারনালস বানাইছে, তারপর আই থিঙ্ক টাইকা ওয়াইটিটি, ওয়েস অ্যান্ডারসন, didn't make Marvel but still a cool filmmaker. So I found all these people on that list. So I'm like, আচ্ছা ঠিক আছে, আমি রাইট প্যাথে আছি, ঠিক আছে, এটা যাওয়া যায়। যাওয়া যায়, possible someday. But yeah, I like their movies, and DC makes some good movies too these days. ওদের কিছু কিছু মুভিজ ভালো লাগে। প্রথম দিকে আই থিঙ্ক ডিসি হচ্ছে যে ডিসি ইউনিভার্সটা দে ওয়ান্ট শিওর কি করতেছে, বাট এখন আই থিঙ্ক দে হ্যাভ সাম গুড স্টাফ। শাজাম কিন্তু ভালো ছিল, আই লাইক শাজাম। তারপর Aquaman, I don't know, I have mixed feelings about, but it was fun. I hated Aquaman. আমি এটা আমাদের আগে একটা পডকাস্ট করছি, এটারই প্রথম এপিসোডে, দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য রিসেন্ট ব্যাটম্যান ওয়ান। সো ওখানে আমি খুবই বিচিং করছি যে আমার কাছে Aquaman, জেমস ওয়ান কেমন লাগছে তোমার? ব্যাটম্যান আমার খুব ভালো লাগছে। তুমি দেখছো? হ্যাঁ দেখছি। কেমন লাগছে তোমার কাছে? মোটামুটি, মানে আচ্ছা, মানে মুভিটা শেষ করে আমি প্রথম বলছি যে আচ্ছা সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর, তো মুড, ইটস ভেরি মুডি। আচ্ছা, এন্ড দেন আই রিয়েলাইজ একটা সিনেমা দেখে ইফ দ্য ফার্স্ট থিং ইউ টক অ্যাবাউট ইজ দ্য সিনেমাটোগ্রাফি, তার মানে মুভিটা ভালো হয় নাই। হ্যাঁ, মানে লাইক দ্য এটা স্টোরি, বললে আই ফিল লাইক মানে সিনেমাটোগ্রাফি তার মানে ওভারপাওয়ার করছে পুরো স্টোরিকে, ওভারপাওয়ার করছে পুরো স্টোরিকে, মানে ভিজুয়াল মুডিনেস ওটা মানে ওভারপাওয়ার করছে। আমার কাছে মনে হয় দ্য ডিরেক্টর ম্যাট রিভস, this is not his best film, or Planet of the Apes যে সেকেন্ড মুভিটা বানাইছিল, that I would say is his best film, and it's not the best Batman film, because আমার জন্য Dark Knight trilogy has a very মানে এত ইন্ট্রিকেট ওই জিনিসটা এত পারফেক্টলি ব্যাটম্যানকে ক্যাপচার করছে, ফর মি ওই জায়গায় যায় না এই জিনিসটা। সো ফর মি ইটস নট দ্য বেস্ট ব্যাটম্যান ফিল্ম, নট দ্য বেস্ট ম্যাট রিভস ফিল্ম, বাট ইটস এ গুড ফিল্ম। আই থিঙ্ক ইট হ্যাজ, মানে জিনিসটা 3 ঘন্টা যায় না, আমার কিছু একটু বেশি লম্বা লাগছে, যে কোনো একটা পার্টে আমি একটু হালকা একটু ঝিমাই গেছিলাম, এত ডার্ক স্ক্রিনটা যায় না। এটা কোথায় দেখছো, বাংলাদেশে? না, এটা এলএতে দেখছি। এতে দেখছো না? আচ্ছা, না আমি তো আবার এটা দেখে আমি খুবই ওভারওয়েলম, মানে আমি খুবই, আমার মনে হচ্ছে মানে আমি একটু ইনার কনফ্লিক্টে ভুগতেছি যে আমার কি এটা সবচেয়ে ফেভারিট ব্যাটম্যান মুভি নাকি ডার্ক নাইট ফেভারিট ব্যাটম্যান, ওরকম জায়গায় আছি। অলদো হ্যাঁ সিনেমাটোগ্রাফি তো খুবই জোশ, কিন্তু আমার আবার হ্যাঁ আমার কাছে গল্প টল্প মিলে ওভারঅল ভালো লাগছে। লেংথটা নিয়ে আমার একটু আছে আই থিঙ্ক, বাট আমি যদি মানে আমার ক্ষমতা থাকতো এটাকে কমানোর, আই উড সে 5-7 মিনিট হয়তো কমাইতাম। মানে আমার কাছে গল্পটা একটু ডিমান্ডও করে যে একটু লম্বা, এতগুলা ক্যারেক্টার যেহেতু, কারণ একটা মেজর সমস্যা হয় যে বেশি ক্যারেক্টার নিয়ে খেলতে গেলে হারায় যাবে কেউ। সো একটা এটা ভালো লাগছে যে এটা যেমন ভালো করছে, অ্যান্ড ডিসপাইট নট বিং এ হিউজ মার্বেল ফ্যান, আমার কাছে মনে হচ্ছে এন্ড গেমের মধ্যে এত ক্যারেক্টারকে ভালো ম্যানেজ করছে, মানে মোটামুটি আছে না, ব্যালেন্সটা ভালো করতে পারছে। যেটা আমার ধারণা ছিল যে আচ্ছা ঠিক আছে এতগুলো ক্যারেক্টার এত কিছু কেমনে দেখাবে। সো এন্ড গেমও তো আই থিঙ্ক 3 ঘন্টার মতোই ছিল, একটু বেশি ছিল প্রবলি, বাট অ্যাটলিস্ট জিনিসটা ধরতে পারছে ভালো। তো একটা জিনিস যেটা মনে হয় যে ধরো যে রাইটিংয়ের কথা করলাম, যে তুমি তো তোমার যা এই পর্যন্ত যা মানে সবগুলো তোমার লেখা, তুমি তো অন্য কোনো রাইটারের সাথে কখনো রাইটারের কাজ নিয়ে কাজ করো নাই। সেরকম কি তোমার ইচ্ছা আছে বা প্ল্যান আছে, বা সামনে কি কিছু পাইপলাইন আছে যে অন্য কেউ লিখছে বা তুমি বানাচ্ছ, তুমি শুধু ডিরেকশন দিচ্ছ বা শুধু এডিট করতেছো, এরকম কিছু? না, আই ডোন্ট থিঙ্ক সো। আমি কিছু কো রাইটারের সাথে কাজ করি স্টোরির ক্ষেত্রে কোলাবরেট করার সময়, আই হ্যাভ ডান দ্যাট ইন দ্য পাস্ট। অ্যান্ড এই যে পেট কাটা সহ নতুন যেটা করলাম ওইটাতে আমি রাইটিংয়ে অনেক কোলাবরেট করেছি উইথ আফতাব আহমেদ, হুজ আ রিয়েলি গুড রাইটার অ্যান্ড আ পোয়েট, বিকজ কিছু কিছু গল্পে কিছু ক্যারেক্টার ছিল, কিছু বাংলা ডায়লগ ছিল, যেটা আমি মনে হচ্ছে যে আমার স্ট্রেংথটা ওখানে নট 100% 200% ছিল। সো আই ফেল লাইক আই নিডেড সাপোর্ট অ্যান্ড আই নিডেড সাম মোর কালচারাল কনটেক্সট ছিল রিসার্চের ক্ষেত্রে। কিন্তু একদম স্টোরি লেভেলে আই থিঙ্ক ইট হ্যাজ টু কাম ফ্রম মি, কারণ আমার মনে হয় যে ছোটবেলা থেকে আই ওয়াজ কনফিডেন্ট ইন মাই রাইটিং। আমার মনে হচ্ছিল যে আই হ্যাভ আ ভয়েস, আই হ্যাভ সামথিং টু সে। আমার রাইটিংটা একটা জায়গায় ছিল, আমার কাছে নিজের কাছে মনে হয়েছিল ওইটাতে একটা কনফিডেন্স ছিল, কিন্তু ডিরেক্টিংয়ে কনফিডেন্স ছিল না। সো আস্তে আস্তে যত কাজ করছি, যা অ্যাডভার্টাইজিং হোক, শর্ট ফিল্ম হোক, বানায় গোল ছিল যে আমার ডিরেক্টিংটা যাতে আমার রাইটিংটা যে জায়গায় আছে ওই জায়গায় নিয়ে আসা। সো একটা কাইন্ড অফ একটা কোন একটা আর্টিকেলের পড়ছিলাম যে দেয়ার ইজ আ গ্যাপ, হ্যাঁ, যে তুমি যখন প্রথম কোনো আর্ট ফর্ম শুরু করবা, লেটস সে ফিল্ম মেকিং বা ভায়োলিন হোয়াটএভার, তোমার ইন্সপিরেশন হচ্ছে এই জায়গায়, পাল্প ফিকশন বা ডার্ক নাইট, এইটা আমি দেখে বড় হয়েছি। কিন্তু তুমি যে ফিল্মটা বানাবা প্রথমে, ইটস গোইং টু বি হিয়ার, ওটা ওই জায়গায় না।
সো একটা হিউজ গ্যাপ থাকবে, and তুমি বানায় ডিপ্রেস হয়ে যাবে যে আমি এত ভালো জিনিস পছন্দ করি কিন্তু বানাইছি এই জিনিস। বাট আস্তে আস্তে ওই পয়েন্টে ইউ ক্যান গিভ আপ, আস্তে আস্তে ইউ হ্যাভ টু ট্রাই টু ফিল আপ দ্যাট গ্যাপ। সো দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন যে আচ্ছা এখনো আমি বানাতে পারতেছি না, হাউ ডু আই গেট দেয়ার। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আই থিঙ্ক যে if there's something really exceptional in the world যেটা আমি কাজ করতে চাই, writer I really want to work with, I'd work with them, কিন্তু again I would have to shape it in my own way. And এটা হতে পারে with true stories. I think কিছু কিছু প্ল্যান আছে আমার সামনে কাজ করা, মুভিং বাংলাদেশ in being one of them, যে কিছু true story থেকে নেওয়া। So in that sense আমি বলবো যে my co-writer is the real world, মানে reality is my co-writer। খুবই ইন্টেলেকচুয়াল একটা কথা বলে ফেললাম, কোট ফোর দিয়ে একটা কথা। হ্যাঁ কোট ফোর দিয়ে কথা বলে ফেললাম। কিন্তু ওইটা ছাড়া ফর ইনস্ট্যান্স পেট কাটা শ, যেটা হচ্ছে যে আমাদের বাংলায় ছোটবেলায় যে ভূতের গল্পগুলো ছিল যে মাছ রাঁধলে পেতনি আসে, বা মিষ্টি দোকানে জিন আসে, বা খোলা চুলে সন্ধ্যায় বের হতে হয় না, এই জিনিসগুলো আমরা শুনে আসছি, বাট দেয়ার নেভার বিন এনি মেটেরিয়াল অন ইট। এগুলাকে রিইন্টারপ্রেট করা। সো অ্যাগেন এখানে আমার কো রাইটার ছিল বাংলা ফোক লোর, যে বাংলা মানে আমি রিসার্চ করছি অন আদার থিংস। সো আই ওয়ান্ট অ্যানাদার পয়েন্ট অফ ইন্সপিরেশন, যেটাতে আমি কোলাবোরেট করে ওটা থেকে সর্ট অফ জিনিস নিয়ে আই ক্যান রিশেপ ইট ইন মাই ওন ওয়ে। হ্যাঁ, আমি আমার এটাও দুইটা এপিসোড, এটার দুইটা এপিসোডও আমি দেখলাম। আই ওয়াজ রিয়েলি রিয়েলি ইমপ্রেসড, আই মাস্ট সে। অ্যাগেইন হরর, একে তো হরর, বাংলাদেশে হরর বেশি হয় না, সো ইউ রিয়েলি লাইক, আমি তোমাকে এমনি প্রাইভেটলিও বলছি যে এটা হিট হবে। অ্যান্ড হিট হওয়াটা ইস্যু না, হিট বলতে আমি বোঝাতে চাচ্ছি লোকজন দেখবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার মধ্যে একটা আলাদা ভিজুয়ালি একটা ডিফারেন্ট, মানে একটু একটু ইউনিকনেস আছে, অ্যাপার্ট ফ্রম লাইক বাংলাদেশি টিপিক্যাল অন্যান্য যেসব কাজ ওইখান থেকে। আর অফকোর্স প্রেমিসটাও অনেক ইউনিক ইন এ সেন্স, যেটা বললা যে এরকম আমাদের ফোকলোর নিয়ে বা এরকম হরর। আমি বলবো এগুলা কী বলবো, হরর বাংলা সুপারস্টিশন অলমোস্ট, রাইট? যে এগুলা এটা করলে এটা হয়, মানে এটা তো সুপারস্টিশন, এটা অ্যাকচুয়ালি মানে রিয়েল লাইফে হয় না, ইউনো। বাট এই ধরনের ভূতের গল্প আমরা সারা জীবন শুনে আসছি, মানে আমাদের ছোটোবেলায় ঘুম পাড়াইতে গিয়ে এসব বলছেন অল দ্যাট। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ওইটা একটা, মানে ওইটা একটা কনসেপ্ট ওয়াইজও এই পেট কাটা শহর তোমার হচ্ছে এলিভেটর পিচটাই অনেক ইন্টারেস্টিং। তুমি যদি জাস্ট যারা কাউকে বলো যে এটা নিয়ে একটা অ্যান্থোলজি হরর, যে কেউ শুনতে চাবে একটু আচ্ছা কী বানাইছে, বা ট্রেলার দেখতে যাবে। সো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড আমি যেহেতু এখানের মধ্যে দুটো গল্প দেখতে পারছি, তো আমার কাছে মনে হচ্ছে ইটস রিয়েলি ওয়েল মেড। অ্যান্ড স্পেশালি আমি তোমাকে একটা বলছি যে সেকেন্ড গল্পটা আমার মনে হয়েছে যে ইটস বেস্ট অফ দ্য বেস্ট, অ্যান্ড তুমি আমাকে তখন খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার দিছো যে কি এটা অ্যাক্সিডেন্টালি ভালো হয়ে গেছে না। সো হ্যাঁ, মানে তো আমি দর্শকদের বলবো ইটস নট এ পেইড প্রমোশন অর এনিথিং, চরকি আমাদেরকে কোনো টাকা দেওয়া উচিত, কিন্তু আপনারা দেখবেন এটা চরকিতে বেরোবে। কবে বেরোবে বাই দ্য ওয়ে? এই আই থিঙ্ক এপ্রিল 7th, April 7th, মানে so রোজার মাস, খুব পুরো রোজার মাস তাড়াতাড়ি, চলবে। রোজার মধ্যে। হ্যাঁ খুব তাড়াতাড়ি। সো এটা কি, এই জন্য হালকা ভয় আছে, কারণ গল্পগুলোর মধ্যে হচ্ছে জিন ভূত এগুলো আছে, আবার বের হচ্ছে রোজার মধ্যে। সো বাট আই থিঙ্ক এটা ওয়েল অ্যাডস টু দ্য ক্রিপিনেস। ইফতার পরে দেখবে লোকজন, অসুবিধা নেই। এটা কি একসাথে বেরোচ্ছে সবগুলো, নাকি একটা একটা করে বেরোবে? না, একটা একটা করে বেরোচ্ছে। সো টোটাল হচ্ছে 4টা এপিসোড, 4টা গল্প, 4টা এপিসোড। হ্যাঁ আচ্ছা। তো এটার কি ট্রেলার আমরা দেখতে পাবো খুবই তাড়াতাড়ি কখনো? হ্যাঁ, ট্রেলার অ্যাকচুয়ালি বের হয়ে গেছে, দেখো না? না, আমি ট্রেলার দেখিনি। আজকে কালকে বের হলো। আচ্ছা, কালকে। আচ্ছা, তার মানে ভালো, এখনো প্রমোশন ভালো মতো করতেছে না। প্রবাবলি না, বিকজ আমি ফেসবুকে probably আমি না। ছিলাম, মোটামুটি ফেসবুকে ছিলাম, আমি আর দেখি নাই। আমি হচ্ছে পোস্টার দেখছি, এরপরে তো আমি যে 2টা এপিসোডও দেখলাম। সো আমার কাছে তো খুবই ভালো লাগছে। অ্যান্ড অ্যাগেইন আমার কাছে মনে হচ্ছে তোমার চয়েস অফ কাস্টিং খুবই ভালো। এই দুইটা ইভেন মশারিতেও, অ্যান্ড এই দুইটা এই পেট কাটা শহরও, দুইটা ইয়েতে আমি দেখলাম যে যাকে যেই ক্যারেক্টারে নিছো তাকে ওই ক্যারেক্টারে সে খুবই ভালো করছে। আই থিঙ্ক ইউ হ্যাড দ্য ফোর সাইড টু সি যে আচ্ছা একে নিলে এই ক্যারেক্টারে ভালো বসবে, ভালো করতে পারবে। সো ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, ভিজুয়ালি খুব ইন্টারেস্টিং। আই থিঙ্ক তাসিন ডিওপি ছিল সবগুলোতে, রাইট? সো হি ডিড এ গ্রেট জব। হরর সিনেমাটোগ্রাফি ইজ এ ভেরি ডিফারেন্ট থিং, সো ওইটা খুব ভালো করতে পারছে। অ্যান্ড ইটস লাইক ইট লুকস রিয়েলি নাইস, মানে হররের জায়গা থেকে আমার কাছে মনে হয়। অ্যাগেন মেকআপের জায়গাটা আমি তোমার পেট কাটা শর মেকআপ কে করছে আমি আসলে খেয়াল করে দেখি নাই, বাট মানে কুডোস টু দেম, খুব ভালো কাজ করছে মেকআপে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে যে স্পেশালি মাছের যে গল্পটা, স্পয়লার টলার দিচ্ছি না, বাট মাছের গল্পের মধ্যে যে ভূতের ক্যারেক্টারটা খুবই সিম্পল কিছু কাজ করছে, মানে যেটা দেখলে মনে আচ্ছা এটা তো করা যায়, মানে তো মানে আমি মেকআপ, মানে আমিও আচ্ছা এটা দিয়ে করতে পারবো। বাট দ্য ফ্যাক্ট দ্যাট এই আইডিয়াটা মাথায়, মানে এই যে সিম্পল একটা জিনিসকে ইউজ করে, বা একদম লো বাজেট একটা জিনিসকে ইউজ করে ইফেক্টিভলি করতে পারছেন, জিনিসটা লো বাজেট মনে হচ্ছে না,
দেখে মনে হচ্ছে না ঠিকঠাক মতো করা, এই জিনিসটা আমি আই উড লাইক টু কমপ্লিমেন্ট, যেটা খুব ভালো কাজ করছে। সো আমার মনে হয় এখান থেকে ইন্টারেস্টিং মানে দর্শকও একটা নতুন কিছু দেখতে পাবে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি অদেখা ভুবন, তোমার বাবার নির্মাণ করেন লেখা, এইটার আমি খুব বড় ভক্ত। বা আমি আচ্ছা বিটিভির আমলে অদেখা ভুবন আই থিঙ্ক ওরা রিরানও করছে কয়েকবার। আমি মানে বেসিক্যালি যখনই দেখতাম, প্রথম তো পুরোটা দেখছি, এরপর যতবার দেখতাম ততবার মানে বসে থাকতাম। অ্যান্ড আমি রিসেন্টলি একটা ভিডিও করছিলাম আরেকটা হরর সিরিজ নিয়ে, তো ওখানে আমি বলছি যে এটা আমার সেকেন্ড ফেভারিট হরর সিরিজ। সো অদেখা ভুবন হচ্ছে আমার মানে মোস্ট ফেভারিট বাংলা হরর সিরিজ, বাংলাদেশি হরর সিরিজ। সো ওইটা নিয়ে আমি আসলে এখন একটা ভিডিও বানাচ্ছি, ওয়েল বাই এখন আই মিন লাইক 6 মাস ধরে আস্তে আস্তে বানাচ্ছি। সো বিকজ নাইস। ওইটার আই থিঙ্ক 8টা বা এরকম এপিসোড আছে, তো প্রত্যেকটা এপিসোডে অনেক কিছু মানে আমি বেশি বারবার করে দেখতেছি, অনেক কিছু বের করার চেষ্টা করতেছি। সো আমার কাছে ওইটাও মজা লাগছে, খুব ইন্টারেস্টিং একটা টাইমিং যে ওইটাও আমি খুব দেখতেছি, আবার এখন এটা তোমারটা বেরোবে। সো পরপর একটা বাংলাদেশি হরর কিছু জিনিসের মধ্যে আমি থাকবো আর কি। সো এটা আমাকে খুব এক্সাইট করতেছে, আচ্ছা কারণ ইন জেনারেল আমি আসলে হরর অত মানে হরর জনরাটার অত ফ্যান না অ্যাজ এ ভিউয়ার। আমি নিজেও হরর মানে বানাইতে চাই, বা কেউ বানাইছে ওটা ভালো লাগে, কিন্তু থাকে না যে হরর ফিল্ম সব আমি দেখি নাই, বা যদি তুমি কনজুরিং বলো বা এগুলো বলো, আমি বেশি একটা দেখি নাই। বিকজ স্পেশালি হুম হলিউড হররের ব্যাপার আমার একটু আছে, একটু ভালো লাগে না তেমন একটা। আমার মনে হয় ওরা অনেক প্রেডিক্টেবল, হুম ওরা অনেক জাম্প স্কেয়ার বেসড, অ্যান্ড তেমন একটা সাবস্টেন্স থাকে না, বা অ্যাটলিস্ট যেগুলো আমি দেখছি। সো ওই জায়গা থেকে ভালো। তো রাইটিংয়ের একটা জিনিস হচ্ছে আমি যেটা তোমার থেকে শিখতে চাই, সেটা হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে তুমি আসলে ইন্সপিরেশনটা কেমনে পাও? ইন্সপিরেশন শুনতে খুব অড লাগে। আই উড সে মোটিভেশন কেমনে পাও? যে তুমি কি যেমন আছে না রাইট। যে আচ্ছা আজকে আমি লিখতে বসছি, আমি লিখবই, এরকম নাকি জিনিসটা তোমার মধ্যে হঠাৎ করে আসে? স্পেশালি আজকাল এত সোশ্যাল মিডিয়া এটা সেটার নানা ব্যস্ততার মধ্যে আমার যেটা আমি এখন লেখার চেষ্টা করতেছি একটা সিরিজ, আমার মনে হচ্ছে যে খুবই টাফ, আমি মোটিভেট করতে পারতেছি না নিজেকে, একটু লিখি একটু উঠে যাই। সো এইটা আসলে বলো আমি কিভাবে ওভারকাম করতে পারি? শিওর। সো রাইটিং এ বলছি, প্লাস পেট কাটা নিয়ে একটু বলি যে ইউ রাইট, এলিভেটর পিচটা ছিল হচ্ছে যে ঠাকুরমার ঝুলি মিটস ব্ল্যাক মিরর। হ্যাঁ, যে কেন ছোটবেলার ভূতের গল্পগুলোকে নিয়ে বাট একটা মডার্ন সর্ট অফ নুহাশ স্পেন, বিকজ ওই গল্পগুলোকে ওইভাবে বলে তো আসলে হবে না। আমাদের মডার্ন সেন্সিবিলিটি, উই লাইক প্লট টুইস্ট, উই লাইক সার্টেন সেন্সিবিলিটি, সো ওটাকে মিলানো জিনিসটা। অ্যান্ড অনেক এখানে ফর ইনস্টেন্স আই থিঙ্ক there is a space for it because ফর ইনস্টেন্স এক একটা এপিসোডের মিউজিকে এক একটা বাংলা ইনস্ট্রুমেন্টকে ফোকাস করা। প্রথম এপিসোডটা পেতনিরটা, ওইটা হচ্ছে সারদ ইউজ করা, পুরোটা হচ্ছে সাউন্ড ট্র্যাক বানানো সারদ, সারদ দিয়ে টেনশন বিল করা। তারপর সেকেন্ডটা উইচ ইউ লাইক মোর ইন আ সেন্স, ওইটা হচ্ছে হারমোনিয়াম ইউজ করা। অ্যান্ড ইউজ হারমোনিয়াম দ্য সেম ওয়ে হচ্ছে ডার্ক নাইটের মিউজিক আছে না, জোকারের থিমটা একটা নোট বাসা থাকে, সো উই লাইক what if the harmonium is played like that? And my musicians fought with me. এখানে রাকাত ছিল, অভিষেক ছিল, they were like না এটা কাজ করবে না, হারমোনিয়ামের সাউন্ডটা খুব বাজে। And I was like no, raw হারমোনিয়ামের সাউন্ডটা আমরা ইউজ করবো বিকজ এটা annoying, কেমন যেন একটা weirdness আছে। So each film দেখবা, each episode has a different বাংলা ইনস্ট্রুমেন্ট যেটাকে ফোকাস করা, which I find really intriguing. আর রাইটিং এর ক্ষেত্রে না it really varies। আমার জন্য যেটা কাজ করে, আমি প্রথমে গল্পটা কাউকে বলি, যে সিনপসিসটা, অ্যান্ড বলতে বলতে আমি ডিফারেন্ট মানুষকে বলি অ্যান্ড আস্তে আস্তে এক্সপ্যান্ড করি, অ্যান্ড দ্যাটস হাউ আই রাইট। আমার জন্য অ্যাকচুয়াল লেখাটা দ্যাটস দ্য লাস্ট করার জন্য করা, দ্যাটস জাস্ট মানে দ্যাটস লাইক দ্য বুলশিট পার্ট অফ দ্য প্রসেস। দ্য রিয়েল প্রসেস ইজ আমি গল্পটা মানুষকে গিয়ে গিয়ে বলি। when I initially started writing ছোটবেলায় আমাকে অনেকে বলতো যে ইট ওয়াজ ফর অ্যাটেনশন, যে তুমি আসলে জীবনে লিখবা না, তুমি জাস্ট মাতব্বরি করো, মানুষের গল্প বলো, জীবনে লেখো না। অ্যান্ড তখন একটু ডিসকারেজ হয়েছিলাম, মনে হচ্ছিল যে আচ্ছা মেবি this isn't working. But then I read about a lot of professional Hollywood writers যারা এই একই process use করে. They use the same kind of note taking, মানে voice recording, whatever process, right? So that become my process because it's like আমি যদি তোমাকে বসে এখন একটা গল্প বলি, আমি তোমার রিয়াকশনে বুঝবো, আমি তোমার চোখটাকে ফলো করবো, কোন পার্টটাতে তুমি হুকড অ্যান্ড কোন পার্টটাতে তুমি একটু এইদিকে তাকালা, একটু ফোনের দিকে তাকালা, আই ক্যান টেল। সো আমি বুঝবো যে আমার গল্পের কোন পার্টটা ইটস ওয়ার্কিং, কোন পার্টটা ইটস নট ওয়ার্কিং। সো আমি যতবার গল্পটা বলবো আই অলসো সি মাই ওন এনার্জি লেভেল, মাই ওন এক্সাইটমেন্ট, দ্য পেসিং, কোন পার্টটা আমি ফাস্ট বলছি, কোন পার্টটা আমি স্লো বলছি। সো আমি অ্যাকচুয়ালি গল্প বলে বলে, অ্যান্ড দ্যাটস হাউ স্টোরি টেলিং আসলে, হোয়াটস দ্য অরিজিনাল স্টোরি টেলিং, ইটস ওরাল, রাইট? যে আমরা গল্প বলতে বলতেই কিন্তু মানে স্টোরি টেলিং আবিষ্কার হয়েছে জিনিসটা। সো ওই জিনিসটা আমি অনেক ফলো করি, যে অ্যান্ড আই স মাই ড্যাড ডু দ্য সেম থিং। সো ওখান থেকে আমার মনে হচ্ছে যে ইটস সামথিং যেটা রিয়েলি ওয়ার্ক করে। সো অ্যাকচুয়াল যে লিখি ওইটা হচ্ছে তোমার লাস্ট স্টেপ। অ্যান্ড আমি হচ্ছে যে মাঝে মাঝে যেটা আসে হচ্ছে সামটাইমস কিছু সুন্দর মোমেন্ট আসে, রাইট? লাইক একটা গল্প স্টার্টিংটা জানি না,
কিন্তু মধ্যে হঠাৎ কোন একটা পার্টে খুব সুন্দর একটা ডায়লগ মনে হয়েছে বা খুব সুন্দর একটা মোমেন্ট মনে হয়েছে, সো ওইটা আমি লিখে ফেলি, তখন আইডিয়া আসে তখনই লিখে ফেলি বা একটা নোট নিয়ে রাখি, তারপর আরেকটা মোমেন্ট আসে ওটা লিখে ফেলি, অ্যান্ড দেন ইটস অ্যাবাউট ওই মোমেন্টগুলোকে কেমন কানেক্ট করতে পারবো। অ্যান্ড একটা ফিল্মে অ্যাকচুয়ালি পুরো আস্ত ঘটনা কিন্তু মনে থাকে না। তোমার ফেভারিট ফিল্ম যদি চিন্তা করো, ইউ ডোন্ট রিমেম্বার মধ্যে একটা সিন যে একজন হেঁটে দোকানে যাচ্ছে, বাসায় যাচ্ছে, রিক্সায় চলতেছে, ইউ ডোন্ট রিমেম্বার দ্যাট স্টাফ, ইউ রিমেম্বার দ্য বিগ মোমেন্টস, ইউ নো, লাইক আই ক্যান গেস যে আমার কাজের মধ্যে কোন মোমেন্টগুলো, লাইক মশারিতে মানুষ বলে যে ও এই মোমেন্টটা আমার খুব ভালো লাগছে, আমি লাইক ইয়া দ্যাট মোমেন্ট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস ফর মেকিং দ্য মুভি, ওইটা আমি লিখছি আগে, অ্যান্ড বাকি সব সাজাইছি ওই মোমেন্টের সারাউন্ড করে। So sometimes you're just writing moments and then you're connecting it. So I guess that's a big inspiration point for writing. And writing এর একটা খুবই strange জিনিস আছে, যেটা হচ্ছে যে writing is the loneliest thing in the world, I think. Being an artist is really lonely. কারণ আমি একা এক বসে আছি, লিখছি, বা মানুষ সবাই জিজ্ঞেস করছে ও কবে বের হবে, কবে আসবে, বাট আই হ্যাভ নো অ্যান্সার, বিকজ আমি হচ্ছে একা এখনো বুঝতে পারতেছি না, ইজ ইট ওয়ার্কিং, ইজ ইট নট ওয়ার্কিং, দ্যাট ইনসিকিউরিটি, দ্যাট সেলফ ডাউট, রাইট? সো একটা, it's a really lonely process where you're disconnected from the world, disconnected from social media, সব disconnect করে you're trying to create something, but you're doing it to connect to people. সো এখানে একটা বিশাল আয়রনি আছে, আমি মানুষের সাথে কানেকশন করতে চাই, এর জন্য আমি একটা পার্টিতে না গিয়ে বা মানুষের সাথে না মিশে আমার রুমে বসে একটা জিনিস লিখতেছি, বিকজ শর্ট টার্ম আমি একটা আইসোলেশনের মধ্যে আছি, একটা লোনলিনেসের মধ্যে আছি, বাট ইটস কাইন্ড অফ লাইক আ স্প্রিং, লং টার্মে হোপফুলি এমন একটা জিনিস বানাবো দ্যাট উইল কানেক্ট উইথ আ লট মোর পিপল দেন আই কুড হ্যাভ ফিজিক্যালি ইন দ্যাট টাইম। সো মানে এই জিনিসটা যদি অ্যাকসেপ্ট করতে পারি যে ইউ আর ক্রিয়েটিং আ লোনলিনেস সো দ্যাট ইউ ক্যান কানেক্ট টু দ্য ইউনিভার্স লেটার, মানে দ্যাট ইজ কাইন্ড অফ মাই inner philosophy, if that makes sense. না, খুবই ইন্টারেস্টিং ফিলসফি না এটা, এটা খুবই মানে এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং যে তুমি জায়গায় মানে বিভিন্ন মোমেন্ট থেকে তারপরে ধরে নিয়ে, কিন্তু স্ক্রিপ্ট করার ক্ষেত্রে তুমি কি মানে বিকজ বাংলাদেশে তো জানো যে এখন একটা অনেক বছর ধরে চলছে যে অনেক বেশি, অনেকেই আই থিঙ্ক এখন একটু কমে গেছে, বাট মাঝখানে একটা টাইম ছিল যে অলমোস্ট একদমই স্ক্রিপ্ট ছাড়া বা অনেক ইম্প্রোভাইজেশন বেসড ছিল। সো তোমার কাজগুলো কতটুকু ইম্প্রোভাইজেশন বেসড অ্যান্ড কতটুকু একদম রিটেন থাকে যে আসলে এটাই, বা তুমি যা লিখো তার কতটুকু এক্স্যাক্টলি শ্যুট করো? আচ্ছা, এভরিথিং ইজ রিটেন। আমি হচ্ছে পেট কাটা শোর এক্সাম্পলটাই দিই, প্রথম এপিসোডটা যেটা হচ্ছে এই বিল্ডিং এর মেন এসে, যেখানে সোহেল মন্ডল আছে, তারপর হচ্ছে যে শিলা আছে। সো ওইটাতে ইটস এ ভেরি ভিজুয়াল স্টোরি টেলিং গল্পটাতে, হ্যাঁ, যে অনেক ডায়লগস কম, কিন্তু প্রত্যেকটা প্রপস কি থাকবে, প্রত্যেকটা অ্যাকশন কি হবে, প্রত্যেকটা লেখা, যে একটা পয়েন্টে সে একটা কেন ধাক্কা খেয়ে হালকা পড়ে যায় না, ইভেন ওই জিনিসটা লেখা। সো ওখানে এভরি সিঙ্গল থিং ইজ প্ল্যান্ড আউট, ইটস রিটেন আউট, এভাবে এভাবে হবে, কিন্তু উই ইম্প্রোভাইজ আ লট। এটা হচ্ছে রিহার্সাল প্রসেসে, রিহার্সালের সময় বা প্রথমে সকালে কেউ আসলো বললো যে না এটা এইভাবে করি, সো তখন দের ইজ এন ইম্প্রোভাইজেশন, কিন্তু ওইটা ইম্প্রোভাইজ হয়ে আই পুট ইট ব্যাক ইন দ্য স্ক্রিপ্ট। ফর ইনস্টেন্স, এটা নিয়ে একটা হিউজ ডিবেট ছিল যে প্রথম গল্পটা হচ্ছে একটা পেতনি নিয়ে, যে একটা ছেলে রান্না করতেছে মাছ, একটা পেতনি চলে আসে, তখন কি হবে। এন্ড এখানে স্ক্রিপ্টে ছিল যে ছুরি দিয়ে সে মাছ কাটে, এন্ড বিকজ আমি হচ্ছে অনেক প্র্যাকটিস করছি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি, মাছ রান্না শিখছি এটার জন্য, সো দ্যাট আই ক্যান রাইট দ্য স্ক্রিপ্ট। লিখতে গিয়ে আমি সবসময় ছুরি মাঝে মেথড রাইটার না, রিসার্চ করতে হয় একটু। তারপর যেটা হয়েছে হচ্ছে যে আমার টিম, একটা এডি আসছিল আমার টিমে, সে বলছে যে নুহাশ ভাই আমি আপনার সাথে কাজ করবো, খালি একটা শর্তে, এটাতে বটি থাকতে হবে, ছুরি দিয়ে হবে না। তখন অন্য সবাই আস্তে আস্তে মাথা নাড়ালো, হ্যাঁ 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 বটি বটি, হ্যাঁ, যে একটা সিঙ্গেল ছেলে একা থাকে, ওর যে ব্যাকগ্রাউন্ড, সে আসলে বটি দিয়ে কাটবে, সে ছুরি দিয়ে কাটবেই না। তো এটা নিয়ে পুরো ঝগড়া লেগে গেল। তো আমি বললাম যে আচ্ছা, সবাই যখন এত প্যাশনেটলি এটা নিয়ে ফিল করে, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ পেট কাটা শো। আই রিমেম্বার ইভেন যখন আমরা পেতনিটার মেকআপটা করছিলাম, সো তখন একটা পয়েন্ট ছিল যে একটা টিমে একটা ফোকাস পুরো ছিল, হু ওয়াজ অরিজিনালি মাঝি, আগে মাঝি ছিল, তার অনেক মানে স্টোরি জানে যে পেতনি কিরকম হওয়া উচিত, কি হওয়া উচিত, সে বলছে না হয় নাই, হয় নাই, হয় নাই। হ্যাঁ, তখন অন্য সবাই বলছে না ভাই জোস জোস, না হয় নাই, তো বলছে না আচ্ছা ওকে কেমনে স্যাটিসফাই করা যায়, বিকজ হি ইজ দ্য রিয়েল টার্গেট অডিয়েন্স, যেটা জানে। সো তারপর আমরা যেটা করতে হচ্ছে, লাস্ট মোমেন্টে মেকআপটা ঠিক করার জন্য আমরা বাইরে গেছি, বাইরে থেকে মাটি থেকে কাদা তুলছি, কাদা তুলে কাদা মাখাইছি, লিটারালি এভাবে কিছু কিছু জিনিস ইম্প্রোভাইজ করতে হচ্ছে চুলের মধ্যে। বাট বটির জিনিসটা যেটা বলি, যে তারপর পুরো জিনিসটাকে রিটুল করতে হয়েছে, যে বটিটাকে কেমনে ইনকর্পোরেট করব, কারণ বটি তো মাটি থেকে তুলতে হয়, একটা সার্টেন পজিশন ইউজ করতে হয়, সো ওটার জন্য পুরো অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো বাট দ্যাট ওয়াজ ইনকর্পোরেটেড ইনটু দ্য স্ক্রিপ্ট অ্যাজ ওয়েল। সো ফর মি দ্যাট প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
অনসেট অনেক সময় ভুল হয়, অনেক মানে র্যান্ডম জিনিস হয়। লাইক আমি পিকনিকটা শ্যুট করার সময় বাথরুমে গেছিলাম, অ্যান্ড এসব শুটিং হাউসের বাথরুম তো খুব ময়লা থাকে, বাথরুমে একটা তেলাপোকা দেখছি যে মরে পড়ে আসছে। তখন আমি বলছি যে এই তেলাপোকাটা আমার শর্টে লাগবে। সো ইউ সি দেয়ার দ্য তেলাপোকা একটা শর্ট আছে, সো এটা হচ্ছে কমপ্লিটলি র্যান্ডম ইম্প্রোভাইজ করার। তাসিম দ্য ডিউপি ওয়াজ রিয়েলি পেস্ট যে এটা কেন আমরা এক্সট্রা শর্ট বাড়াচ্ছি। হ্যাঁ, এরকম হি ওয়াজ লাইক হ্যাঁ আর্ট ফিল্ম বানাচ্ছি আমরা, যে তেলাপোকার মধ্যে ফোকাস আসে, ফোকাস চলে যায়। না না না, ভালো হবে জিনিসটা। আমার অ্যাকচুয়ালি তেলাপোকার মধ্যে ফোকাস আসে দেখে এক্স্যাক্টলি ওটা কিন্তু মনে হচ্ছে যে এটা একটু আর্টের খামচি। হ্যাঁ মানে আমি 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 যে বছর ওই যে বুসান গেছিলাম ওই যে এশিয়ান ফিল্ম একাডেমি করতে, তো ওই বছর এসেই আসলাম তো অক্টোবরে, ডিসেম্বরে আমি একটা বড় একটা বিজ্ঞাপন করছিলাম বিজয় দিবস উপলক্ষে। তো ওটা ডিওপি ছিল রাশেদ জামান ভাই। তো আমি একটা শট নিতে চাচ্ছিলাম যে পানির মধ্যে একটা এরকম একটা মানে স্তম্ভ টাইপের জিনিস, তো পানির মধ্যে একটা রিফ্লেকশন দেখা যাবে, তো রিয়েলটাও দেখা যাবে, পানিটাও দেখা যাবে। সো আই ডোন্ট রিমেম্বার, মেবি আমাদের এত ওয়াইড লেন্স ছিল না বা সামথিং লাইক দ্যাট, প্লাস ওনারও শটটাও পছন্দ ছিল। সো উনি আমাকে, আমি খুব এক্সাইটেড বলতে, ভাই এরকম একটা শট পানির মধ্যে দেখা যাচ্ছে। তো বলছে রাহাত এটা হচ্ছে কোরিয়ার খামচি, এটা হচ্ছে শিল্পের খামচি, তুমি একটু শিল্প করে আসছো, খামচা খামচি একটু ঠান্ডা হয়, এটা বিজ্ঞাপন। হ্যাঁ আচ্ছা আসলে বিজ্ঞাপনে এত কিছু করার নেই, তো ব্যাক করছে। তা তোমার ককরোচটা দেখে আমার ওটা মনে হচ্ছে হ্যাঁ একটু একটু আর্ট কালচার আছে, ভালো হয়েছে। আমার ভালো লাগছে কেন যে হ্যাঁ মানে হরর মুভিতে কেন আমরা কেন একটু আর্ট ফিল্মের শট কেন ঢুকাইতে পারবো না, ওয়াই নট, অসুবিধা কি থাকে। সো ওইটা আর একটা মজার জিনিস হচ্ছে যে মানে এত কিছু যে করলাম ওই এডিটার জন্য, যে বলছিল যে না পটি না হলে সে আসবে না, শুটিং এর সময় সে আর আসে নাই। সে অ্যাকচুয়ালি মানে রিহার্সাল সময় আসে অনেক বড় বড় কথা বলছে, দ্যাট হি অ্যাকচুয়ালি নেভার শোড আপ ফর দ্য শুট। সো বিশাল একটা চেঞ্জ হয়েছে গল্পে, বাট হি নেভার শোড আপ। বাট আরেকটা এক্সাম্পল হচ্ছে যে সেকেন্ডটা মিষ্টি কিছু, ওটাতে চঞ্চল ভাই হি ইজ দ্য মেইন কাস্ট, অ্যান্ড স্ক্রিপ্টটা লেখার পরে আই ওয়াজ লাইক দেয়ার ইজ নোবডি এলস হু ক্যান প্লে হিম। আমরা অনেক স্কেডিউল শিফট করছি সো উই কুড ওয়ার্ক উইথ চঞ্চল ভাই, বিকজ there is nobody else who could play that character. And সকালে চঞ্চল ভাই বলছিল যে স্ক্রিপ্ট নিয়ে একটু বসতে চায়। I was like, এটা তো মানে শুটের দিন যাই না, শুটের দিন আচ্ছা সকালে। And I was like, খুব ভয় পাইছি যে কি বলবে সিনিয়র মানুষ স্ক্রিপ্ট নিয়ে। And he pointed out একটা ডায়ালগ যেটা ওনার মনে হয়েছে যে ওই যে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে ওইটা একটা রেফারেন্স ছিল একটা টু সামথিং, একটা গানের, যে ওই গান না হয়ে আরেকটা গান হওয়া উচিত। And আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে he got that because he read the script so well, he got into the character, and ওই ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে একটা এক্সাম্পল দিয়েছে যে so there was that back and forth. So that's when I knew যে এই গল্পটা ভালো হবে and এই পুরো প্রজেক্টটা ভালো হবে, because these are actors, I love people যারা মানে people who give back, and it's the same working with you, working with a lot of people I've worked with. আমি সবসময় এরকম মানুষকে খুঁজি, ইয়াং হোক রিয়েলি সিনিয়র হোক, যারা আমাকে কিছু দিতে পারবে, and ওই ব্যাক অ্যান্ড ফোর্থে maybe some magic happens. You know what I mean? না এটা অ্যান্ড আই এম অ্যাসিউমিং ওই গানটাই আমরা যে গানটা মানে আমি যেটা দেখলাম ওই গানটাই আমাদের, হ্যাঁ অ্যান্ড ইট মেক্স সেন্স। আই ডোন্ট নো তোমার অরিজিনাল কোন গানটা ছিল, বাট আই থিঙ্ক যে সাজেশনটা উনি দিচ্ছেন যে গানটা ফাইনালি ওখানে প্লেস করা হয়েছে, আই থিঙ্ক ইটস ভেরি মানে ইট গোজ উইথ দ্য ক্যারেক্টার অ্যান্ড ওনার সোশিও ইকোনমিক্যাল স্টেটাসের জায়গা থেকে এই গানটা ভালো যায়। অ্যান্ড আমার কাছে এই গল্পটা স্পেসিফিকলি আরও ভালো লাগছে, অ্যান্ড অডিয়েন্সটা দেখলে দেখার পরে যদি যারা দেখার পরে এই পডকাস্ট শুনবেন তাদের বলবো যে আপনারা রিলেট করতে পারবেন। আমার হচ্ছে গল্পটার স্ট্রেংথটা হচ্ছে যে মোস্টলি গল্পটা মানে বেসিকলি একটা লোকেশনেরই গল্প আর একটা বাসা, বাট মেইনলি একটা মেজর লোকেশনের গল্প। সো সেই ক্ষেত্রে বলবো ভিজুয়ালি একটা ছোটো জায়গার গল্প, বাট গল্পটার পাওয়ারই হচ্ছে যে ছোটো একটা জায়গার মধ্যে এটা খুবই বড় একটা কী বলবো খুবই ইউনিভার্সাল একটা জিনিস নিয়ে কথা বলছেন। খুবই আমার কাছে ভাল লাগে, আমি যে গেম টেম খেলে বা ইয়েগুলো করে এই ধরনের একটু কসমিক হরর টাইপ জিনিসপত্র আমার খুব ভালো লাগে। সো ওই জিনিসটা খুব মজা এইচপি লাভক্রাফট টাইপের জিনিস। আর আমি এইচপি লাভক্রাফট খুব পড়তে চাচ্ছিলাম, কিন্তু ইন্টারেস্টিংলি এইচপি লাভক্রাফটের বই আমি কোথাও পাই নাই, বাংলাদেশে পাই নাই, আমি ব্যাংকক গেছি ওখানেও পাই নাই। তো পরে ফাইনালি হচ্ছে কানাডা এসে পাইছি, তো ওইটা পড়ছি, পরে আমি লাইক ওকে দিস ইজ এইচপি লাভক্রাফট ওকে। সো ওই টাইপের আমার কাছে ওইটা খুব মজা লাগছে। এইটার তোমার এই মিষ্টি কিছুর এন্ডিংটা খুব এইচপি লাভক্রাফটিয়ান। সো দ্যাটস গ্রেট। মানে আমি পার্সোনালি এই জন্য অনেক কানেক্ট করছি, বিকজ আমার ওই টাইপের গল্প খুব ভালো লাগে যেটার মধ্যে একটা আলাদা, ইটস নট ফিয়ার বাট ইটস ড্রেড, ইটস নট লাইক ফিয়ার অফ আ গোস্ট অর সামথিং, ইটস ড্রেড যে ও মানে কী হবে মানে আছে না, এবং লাইফ লাইক ফিয়ার অফ দ্য আননোন। হ্যাঁ ফিয়ার অফ দ্য আননোন, এন্ড ওই জিনিসটা। এবং লাস্টে তোমার একটা ইন্টারেস্টিং আর্ট ডিরেকশন আছে একটা দেয়ালের মধ্যে, আমি জানি না খুব স্পয়লার দিকে চলে যাচ্ছি, বাট ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে। আই নো ইটস কাইন্ড অফ মানে সিজি অ্যান্ড অল, বাট জিনিসটা খুব এবং সে ওই
দেয়ালের ওই আর্ট ডিরেকশনটা আসলে সে যেই জিনিস দিয়ে করে এটার সাথে টোটাল খুবই খুবই ক্রিপ্টিক হয়ে যাচ্ছে, আবার এটার সাথে টোটাল গল্পের রিলেশনটা আমার কাছে মনে হয় ইটস ভেরি নাইস। অ্যান্ড অলসো একটা পয়েন্ট আছে যেখানে একটা ক্যারেক্টার ব্যাখ্যা করতে থাকে ওর ওর কী বলবো ওর মেইন জায়গাটা যে একটা একে একে। সো এই ছোটো ছোটো জিনিস যে তুমি করছো এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। অ্যান্ড আই মাস্ট কমপ্লিমেন্ট ইউ যে অ্যাজ এ ফিল্ম মেকার দিস শোজ ইউর গ্রোথ। বিকজ তোমার আগের কাজগুলো স্পেশালি এখন আমি এই পডকাস্টের জন্য এতই সিরিয়াস, আমি আজকে সকাল থেকে মোটামুটি 2-3 ঘন্টা আমি তোমার বিভিন্ন ইন্টারভিউ দেখছি, তুমি আগে কী কী বলছো, আগে কী কী কাজ করছো। 700 টাকাটা আমি আরেকবার একটু টেনে টেনে দেখছি, টাইম ছিল না দেখে, কিন্তু ইউটিউবে পাওয়া যাচ্ছে এখন 700 টাকা। তো এটাও দেখলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, তোমার গ্রোথটা অনেক ভালো হয়েছে, মানে অ্যাজ এ ফিল্ম মেকার ইউ ম্যাচিওরড আ লট। সো ভিজুয়ালি বা তোমার ভিজুয়াল স্টোরি টেলিং ইয়েটা মানে স্কিলটা অনেক ভালো হয়েছে। সো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। সো আমার কাছে অ্যাগেন মনে হয় যে দর্শকরা দেখলে খুবই নতুন ইন্টারেস্টিং কিছু দেখতে পাবেন। আবারও বলছি, নুহাশ আমাকে কোনো টাকা দেয় না এগুলো বলার জন্য, নিজে দেখে ভালো লাগছে জন্য বলছি। বাট টাকা চাইলে দিতে পারো, আমি নিব, অসুবিধা নেই। ইনফ্যাক্ট ডলার তুর্কি দিবা। আমার থেকে টাকা কাটতে পারে বিকজ আমি দেখাই ফেলছি লাইক হ্যাঁ। একটা স্নিক ও প্রিভিউ দিছি হ্যাঁ। তোমাকে এপিসোডগুলো। ওয়েল হ্যাঁ, মানে ওরা তো তুমি বলবা লোকজন ফেসবুকে আমার ট্রেলার দেখতে পাচ্ছে না। ট্রেলার এত রিসার্চ করছে আমাকে নিয়ে, কিন্তু ট্রেলার যে বেরোচ্ছে সেটাই জান না, তার মানে কত হিডেন ট্রেলারটা। সো তার মানে আপনারা একটু প্রমোশন করেন ঠিক মতো। সো ওইটা একটা হ্যাঁ, না, the one compliment that I have to give to Chorky is first of all ওরা প্রথমে বুঝে নেয় যে আমি যখন মিষ্টি কিছু স্পেশালি পেজ করছি, অন্য গল্পগুলো তাও ধরতে পারছে, বাট পেতনিটা যখন বলছি ধরে লাইক একটা লোকেশনে এটা কি পসিবল যে একটা ছেলে একটা পেতনি একটা কাহিনী এটা কি ওয়ার্ক করবে, এত টেনশনটা টানা যাবে। তারপর মিষ্টি কিছু শুনে দেওয়ার লাইক হ্যাঁ, বাট এই জার্নিটা এটা কেমনে পসিবল, এটা তো খুবই খুবই ভালো স্ক্রিপ্ট লাগবে এটার জন্য। ইয়া, দ্যাটস মাই জব, ওইটা করবো। বাট এটা নিয়ে খুবই সবাই লাস্ট মোমেন্ট পর্যন্ত মিষ্টি কিছু নিয়ে খুবই খুবই মানে টেনশনে ছিল যে আমি যে জিনিসটা পিচ করছি ওটা বানাতে পারবো নাকি, ইজ ইট বুলশিট অর নট। বাট ওয়ান থিং আই উড সে যে there was no kind of কোনো সেন্সরশিপ ছিল না চরকিতে, যে কোনো কিছু বেশি হরর। আমি ভাবছিলাম যে কিছু কিছু সিন আছে ইভেন ইন দ্য ফার্স্ট স্টোরি, দ্য লাস্টে দ্যার ইজ আ সিন যে যে ভাবছিলাম যে ওইটা দেখে বলবে যে ভাই এটা কি না দিলে হয় না। বিকজ আমি যখন একটা ফ্রেন্ডদেরকে বলছিলাম যে লাইক হ্যাঁ বাট এটা কি দরকার আছে কিছু কিছু জিনিস একটু বেশি বেশি না। বাট আই নেভার গট দ্যাট ফ্রম চরকি। ইনফ্যাক্ট একটা খুবই মেসড আপ সিন ছিল মিষ্টি কিছু, যেটা আমি শুট করি নাই বিকজ অফ টাইম কনস্ট্রেন্টস, টাইম ছিল না শুট করা, বাট ইট ওয়াজ রিয়েলি মেসড আপ সিকোয়েন্স যে ডিলিং উইথ চঞ্চল ভাই's ক্যারেক্টার অ্যান্ড হিজ মাদার। I think you can guess. হ্যাঁ, I think it's there though, like it's হ্যাঁ, there but kind of not there, but visually. একটু হ্যাঁ, not visually. So ওইটা ওরা বলছে ভাইয়া ওই সিনটা তো খুব ভালো ছিল, খুবই মেসড আপ ছিল, ওটা কেন নাই? আমি খুব ইন্টেলেকচুয়াল অ্যাডভাইস এটা দিয়ে দিলাম, বলি না যে বাজেট শেষ হয়ে গেছে but বা আমার কাছে টাইম ছিল না। আমি যেহেতু জানতাম না এটা শুট করার প্ল্যান ছিল all that, I would say as an audience I thought এটা deliberate. So আমি তো ভাবছি deliberately করছো। I thought that's a really smart choice because আমাকে একটু কনফিউজ করছে as to what exactly happened, but I also understood that was the point যে তুমি আসলে as একটু ভেগ রাখতে চাও, because I think হররে এটা একটু জরুরি একটু ভেগ রাখা। অ্যান্ড তুমি যে মশাই নিয়ে যেটা বলতেছিলে যে তোমাকে কমপ্লিমেন্ট দিয়েছে তোমার রেস্টুরেন্টটা অনেক ভালো, সো আই থট এক্স্যাক্টলি দ্য সেম থিং যে এখানে ভিজুয়ালি কিছু জিনিস ভিজুয়ালি দেখায় ফেললে আই থিঙ্ক স্পেশালি হররে ওইটার ভয়টা চলে যায়। যতই ভয়ানক ভূত হোক বাট ভূতটা দেখায় ফেললে যেই ফিলটা এর থেকে না দেখা জিনিসটা নিয়ে আরও আমি আমার ইমাজিনেশন কাজে লাগাতে পারবো। সো এই ক্ষেত্রে মজাটা ছিল যে আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি কী করছে, বাট আই কুড দ্যাটস ওয়াই আই কুড ইম্যাজিন লাইক মোস্ট হরিবল থিংস। সো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইফেক্টিভ। তো যাই হোক, লোকজনকে বল না যেটা ডেলিভারেটলি না বলে ফেললাম। আচ্ছা যাই হোক, ওয়েল অসুবিধা নেই, বেশি লোক হয়তো এটা দেখবেন এই পডকাস্ট। তোমার এই যে সিনিয়র আর্টিস্টদের সাথে কাজের কথা বললা, ইভেন তোমার প্রথম কাজেও তুমি খুব সিনিয়র আর্টিস্ট আসাদুজ্জামান নূরের মতো একজন সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করছো। সো তোমার ওনাদের নিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা কি, প্লাস পাশাপাশি যেটা জানতে চাই যে সিনিয়র আর্টিস্টদের সাথে তোমার কি কোনো সময় খুব কি আছে না যে তাদেরকে ম্যানেজ করতে বা তাদেরকে ডিরেক্ট করতে কি তোমার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা যে আসলে ঠিক মতো করতে পারো নাই বা ইউনো নেগেটিভ আই গেস? রাইট, আই থিঙ্ক একটা একটু বিট অফ স্ট্রাগল থাকে সিনিয়র আর্টিস্টদের সাথে, বিকজ ওদের টাইম কম, ওরা একটা সার্টেন জিনিস ইউজ টু, প্লাস ওরা এত কাজ করে ওদের মাথায় আছে যে আমি অনেক শর্ট নেই। হ্যাঁ, সো ওদের একটু থাকে যে এতগুলো শর্ট কেন নেওয়া হচ্ছে, যে এটা তো একটা ক্লোজ আপ একটা নিলে হয়ে যায়। আমি লাইক না, আমার এই মোমেন্টটা লাগবে যে আপনি তাকায় আছেন অনেকক্ষণ ধরে, আমার এই শর্টটা লাগবে 10 সেকেন্ড আপনি তাকায় আছেন, কোনো এক্সপ্রেশন, আমার এই মোমেন্টটা লাগবে। অ্যান্ড বিকজ ওই এমটিনেসের মধ্যে দের ইজ আ বিউটি ইন ইট। সো অনেক কিছু জিনিস আছে যেটা হচ্ছে ইন দ্য মোমেন্ট
sometimes they have difficulty trusting me because আমার পিচটা এত বড় হয় বা এত ক্রেজি হয় যে ওরা ভাবে যে আচ্ছা এটাকে পুল অফ করতে পারবে নাকি। অ্যান্ড আই রিমেম্বার স্পেশালি মিষ্টি কিছুর জন্য ইন দ্য সাউন্ড, যখন সাউন্ডের জন্য আমরা কিছু ডাবিং করতেছিলাম তখন গিয়ে সাম অফ দি অ্যাক্টার্স স দ্য ফিল্ম অ্যান্ড সেড ভালো হয়েছে। লাইক অনেকের কনফিডেন্সটা থাকে না while we're making it because horror এই জনারগুলো কেউ তো ওইভাবে ধরে না। সো a lot of the things I do even with 700 টাকা, মানে যখন 700 টাকা বানাচ্ছিলাম a lot of it is happening in the main character's head. সো অনেকক্ষণ আমরা একটা রেস্টুরেন্টে শুট করতেছি, সাবিলা বসে আছে, প্রীতম বসে আছে, জাস্ট আমি ওদের ক্লোজ আপ নিচ্ছি, দ্যাটস ইট। অ্যান্ড টিম অফ এটা কি হবে, এটা কি ভালো হবে জিনিসটা। খুব সো there was like a always a kind of মানে যেভাবে আমি কাজ করি there's always a sense of confusion যে can he pull it off or not. অ্যান্ড আমার ওইটার মধ্যে একটা কেন অ্যাংজাইটি কাজ করে যে না আমাকে একটা প্রুভ করে দেখাতে হবে যে জিনিসটা ভালো। সো আই উড সে ইটস নট ব্যাড, ইট হ্যাজ সাম পজিটিভ এফেক্টস, বাট there is always a sense যে you know the moment you try to do something different in the industry the world will try to challenge you যেটা হবে, এটা কি কাজ করবে, এটা কি পারবা নাকি পারবা না। অ্যান্ড takes a lot of research, takes a lot of work to really bring that to life. But senior artists থেকে আমি যে চ্যালেঞ্জটা ফেস করি more is with like superstars. I think যারা খুব popular, they have a big following, young যারা খুব তাড়াতাড়ি ফেম পেয়ে গেছে, they have this like whole thing যে sometimes they're stars. And ওদের থেকে actually আমি কম পাই because ওরা they give me a hard time, time মতো আসে না, দুপুরে দেরি করে আসে or whatever. But they don't give me the performance. But with a senior artist, right, with the people, these people, ওরা let's say একটু late করে আসলো, but let's say timing একটু একদিন পিছাতে হলো বা something করতে হলো for them. তারা যখন সেটে আসে তাদের প্রত্যেকটা লাইন মুখস্থ না হলেও একবার দেখে মুখস্থ হয়ে যায়, they give me the performance of a lifetime. So আমি যে এফর্টটা দিচ্ছি বা যে প্যারাটা খাচ্ছি ওনাদের জন্য, it's more than made up for. Because they have egos, yes, but they deserve it. They're there, they're legends. কিন্তু যখন একটা ইয়াং একটা পোলাপেন আসবে and they're like অনেক ভাবটাপ মারবে, ওই জিনিসটা তো আমি পাচ্ছি না। তুমি একটা এফোর্ট দিতে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য, একটা টাকা খরচ করতে হচ্ছে, but I'm not getting anything in return. So for me that is a pain, but working with senior artists when they're actually good, that's not a pain because ওখানে the investment is worth it. So this is what I love about some of the young talent now, whether it's Pritam or Sunera, যে এফোর্টটা দেয়, these are people, they might have their own platform and they might be stars in their own right, but they give me 200%. So আমি সবসময় এভাবে এরকম মানুষ খুঁজি যারা আমাকে ওই 200%টা দিতে পারবে, you know, not like their name value or whatever, that's fine, you know, আমার name value আছে, আমি একটু কাজে লাগাবো, but I don't need your name value if you can't add something, give me something more, if that makes sense. না, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। অ্যান্ড অলসো ওই জিনিসটা যে ছোটো ছোটো মানে এমন শট নিচ্ছ, এই এক্সপিরিয়েন্স আমারও কয়েক জায়গায় হয়েছে যে এমন শট নিচ্ছ যেটা সব টিম বুঝতেছে না কী হচ্ছে, তখন ওরা খুব কনফিউজড হয়ে যায়, এটা কি একে জানে কী করতেছে। সো এটা আই থিঙ্ক এটার সাথে ওই বিষয়টা এনগেজড, যেটা আমি একটু আগে আমরা কথা বললাম যে এডিট করার ব্যাপারটা, আই থিঙ্ক নিজে এডিট করলে বা নিজের মাথায় এডিট থাকলে আই থিঙ্ক শুটিংয়ের মধ্যে এত তাড়াহুড়ার মধ্যে ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম টু এক্সপ্লেন এভরিথিং টু এভরি ওয়ান, যে আচ্ছা এই শটটা নিচ্ছে এই কারণে, কারণ এই শটটা ওইখানে এইভাবে করবো। সো আমি রিসেন্টলি এখানে এসে একটা ফিল্ম করছি যেটা আমার রিসেন্টলি একটা ক্যানাডিয়ান সোসাইটি অফ সিনেমাটোগ্রাফার্সে অ্যাওয়ার্ডে নমিনেশন পাইছে। তো ওইটা যখন শ্যুট করতেছিলাম ওইটা খুবই এরকম, কয়েকদিন পর ওইটা অ্যাওয়ার্ডটা শেষ হয়ে গেলে আর কি রিলিজ করবো। সো ওইটা হচ্ছে এরকম খুবই একটা ভয়েস ওভার চলতে থাকে আর খুবই ড্রিম লাইক একটা জিনিস। তো এটা স্ক্রিপ্ট লিখছির সময় স্ক্রিপ্ট টিচার বুঝে নাই, আমাদের তো ফিল্ম স্কুলের পার্ট আছে, তো ফিল্ম টিচার বলছে এটা তুমি কী মানে এটা কী হচ্ছে আসলে। আমি বলছি দেখো এটা হবে ভালো, অ্যাটলিস্ট জাস্ট অ্যাপ্রুভাল সিল মেরে দাও যেটা বানাতে পারি যাতে। তো বলছে ঠিক আছে। তো আমার ক্রুও মোস্ট অফ দেম ঠিকমতো বুঝে নেয় কী হচ্ছে। তা আমি দেখছি যে অনেকের মধ্যে ওই জিনিসটা দেখছি যে একটা, আর যেহেতু একটু স্টুডেন্ট ফিল্ম ক্রু, ওদের মধ্যেও একটা পর্যায়ে ওরা হচ্ছে ভাই ও যা করতেছে ওকে করতে দাও, ঠিক আছে এখানে লাইট ধরে থাকবো, আচ্ছা ধরে থাকি, মানে ওরা ওই ভিতরে ওরা একটু বেরোয় গেছিলো যে আচ্ছা ঠিক আছে আমি এত প্যাশনেটলি করে গেছি না, ধরে আসি যা করতে বলছে করি। কিন্তু মজা লাগছে যে মানে জিনিসটা বানানোর পরে যখন আমাদের একটা ফিল্ম নাইট টাইপের হয়, সবার ফিল্ম দেখানো হয়, ওই দিন যখন দেখছে তখন ইট মেড সেন্স টু দেন, দে লাইক ও আচ্ছা। সো আই থিঙ্ক আমার জন্য এটা ইন্টারেস্টিং একটা লার্নিং এক্সপিরিয়েন্সও ছিল, যদিও মানে মনে হয়েছে যে আমার কি সবসময় সব কিছু সবাইকে এক্সপ্লেন করা উচিত। বাট দেন যত আমি ধরো গ্রেট ফিল্ম মেকারদের একটু বায়োগ্রাফি দেখি, বা ফর এক্সাম্পল কুব্রিক, তো কুব্রিক তো হচ্ছে মানে ইনফেমাস ফর বিং ভেরি ক্রিপ্টিক অ্যান্ড ভেরি তো ওরও তো আমি শিওর যে ওর ক্রু বা ওর একদম ওর ডিওপিও প্রবাবলি সবসময় জানতো না যে এই শটটা যে নিচ্ছি এটার আসলে কুব্রিকের মাথায় কী চলতেছে। কুব্রিক নিশ্চয়ই ওকে বলছে এখানে এটা বসো, এটা করে ফেলো।
সো কুব্রিক ওয়াজ ভেরি লাইক হি ওয়াজ ভেরি মাচ ইনটু মাইক্রো ম্যানেজিং। সো সব কথার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে ওরকম ছিল। সো আই থিঙ্ক ওইটা হ্যাঁ মানে আই ক্যান সি যে ওইটা মাঝে মাঝে ক্ল্যাশ তৈরি করতে পারে। বাট তোমার কোনো ওরকম কোনো বাজে অভিজ্ঞতা নাই না যে যেটার মধ্যে তোমার মনে হয়েছে যে না এটা একটা মানে একটা আই ডোন্ট নো কোনো কারোর সাথে ক্ল্যাশ হয়ে গেছে বা এরকম কিছু বিকজ অফ ইয়োর ডিরেক্টিং স্টাইল? হইছে মাঝে মাঝে ইভেন পেট কাটার সত্ত্বেও there were moments অনেক টেনশনের যে বুঝতেছে না কেউ কি এত সব নিচ্ছি কেন দেরি হয়ে যাচ্ছে some moments কিন্তু I like to stay calm. ঠান্ডা মাথায় থাকলে আই থিঙ্ক জিনিসটা কাজ করে অ্যান্ড আমার মনে হচ্ছে যে এখন না বুঝলে সমস্যা নেই, আই ডোন্ট হ্যাভ টু প্রুভ এভরিথিং টু এভরিওয়ান রাইট নাও, সো ফাইনাল জিনিসটা দেখলে বুঝবে। অ্যান্ড আই থিঙ্ক এটার আরেকটা কজ হচ্ছে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই রিহার্সাল অ্যান্ড অল ওই টাইমটা আমরা দিতে পারি না এত বেশি, রাইট? যে আই গেস রিয়েলি যেটা হওয়ার কথা ক্রুকে বসে সব প্রত্যেকটা শট বোঝানো, ভিজন বোঝানো, সেটা সবার নাম জানা, সবাইকে এই রহিম করিম সবার নাম জানি, সবাই বুঝতেছে, অ্যাকচুয়ালি দ্যাট শুড বি হাউ ইটস ডান, রাইট? ভিজনটা সবাই যাতে জানে, বাট দের ইজ নেভার মানে আমাদের, এন্ড ইটস দ্য সেম উইথ ইউ বিকজ আইভ সিন ইউর ওয়ার্ক অ্যান্ড তোমার মধ্যে দের ইজ আ হিউজ ম্যাচুরিটি। তোমার রিসেন্ট একটা শর্ট ফিল্ম দেখলাম যেটা আই থিঙ্ক তুমি ফিল্ম স্কুলে করছিলাম, হিউজ ম্যাচুরিটি, হিউজ গ্রোথ। অ্যান্ড যেটা আমরা যেটা করি আমাদের ভিশন ইজ অলওয়েজ মোর দেন আমাদের বাজেট। আমরা এটা অ্যাক্সেস আছে কিন্তু আমাদের ফিল্ম মেকিং গোলটা থাকে এই জায়গায়। সো আমরা যখনই মানে ইভেন আই হোপ 10 years ডাউন দ্য লাইন আমি যখন যা কিছু বানাবো আই হোপ যে ওই স্টিল ওই ভয়টা থাকবে মানুষের মধ্যে যে ওটা কি পারবে নাকি পারবে না। সো দ্যাট আই হোপ মাই অ্যাম্বিশন ইজ অলওয়েজ মোর দেন হোয়াট আই এম ডুইং টুডে। সো সো ওইটা আই থিঙ্ক থাকবে, ওইটা থাকার দের ইজ আ স্ট্রেংথ ইন দ্যাট অ্যাজ ওয়েল। যদি আমাকে ওই স্টেটাস থাকতো আমাদের যে ভাই যা করেন সব বাজেট দিয়ে দিচ্ছি, সব ইনফিনিট বাজেট, যত রিসার্চ করবা দেখবা যে এভরি ফিল্ম মেকার ইভেন দ্য বিগেস্ট ওয়ান জেমস ক্যামেরন যে অ্যাভাটার বানাইছে সেও কিন্তু টাকার স্ট্রাগলে ছিল, মনে হচ্ছে যে না একদিন যদি বেশি শুট করতে পারতাম তাইলে জিনিসটা ভালো হইতো, ইউনো, বাট মেবি ওই রিস্ট্রেইনটার জন্যই জিনিসটা ভালো লাগতেছে। সো ইউ নেভার নো। অ্যান্ড এই স্ট্রাগলটা আই থিঙ্ক আমার কাছে আনপ্রফেশনালিজম আমার ভালো লাগে না। দ্যাটস মাই অনলি থিং যে ইফ ইউর আনপ্রফেশনাল, ইফ ইউ ডোন্ট ডু থিংস অন টাইম, ইফ ইউ ডোন্ট কাম অন টাইম। অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশে এইটার একটা চলন আছে যে আমরা ভাবি যে আনপ্রফেশনাল হওয়া একটা পার্ট, এটা একটা ইটস কুল টু লাইক নট পুট ইন দ্য ওয়ার্ক, বাট আই এম রিয়েলি রিয়েলি হার্ড ওয়ার্কিং, আই এম আ ওয়ার্কাহলিক। আমার ওয়ার্কের বাইরে আমার তেমন কোনো লাইফ নাই। সো আমি ওই মানে আমার থেকে বেটার না হলে ওইটা আমাকে ম্যাচ করতে হবে আমার সাথে যারা কাজ করবে, দে হ্যাভ টু গিভ মি মোর দেন দ্যাট বিকজ দে হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য প্রজেক্ট। ওই ইনভেস্টমেন্টটা আমার লাগবে। হ্যাঁ এটা এটা সত্যি, এটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে যে আমার অনেক আগে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তখন আমার একটা খুব বাজে অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে আমরা খুবই বড় একজনের সেলিব্রিটিকে নিয়ে একটা কাজ করতে চাচ্ছিলাম যে হি ওয়াজ গেটিং লাইক হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর দ্যাট স্পেসিফিক প্রজেক্ট। তো এমনি একটু বৃষ্টির দিন ছিল, আমাদের শ্যুটের আগের দিন আমাদের রাস্তা একটা সেট বানানো, সেটটা বৃষ্টিতে ভেঙে গেছে। পর কোনো রকমের রাত্রেবেলা আর্ট ডিরেক্টরকে বৃষ্টিতে ভিজে টিজে জিনিসটা ঠিক করছে, এমনি সবাই খুব একটা টেনশনের মধ্যে। তো সে প্রথম দিনই অনেক লেট করে আসছে যে ঘুমাচ্ছে এটা সেটা। তা আমার খুব খারাপ অবস্থা, টেনশন, এটা নিয়ে আমরা কাভার করতে পারবো কি না। প্রথম দিন শেষ হওয়ার পরে সেকেন্ড দিন সে কিন্তু দেখছে যে আচ্ছা খুবই তাড়াহুড়ার মধ্যে আমি এবং পার্সোনালি তাকে খুব রিকোয়েস্ট করে বলছি যে ভাই আমরা আজকে কিছু শর্ট মিস করে ফেলছি, আমরা নেক্সট দিন একটু আগে আসবেন, তাড়াতাড়ি করবো। সে বলছে হ্যাঁ আমি অবশ্যই নেক্সট দিন আরও আগে আসবো, সব ঠিকঠাক। তো নেক্সট দিন আরও লেট করে আসছে, মানে নেক্সট দিন লাইক লাঞ্চ আওয়ার হয়ে যাচ্ছে ওই টাইমে সে প্রথম আসছে, যদিও এটা আমার সান টু সান শুট। সো ওইটা আমার কাছে খুবই তখন ওই ব্যাপারটা ছিল, অ্যান্ড আই ওয়াজ লাইক কাইন্ড অফ পেস টু বি অনেস্ট। অ্যান্ড আমার তখন মাথায় ওইটা ছিল যে হ্যাঁ আসলে আই থিঙ্ক ফেমাস পিপল একটু এরকম করে, মানে ওরা আসলে সবাই না বাট আই থিঙ্ক মাঝে মাঝে অনেকের মধ্যে এটা পাই। সো আমারও সেম জিনিসটা মনে হয় যে খুবই আনপ্রফেশনাল লাগে জিনিসটা, যে সামটাইমস আই ওয়ান্ডার হাউ ডিড দে রিচ দ্যাট প্ল্যাটফর্ম, লাইক ওই পর্যন্ত গেছে কেমনে। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মানে আমার জিনিস হচ্ছে না, আমি আই ডোন্ট লেট ইট মানে গেট টু মি। অনেকজন হচ্ছে যে লাইক অনেক ফেমাস মানুষের সাথে আমাদের শুট করতে হয় ঢাকায়, রাইট? টিভিসি আমি যখন বানাই বা এখন ফিকশন যখন বানাই একটা রিকোয়েস্ট থাকে যে ফেমাস কার সাথে থাকে, সো তারা একটু পারে একটু ভাব মারে। বাট আমার জিনিস হচ্ছে যে মানে আই গ্রু আপ উইথ দ্য মোস্ট ফেমাস পিপল ইন বাংলাদেশ, ইজ মাই ওন লাইক বাপ মা আঙ্কেল টাঙ্কেল সব মিলে, যে তুমি মানে হোয়াট ডু ইউ হ্যাভ যেটা আমি দেখি নাই। হ্যাঁ, সো আমি অ্যান্ড আই স দেম, দে আর দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পিপল ইন দ্য ওয়ার্ল্ড। আমি আমার নিজের বাবাকে দেখেছি ভোর 5টায় উঠে বসে লেখা শুরু করতো। সো 5 AM থেকে লিখছে, দুপুর 12টা হলো লেখা শেষ, একটা স্ক্রিপ্ট শেষ বা আবার চিন্তা করছে। সো আমার কাছে এই ক্রিয়েটিভ প্রফেশনটা ইটস নট জাস্ট মানে বিং আ স্টার। আমি ওই এফোর্টটা দেখেছি যে ছোটবেলা থেকে তো আমি আজ রবিবার হোক বা আমি বিভিন্ন সেটে
দেখে আসছি 5 বছর বয়স থেকে, দেখছি যে একটা শট যেটা আমরা একটা সিকোয়েন্স যেটা আমরা জাস্ট একবার দেখি ক্যামেরাতে, টিভিতে, বিটিভিতে, ওইটা মানে 20-30 বার নেওয়া হচ্ছে 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 আনটিল পারফেকশন, তারপর জিনিসটা যাচ্ছে। So I always knew that there is a lot of hard work behind the thing that we see. Even তুমি যখন তোমার ইউটিউবের কথা বলো, people think it's effortless, right? But ওই effortless দেখার পিছনে কিন্তু there's an effort. Right. মানুষ বলে যে ও আগেকার নাটকগুলো এত সিম্পল ছিল না, it looks simple but it's very complicated to make something simple. True. So আমি always ওই হার্ড ওয়ার্কটা দেখে আসছি, so I know what makes a real celebrity but a real talent, it's that hard work. So তুমি যদি আমাকে ওই হার্ড ওয়ার্কটা দিতে না পারো, then I'm not going to respect you, and I don't want to work with you again in the future. So I mean, this culture, I really don't believe in the celebrity culture. মানে এই যে এই সেলিব্রিটি মানে হচ্ছে যে আমি কাজ ঠিক মতো করবো না, I think that's bullshit. এটা ভালো, আশা করি যারা আমাদের ভবিষ্যৎ সেলিব্রিটিরা এই আলোচনা শুনে ওরা একটু শিখবে, একটু বেশি পার্ট নেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার পাওয়া সোফার সবচেয়ে ইন্টারেস্টিং ক্রিটিসিজম কি তোমার কাজের ব্যাপারে? সেটা ইট ক্যান বি এ ভেরি হার্শ ক্রিটিসিজম, মেবি আনট্রু, মেবি ট্রু, মেবি সামথিং দ্যাট রিয়েলি হেল্পড ইউ, এরকম একটা হাইলাইটেড ক্রিটিসিজমের কথা যদি বলো। Highlighted criticism. এমন হতে পারে যে খুবই আজেরা কিছু বলছে, বাট তোমার হয়তো মনে আছে জিনিসটা, থাকে না যে খুবই বাজে হয়তো কিছু বলছে, বাট I think আমি অনেক হার্শ ক্রিটিসিজম পাই মাঝে মাঝে, হ্যাঁ। অ্যান্ড একটা পাইছিলাম যে কোন জানি নট ইভেন অন আ ফিকশন বাট একটা টিভিসিতে কমেন্ট করছে, টিভিসি অ্যাড বানাইছিলাম, ওটাতে কমেন্ট করছে, একজন বলছে যে আমি কোনোদিন অমর হতে পারবো না। আচ্ছা আচ্ছা, যে আমার কাজ কোনোদিন ওই জায়গায় যেতে পারবে না যে আই লিভ ফর এভার। আর আমার কাছে এত উইয়ার্ড লাগছে জিনিসটা, টিভিসি দেখে যে খুবই টিভিতে দেখে খুবই ফিলোসফিক্যাল, খুবই ডিপ কিন্তু, হ্যাঁ। এন্ড ইউজুয়ালি কি হয় যে মানুষ গালি টালি দেয় যে তুমি এরকম হতে পারবে না, নিজেকে কি মনে করো, অনেক সব বলে মানুষ। বাট একটা টিভি দেখে বলছে যে আমি অমর হতে পারবো না, এন্ড আই ফাউন্ড দ্যাট যে সে খুবই চিন্তা করে, খুবই ইন্টেলেকচুয়াল, একটা খুব পাওয়ারফুল জিনিস বলছে। এন্ড আই ওয়ান্ট টু ইউজ দিস লাইন ইন সামথিং, কিছু একটা ইউজ করতে চাই, বাট আই ফাউন্ড দ্যাট ভেরি মানে ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং ছিল জিনিসটা। আই স্টার্টেড থিংকিং আসলে কেন আমরা আর্ট বানাই, অ্যাকচুয়ালি অমর হওয়ার জন্য, রাইট? উই ওয়ান্ট টু মানে আওয়ার ওয়ার্ক টু লিভ অন, আর আমি পারবো না। সো অ্যাকচুয়ালি আমাকে এটা স্ক্রিন থেকে কমেন্টটা গিয়ে ভিতরে এসে বুকে লাগছে জিনিসটা। এটা খুবই না, আমার কাছে what makes it funny, I mean I think yeah it's pretty deep and I think to some extent helpful as well, like তোমার যেহেতু জিনিসটা মনে আছে, like তোমাকে একটু হইলেও মোটিভেট করবে I guess, but what makes it funnier is that টিভিসি দেখে এটা বলা গেছে না, টিভিসি ইজ টিভিসি, like টিভিসি ওই অর্থে তেমন একটা ইমমর্টাল হয় না, বা ফিল্ম দেখে বললে তাও মানতাম যে ঠিক আছে। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। ফিল্ম দেখে বললে আমি এই পডকাস্টটা হইতো না, আমি ছেড়ে দিতাম ফিল্ম দেখে বলতো। বাট দ্যাটস দ্য থিং, আই থিঙ্ক টিভিসি বানানোর দ্যাটস দ্য problem as well, যে if you are just doing that, if you are just doing commercial advertising and নিজের প্রজেক্টগুলোতে ফোকাস না করছো, for instance Team Possible, I think ওইটা এখনো যদি তুমি বলো, আর 5 বছর পরে যদি বলো you're making a second season, there will still be a fan base because একটা cult following আছে, and all that happened because তুমি তোমার সিস্টেমের বাইরে গিয়ে you did something else, তোমার যে ইয়ার বাইরে। So I think ওটা you always need to do that as a creator, always মানে নিজের একটা sure বাইরে কমার্শিয়াল করছি, doing projects for other people, doing studio work, এটা থাকবে, but you need to make something for just yourself as well, ওটা দরকার, নাইলে অ্যাকচুয়ালি মানে অমর হতে পারবে না। ট্রু, হ্যাঁ, অমর না হতে বলে তো টেনশন, অমর তো হতেই হবে। আর যদি এখন তোমাকে খুব একটা আধ্যাত্মিক প্রশ্ন করি, সেটা হচ্ছে যেটা আমি শিওর এই যে এখন তোমার ছবি অ্যাওয়ার্ড পাইছে, সো হলিউডে তোমাকে বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, তো আমি আগে জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে তোমার মতে একটা ভালো ডিরেক্টর হতে হলে কী কী থাকা লাগে, অথবা একটা ভালো ডিরেক্টরের কী কী কোয়ালিটি থাকে? আচ্ছা, সো আমার মনে হয় যে ভালো ডিরেক্টর হওয়ার জন্য মানে ইউ হ্যাভ টু বিলিভ ইন পিপল, এটাই। আমার মনে আছে যে আমি যখন 700 টাকা শ্যুট করতেছিলাম, ওখানে একটা ছোট বাচ্চা ছিল, একটা বাচ্চা ক্যারেক্টার ছিল, আর চাইল্ড অ্যাক্টর নিয়ে কাজ করার একটা পেইন আছে যে তার সবসময় ওদের পেশেন্স থাকে না। সো আমি যে ভুলটা ছিল হচ্ছে যে তার শটগুলো আমি দিনের প্রথমে নিয়ে নেই, একটু গ্যাপ রাখছিলাম। সো যেটা হয়, সে হি গট বোর্ড, ক্র্যাঙ্কি হয়ে গেছিল, ক্র্যাঙ্কি হয়ে সে হচ্ছে চিল্লাচিল্লি করা শুরু করছে বাচ্চাটা, সবাইকে কাইন্ড অফ বলা শুরু করছে যে ওদের উইকনেসটা কি। লাইক অন্য একটা আর্টিস্ট ছিল যে অনেক
সিন পারতেছিল না, ডায়লগ ভুলে যাচ্ছিল বারবার। সো বলছিল তুমি কোনো কিছু পারো না, আমি প্রত্যেকটা পারি, তোমার জন্য ভুলটা হচ্ছে। সো এরকম করে এসে বাচ্চাটা জাস্ট খুব সিনিয়র আর্টিস্ট, সব বলে ফেলছে সবার সামনে। হ্যাঁ, সো যাচ্ছে যাচ্ছে সবাইকে এরকম বলে লাইক ট্রুথ বম্ব ল্যান্ড করতে করতে তাকে সেট থেকে নিয়ে যাওয়া হচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছে তাকে, কারণ তার শর্টগুলো পরে করা হবে। সো ফাইনালি আমার সাথে দেখা হলো, আমি খুব ভয় ভয় আছি, আমি চেয়ারে বসে আছি আমার মনিটরের সামনে। সো আমাকে দেখে সে বললো যে you don't do anything, you just sit there বলে চলে গেল। সো তখন এটা আমরা অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম যে আচ্ছা একটা ডিরেক্টর কি করে, কারণ আমরা তো জাস্ট বসে থাকি, হ্যাঁ, জাস্ট একটা মনিটর সামনে বসে থাকি। what do we really do, like are we not actual technicians? So I think একটা ডিরেক্টরের কাজ হচ্ছে to see the good in other people, to believe in other people, যে আমি লাইক তুমি যেটা বললা যে ওই এই পার্টের জন্য এ পারফেক্ট, যে এর মধ্যে এই জিনিসটা দেখি নাই বাট এর থেকে বের করতে পারবো, বা ওদেরকে কিছু লিমিটেশন দেওয়া। লাইক সামটাইমস পেট কাটার সত্ত্বে আমি আর্টিস্টদেরকে বলছি যে তোমরা ভুরু নড়াবা না, মানে মানুষ ভাবে যে ভয়ের অ্যাক্টিং হচ্ছে একটা জিনিস ভূত দেখলাম এরকম করলাম, পুরো চোখ বড় হয়েছে পুরো। আমি এটা বলছিলাম স্পেশালি ফার্স্ট থ্রো এটাতে, যেখানে ইটস অল ফেশিয়াল এক্সপ্রেশন, অল ফিজিক্যাল অ্যাক্টিং। লাইক এরকম এক্সপ্রেশন আমি নিবই না, নাথিং লাইক দ্যাট। ইট হ্যাজ টু বি এই বাউন্ডারিগুলো দিচ্ছি, এটা করতে পারবা না, ভয়েসে মডুলেশন আনতে পারবা না, আই ওয়ান্ট ইট সিম্পল। ওই সিম্পলিসিটির মধ্যে মেবি উই ক্যান গেট সামথিং পাওয়ারফুল। বা যখন মিউজিক করছি, ইউনো আই টেক লাইক দামির যখন মশারি সাউন্ডটা করে, হি মেক্স পপ সংস, বাট ওকে দিয়ে খুব ডার্ক একটা জিনিস করাইছি। সো আই থিঙ্ক ইটস টেকিং পিপল অ্যান্ড থিঙ্কিং যে এর মধ্যে একটা ইনার কিছু একটা আসে যেটা আমি বের করতে পারবো। সো আইভ হ্যাড লট অফ অ্যাক্টার্স ওর লট অফ মিউজিশিয়ানস কমপ্লিমেন্ট মি সেইং যে আমি ওদেরকে দিয়ে ডিফারেন্ট একটা জিনিস বের করেছি ওদের মধ্যে থেকে। অ্যান্ড ফর মি দ্যাটস দ্য বিগেস্ট কমপ্লিমেন্ট, যে একটা আর্টিস্ট যখন বলে যে ওদের মানে পোর্টফোলিওর মধ্যে একটা ডাইভার্সিটি বাড়ছে একটু আমার সাথে কাজ করার জন্য। সো ফর মি দ্যাটস দ্য বিগেস্ট লাইক মোমেন্ট অফ প্রাইড, টু গেট দ্যাট আউট অফ সামওয়ান। সো এইটার বাইরে আসলে আর কিছু করি না আমরা। সো আই থিঙ্ক যে দ্যাটস অ্যান আইডিয়া যে ডিরেক্টররা হচ্ছে গড, ওরা হচ্ছে সব কিছু হচ্ছে ওদের উপর। আই লাইক টু কোলাবোরেট অ্যান্ড আই লাইক টু গেট থিংস আউট অফ পিপল। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইট ইজ, মানে দ্য বিগেস্ট রিসোর্স আমাদের ইন্ডাস্ট্রিতে ইজ পিপল। আমরা মানুষে ইনভেস্ট করি না, আমরা সবসময় ক্যামেরা গিয়ার এগুলোতে ফোকাস করি। বাট আই থিঙ্ক আমরা যদি ট্যালেন্ট বিল্ড করতে পারি, ইফ ইউ ক্যান ইন্সপায়ার পিপল টু ডু মোর, দেন উই ক্যান গো রিয়েলি ফার। খুবই খুবই সুন্দর কথা, খুবই তোমার মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত, বা মাঝে মাঝে মোটিভেশনাল স্পিচ দেওয়া উচিত আমার মনে করি। না সিরিয়াসলি আই এম রিয়েলি মুভড, খুব ভালো। আমি খুবই ছিলাম আর কি, এনথ্রলড হয়ে শুনতেছিলাম যে খুবই ভালো কথা বলছে। অ্যান্ড ইট মেক্স মানে আমি এটা নিয়ে চিন্তা করবো, রেকর্ড করা শেষ করে এটা এডিট করতে করতে একটু চিন্তা করবো ভালো একটা কথা বলছে তো, যে আসলে ইটস এন ইন্টারেস্টিং যে স্পেশালি দ্য পয়েন্ট অ্যাবাউট লাইক সিইং দ্য গুড ইন পিপল। অ্যান্ড ধরো কাকে দিয়ে, হ্যাঁ আই থিঙ্ক হ্যাঁ ওখানে মানুষকে মেজার করার ব্যাপারটা, যে একে দিয়ে আসলে যেটা বললাম যে একজন পপ মিউজিশিয়ানকে দিয়েও যে আসলে খুব ডার্ক একটা হরর মিউজিক করা সম্ভব, বা এই জিনিসগুলো এটা খুবই ইন্টারেস্টিং। যেমন তোমার কি এমন যদি বলো যে আমার হোল ওয়ার্ল্ডের মধ্যে এমন কারো সাথে বা কারো একটা গ্রুপ অফ পিপল বা আছে না মাল্টিপল পিপলদের সাথে কাজ করার আমার খুব ইচ্ছা, বা এটা এক সর্ট অফ ড্রিম বলা যেতে পারে, এরকম কে কে আছে বা কী কী ডিপার্টমেন্টে যে আছে না আমি ওই ডিওপির সাথে কাজ করতে চাই, ওই মিউজিশিয়ানের সাথে কাজ করতে চাই, এরকম যদি বলি এরকম কার আছে? এরকম সো মেনি পিপল, ইউনো সবসময় একটা শখ ছিল যে একদিন মার্ভেলের কিছু বানাবো যাতে মানুষ গালি দিতে পারবে। হয় নাই, ডিসি ভালো, হ্যাঁ, বাট রোলার কোস্টার রাইড বানাচ্ছে এগুলো বলবে, হ্যাঁ রোলার কোস্টার রাইড বানাচ্ছে। আমি এমন কিছু বানাতে চাই যেটা দেখে মার্টিন স্করসেজি গালি দিবে, মার্টিন স্করসেজি গালি খেতে চাই। লোকাল ইন্ডাস্ট্রি গালি তো অনেকদিন খেলাম, বিদেশি গালিটা খেতে চাই। বাট একটা মজার এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে যে আমরা মশারির জন্য ডিসিপি করতে গেছি। সো ডিসিপি ইউ নো হোয়াট ইট ইজ, আমি এক্সপ্লেইন করছি। ইটস লাইক একটা ফিল্ম যখন থিয়েটারে দেখানো হবে তখন একটা কনভার্জন প্রসেস আছে, যাতে থিয়েটারের এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সো করার সময় ওরা দে লেট ইউ সি ইট ইন আ থিয়েটার, যে ওদের একটা ছোট থিয়েটার আছে, সাউন্ড টাউন্ডও ভালো। সো একবার পুরা দেখতে দেয়, মানে মশারি দেখতে গেছিলাম। সো 20 মিনিটের ফিল্ম দেখছিলাম। দেখার পরে যে টেকনিশিয়ানটা ছিল সে বললো যে ওদের নতুন একটা সাউন্ড সিস্টেম ইনস্টল হচ্ছে, আর ওদের কাছে নতুন একটা ফাইল আসছে যেটা হচ্ছে টপ গান এর সিকুয়ালটা, টপ গান মেভরিক, ওইটার ট্রেলারটা ওদের কাছে আসছে উইথ দ্য ফাইনাল সাউন্ড মিক্স টেস্ট করার জন্য। সো আমি ওখানে বসেছিলাম, কারণ আমার গাড়ি উবার এখন আসে না, ওয়েট করতেছিলাম। এনি ওয়াজ লাইক তুমি দেখতে চাও নাকি, তাহলে আসো। আই ওয়াজ লাইক শিওর। সো I saw the Top Gun Maverick trailer and এত amazing, মানে the sound is so perfect, and the visuals, and যেভাবে একটা প্লেন যায় ভুম, মনে হয় যে তোমার আত্মার ভিতর দিয়ে প্লেনটা উড়ে যাচ্ছে।
অ্যান্ড নিজের মানে শর্ট ফিল্ম দেখার পরে এটা দেখার পরে কেমন জানি একটু ইনসিকিউর লাগে যে আমি কি বানালাম, আর এই ট্রেলারটা 1-2 মিনিটের ট্রেলার কি বানায়, কি দেখাই দিল। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে একটু মনে হচ্ছে খারাপ লাগছে সেটা দেখে, একটু ইনসিকিউর লাগছে। তখন সে বললো যে না, এইসব বড় মুভির জন্য যেটা করে, পুরো একটা হল ভাড়া করে, পুরো ফিল্মটা প্লে করে, অ্যান্ড সাউন্ড দিয়ে দে ইউজ দিস টুলস দেখার জন্য যে এই সাউন্ডটা এই স্পিকার দিয়ে না আসলে এখানে আসলে কেমন হয়, উড়ে এখান থেকে এখানে কেমন হয়। সো অনেকক্ষণ এরা জাস্ট এটা নিয়ে প্লে অ্যারাউন্ড করে। সো আই ওয়ান্ট গেট দ্যাট এক্সপিরিয়েন্স, এটা করতে চাই, এই ফাইজলাম এটা করে দেখতে চাই একদিন। সো ইয়া, এটা আমারও লিস্টে আছে, নট মাই প্রায়োরিটি বাট লিস্টে আছে যে এই যে জিনিসটা যে সারাউন্ড সাউন্ড মিক্স করতে গেলে মানে প্রপার বড় হলিউড ফিল্মে যে অ্যাকচুয়াল একটা সিনেমা হলে বসে তুমি চিন্তা করো যে সিনেমা হলে আমরা যাই সিনেমা দেখতে, আর এখন তুমি সিনেমা হলে বসে ধরো কালার গ্রেডিং করতেছো বা মানে এডিট করতেছো একটা বড় পর্দার দিকে তাকে, মানে এই যে মানে অফকোর্স ইটস এ নেসেসারি থিং টু ডু, বাট আমার কাছে ধরো বাংলাদেশি জায়গা থেকে এটা খুবই বিলাসিতার মতো লাগে না যে এত বড় স্ক্রিনের দিকে তাকে আমি সাউন্ড চেক করতেছি। সো আমি ওই এক্সপিরিয়েন্সটা নিতে চাই আসলে। সো ওইটার পার্ট হিসেবে আমি আমাদের এখানে ফিল্ম স্কুলেও শেখাচ্ছিল অ্যাভিড মিডিয়া কম্পোজার শেখাচ্ছিল, বিকজ দ্যাটস দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো আমি ফার্স্টে খুবই এক্সাইটেড, হ্যাঁ অ্যাভিড দিয়ে প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি, এসব হচ্ছে থার্ড ওয়ার্ল্ড, হ্যাঁ আমি এখন হলিউডের সফটওয়্যার দিয়ে এডিট করবো। বাট দেন আই রিয়েলি লাইক grew to hate it because it's so different and I don't know I don't know maybe because আমার দোষ। সো তখন আমার একটু এই সব শব্দ একটু তখন পড়ে গেছে যে না ঠিক আছে এত ক্যাচাল করে আমি করো না, এর থেকে ঘরে বসে নিজের কম্পিউটারে ঘরে বসে এডিট করছে, ওইটাও খারাপ হলো, ওটাও ভালো। সো তুমি তো নিজের বাসায় বসে নিজের বাসায় বসে করি। I have a question for you. তোমার ফিল্ম স্কুল এক্সপেরিয়েন্সটা কেমন? Would you recommend film school for people? তোমার এটার এক্সপেরিয়েন্সটা বলো। আচ্ছা, আমার ফিল্ম স্কুল এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো। ইনফ্যাক্ট ইদানিং আমি কোত্থেকে যেন আমার ফিল্ম স্কুলের পেজ থেকে বোধহয় প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্টরা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করে যে এরকম যে আমি কি এখানে ভর্তি হবো এইসব। তো হ্যাঁ, ফিল্ম স্কুলের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আমি আসলে ফিল্ম স্কুলে গেছি কারণ হচ্ছে একটা হচ্ছে ছোটোকাল থেকে একটা ইচ্ছা ছিল যে একটু ফিল্ম স্কুলে পড়ে দেখবো, ছোটোকাল বলতে যখন আমি কাজ করা শুরু করছি। আরেকটা হচ্ছে ওই বুসানে গিয়ে আমার যখন যে এশিয়ান ফিল্ম একাডেমি যাওয়ার পরে যেখানে একটু একাডেমিক অ্যাপ্রোচে একটু লেকচার দিছে, তখন আমার লোভটা আরও বেড়ে গেছে যে না আসলে ফিল্ম স্কুলে তো যাইতেই হবে। সো এরপর ফিল্ম স্কুলে আসার পরে যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ওভারঅল খুবই ভালো, মানে ভালো কোন সেন্সে যে আমার মনে হয় ফিল্ম স্কুল যেটা করে যে যেহেতু আমার একটা ভালো অ্যামাউন্টের হেফটি একটা বডি অফ ওয়ার্কস ছিল, তারপরে আমি ফিল্ম স্কুলে আসছি, আমার এক্সপিরিয়েন্স সার্টেনলি একটু ডিফারেন্ট দেন যে মাত্র শুরু করবে। বাট আমার কাছে মনে হয় কি একটা মানে মেজর জিনিস যেটা ফিল্ম স্কুল করে সেটা হচ্ছে তোমাকে একটা এনভায়রনমেন্ট দেয়, একটা ফিল্ম এনভায়রনমেন্ট যেখানে সবাই ফিল্ম নিয়ে কথা বলে, সবাই ফিল্ম বানানো নিয়ে কথা বলে। সো ওই জিনিসটা ইভেন ধরো ঢাকাতেও আমাদের ধরো মিডিয়ার যারা ফ্রেন্ডস তারাও তো ফিল্ম মেকার বা আমরাও কথা বলি, কিন্তু ওইটা একরকম আর এখানেরটা একটু কেমন জানি, মানে এখানে একটু বেশি এটার মধ্যে অনেক বেশি ইন্ডি স্পিরিট আছে। ঢাকারটা তো অনেক বেশি কমার্শিয়াল অ্যান্ড অনেক বেশি ধরো স্পন্সার ইনভলভ, ক্লায়েন্টরা ইনভলভ, তো ওইটার মধ্যে একটা প্রফেশনাল ব্যাপার আছে। বাট এই ইন্ডি স্পিরিটটা আমার কাছে খুব ভালো লাগছে যে সবার মধ্যে যাচ্ছে এখানে এই চিপার মধ্যে বসে একটা ফিল্ম বানানো যায় কিনা, ছোট্ট করে একটা হ্যান্ডিক্যাম দিয়ে কী বানানো যেতে পারে, এই আলোচনা এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। অ্যান্ড ফিল্ম স্কুলে আমার কাছে আরেকটা যেটা মনে হয় যে কিছু জিনিস আমরা টেকনিক্যাল জিনিস বাংলাদেশে আমরা যেহেতু ফিল্ড ওয়ার্ক করে শিখছি, যেমন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম, ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে পরে ডিরেক্টর হয়েছি। সো তুমিও যেমন অফিসিয়ালি কোনো ফিল্ম স্কুলে পড়ো নাই অ্যাজ ফার অ্যাজ জানো, রাইট? সো তুমিও ফিল্ম তৈরি করতে করতে শিখছো। তো আমার কাছে একটা যেটা মনে হয় যে এইভাবে শেখাতে টেকনিক্যাল কিছু জিনিস আমরা হচ্ছে বুঝে ফেলছি। ওই যে তুমি যেমন বললাম উইন্ডোজ মুভি মেকার দিয়ে তুমি বুঝছো অ্যান্ড ইট ওয়ার্কস, বাট তুমি পরে জানছো যাচ্ছে এটাকে এটা বলে, এটাকে ওইটা বলে। সো আমার মনে হয় ওই জায়গাগুলো জানার জন্য ফিল্ম স্কুল অনেক হেল্প করে। বিকজ কিছু ক্ষেত্রে আমি মনে করি স্পেশালি টেকনিক্যাল ক্ষেত্রে বেটার হচ্ছে তুমি যদি একদম টেকনিক্যাল জিনিস জেনে কাজ করো। ফর এক্সাম্পল কালার গ্রেডিং একটা বড় বিষয়, যে কালার গ্রেডিং বাংলাদেশে অনেকেই করে, ফ্রি সফটওয়্যার রিজলভ নামায় নিয়ে করতেছে। বাট ওইটার সাথে যে আসলে প্রত্যেকটা কালার সায়েন্স বুঝে বা মোটামুটি সবগুলো জিনিস বুঝায় মানে একাডেমিকলি শিখছে, তার ডেফিনেটলি স্কিলটাকে অনেক হেল্প করবে আমার কাছে মনে হয়। ফিল্ম স্কুল বেসিক্যালি ওখানে হেল্প করে, প্লাস নেটওয়ার্কিং একটা বড় ফিল্ম স্কুলের প্রভাব আছে, এটা আমি মনে করি। সো আই উড রেকমেন্ড যার, তবে সমস্যা হচ্ছে ফিল্ম স্কুল অনেক এক্সপেন্সিভ, মানে একদম আমি ক্যানাডার প্রবাবলি সবচেয়ে চিপেস্ট ফিল্ম স্কুলে পড়ছি, তারপরও ভালো একটা টাকা গেছে। সো আই থিঙ্ক যে কোনো জায়গায় ফিল্ম স্কুল অনেক এক্সপেন্সিভ আর কি। আচ্ছা ভালো কথা, মশারি কবে রিলিজ পাবে এগুলো আমি জানতে চাই আসলে, দর্শক কবে দেখতে রিলিজ পেতে দর্শক দেখতে পারে একটু টাইম আছে, বিকজ ইটস গোনা গো টু সাম ফেস্টিভ্যালস। আরো একটা উই গট ইনটু ইন্ডি মিম, তারপর অ্যাটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর আরো একটা অস্কার কোয়ালিফাইং ওয়ান্স, আরো একটা আছে যেটা নাম এখনো বলতে পারবো না, অ্যানাউন্সমেন্ট হয় নাই। সো এই ফেস্টিভ্যাল রানটা অলমোস্ট লাইক হাফ আ ইয়ার চলবে, তারপরে রিলিজ হবে। তারপরে রিলিজের প্ল্যান কি ওটিটিতে দেয়া নাকি?
ওটিটি দিতে পারি, নাহলে আমি জাস্ট ভিমিওতেও দিতে পারি, ইফ আই ডু ভিমিও স্টাফ পিক্স বা সামথিং লাইক দ্যাট, বিকজ আমি চাই যে আই থিঙ্ক people have a lot to learn from the experiment that we did and এটার যে স্টোরিটা আছে, so I would want people to have more access to it. So টাকাটা রিকুপ করা, যেটা একটা ইনভেস্টমেন্ট ছিল ডেফিনেটলি, অনেক টাকা খরচ করে নেই, বাট যেটা ছিল ওটা রিকুপ করার থেকে আমার কাছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে ইট রিচিং পিপল। সো হু নোজ, মেবি ওটিটিতে দিব ইফ ইটস লাইক ভেরি অ্যাক্সেসিবল, বা আই মাইট জাস্ট পুট ইট অনলাইন। সো দেখি। আর এমনি But তুমি if you want to see immediate, তাহলে হচ্ছে যে পেট কাটা শো ইমিডিয়েটলি আসতেছে, বাট মশারিটা একটু টাইম লাগবে। মশারির সোফার যেটা দেখা যাবে জাস্ট হচ্ছে যে নিউজ, প্রাইস পাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, হ্যাঁ, যে- এসব হাবি যাবে, এগুলো নিয়ে বসে থাকতে হবে আর কি। আর আমরা সামনে মুভিং বাংলাদেশ নিয়ে কি জানতে পারবো, বা কবে এটা শুট করতে যাচ্ছো, বা শুট করার প্ল্যান হচ্ছে এন্ড অফ দিস ইয়ার, সো খুব শীঘ্রই আমরা হচ্ছে কিছু ক্যাস্টিং অ্যানাউন্সমেন্ট অল দ্যাট করবো। সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। সো প্রিপারেশন বলতে কাস্টিং সিলেক্ট করা হয়ে গেছে, কাকে কাকে নিচ্ছ? সিলেক্ট করার প্রসেসের মধ্যে আছে এখনো। উই ডোন্ট হ্যাভ এভরিওয়ান, বাট উই হ্যাভ সাম পিপল দ্যাট উই রিয়েলি লাইক। কিন্তু আরও কিছু কাজ বাকি আছে কাস্টিংয়ে। সো কাস্টিং নিয়ে 100% না হলে আমি হচ্ছে যে শুটে নামবো না। সো এখনো আই এম লাইক অ্যাট 70%। সো আর বাকি এমনি টেকনিশিয়ানসদের সাথে ধরো সিনেমাটোগ্রাফার, মিউজিশিয়ান, এগুলা কি ফিক্স করে ফেলছো নাকি এটাও এখনো প্রসেস চলছে? হ্যাঁ, এগুলো ইটস আ ডিসকাশন। থিং ইজ, ইনিশিয়ালি একটা প্ল্যান ছিল যে টু ইউজ আ লট অফ ইন্টারন্যাশনাল ট্যালেন্ট, যে বাইরে থেকে ডিওপি আনা, বাইরে থেকে এটা আনা সেটা আনা। কিন্তু রিসেন্ট কিছু কাজ করার পরে, ইনক্লুডিং পেট কাটা শ, আমি দেখছি যে দের ইজ আ লট অফ লোকাল ট্যালেন্ট উই ক্যান ইউটিলাইজ, অ্যান্ড দের ইজ অ্যাকচুয়ালি লট অফ ওই যে সিইং দ্য গুড ইন পিপল। আমার মনে হয় যে বাংলাদেশে অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা অনেক ভালো জিনিস করতে পারবো। বিদেশি যে মানে ফ্লাইটে টাকা খরচ করে যে বেশি দেশে আনতে হবে, নট নেসেসারিলি। সো ওই জিনিসটা I'm having that conversation with my producers and figuring out, because মানে for me it's really important working with local talent যতটুকু possible, মানে I think it's important. And এই জন্য তোমাকে যখন ইয়ার এক্সাম্পলটা দিলাম যে এতজনের নাম বলতে পারতাম, বাট কেন বললাম যে একটা স্টুডিওতে মিক্স করার এক্সপিরিয়েন্স একটা থিয়েটারে, বিকজ দ্যাটস সামথিং উই ক্যান্ট ডু বাংলাদেশে বসে। অ্যান্ড আই ফিল লাইক অ্যাজ ফিল্ম মেকার্স আওয়ার মানে লিমিটেশন হচ্ছে এইটাই, যে আমাদের রিসোর্স ইজ আওয়ার লিমিটেশন when we work in this industry. That's it. You know, so ওইটাকে যতটুকু ব্রেক করতে পারা। So definitely when it comes to post production for movie Bangladesh, ওইটা আমরা করছি probably in Taiwan, now in France, because that's our co-production deal. যে কিছু টাকা আমাদেরকে ওই কান্ট্রিগুলোতে স্পেন্ড করতে হবে, we're investing in us, and I think that's a really good idea, because Taiwan the post production it's amazing. I've seen some films from there, so ওইটা একটা ভালো ইয়ে। But for the production part, ওখানে আমি চাচ্ছি যে লোকাল ট্যালেন্ট যতটুকু পসিবল ইউজ করতে। একটু টেকনিক্যাল, বাট you get it. I don't know. Yeah, of course. হ্যাঁ, মেক সেন্স। না, আই থিঙ্ক এটাও মোটামুটি এখন কমন নলেজ যে ধরো বিভিন্ন গ্র্যান্টের বা কো প্রোডাকশন একটা অলমোস্ট ইয়ে থাকে, শর্ত থাকে যে আমাদের দেশি মানে যে দেশ থেকে গ্র্যান্ট আসছে সেই দেশের কিছু ট্যালেন্ট বা সেই দেশে কিছু টেকনিশিয়ান ইউজ করতে হবে। সো আমরা কি এক্সপেক্ট করবো যে এই ছবিটা আমরা মানে দর্শক দেখতে পাবে 2023 শেষের দিকে? 2023 শেষের দিকে, I think that's what it is. 2023 তে ফেস্টিভ্যাল রান হবে, সো এটা শেষের দিকে। হ্যাঁ, টাইম লাগে ম্যান, মুভি বানাতে বসে Of যাচ্ছে। course, হ্যাঁ। That's the process. আর একটা মজার জিনিস হচ্ছে যে স্লোন যে গ্র্যান্টটা পেলাম সানডেন্স থেকে, ওটার একটা শর্ত আছে যে we need to get a scientific advisor. Oh my god. সো একটা সায়েন্টিস্ট খুঁজে বের করতে হবে যে পুরো ফিল্মটা দেখে বলবে, যে স্ক্রিপ্ট পড়ে বলবে যে না, সায়েন্সটা ঠিকঠাক আছে। সো ইফ ইউ নো এনি সায়েন্টিস্ট, পরে বললো যে ওয়েট, ওকে, উইদাউট গেটিং টু স্পয়লার, সায়েন্টিস্ট বলতে সিন্স ফিল্মটা পাঠাওনি, সো আই উড ইমাজিন আর দে টকিং অ্যাবাউট লাইক অ্যাপ ডেভেলপার টাইপের, যারা বলবে যে হ্যাঁ এই স্ক্রিনটা দেখাইছো, টেকনোলজি, যে এটা স্ক্রিন দেখাচ্ছো ঠিকঠাক আছে, ওই জিনিসটা, যে মেকিং শিওর দ্যাট টেকনোলজি ইজ রাইট। ওয়েল দ্যাটস বিদেশ ম্যান, দ্যাটস বিদেশ, যে বিদেশি কিউসি এগুলো আর কি হচ্ছে। না, এটা ভালো। আই থিঙ্ক টু বি অনেস্ট, আমাকে মাঝে মাঝে বিভিন্ন ফিল্মে এগুলো বদার করে, যে ধরো দেখায় না কিছু জায়গায় হ্যাক করতেছে, কিছু টাইপ করতেছে ঠাস করে, এবং খুবই এমন একটা ইন্টারফেস যেটা কোনো দুনিয়ার কোনো সফটওয়্যারে নাই, ওই জিনিস দেখায়, পরে দেখা যায় হ্যাকড, লেখা থাকে হ্যাকড। তো আমার ধারণা রিয়েল, আমি হ্যাকার না, বাট আমার ধারণা রিয়েল হ্যাকাররা কোথাও কনফার্মেশন মেসেজ মানে হ্যাকড হয়ে গেছে বা এরকম পায়। তো এগুলো আমার কাছে খুবই মনে হয় যে ফানি। অ্যান্ড এনিওয়ে, তো যাই হোক, তো এছাড়া তুমি আর এমনি পাইপলাইনে কি আছে? আমরা পেট কাটা শহর পরে কি এরপরে কোনো প্রজেক্ট নিয়ে অলরেডি কাজ শুরু করছো যেটা আমরা দেখতে পাবো বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য নট রিয়েলি, নট ইয়াট। পেট কাটা শো করেছিলাম বিকজ অনেকদিন আই রিয়েলাইজ দেশের জন্য কিছু করি না, সব কিছু আমার ফেস্টিভ্যাল সার্কিটে যাচ্ছে। সো মনে হলো যে এমন কিছু বানাই
that's connected to local audiences in a very deep way. আমাদের folklore, আমাদের mythology, আর superstition এর সাথে connected. So that was a very special reason for doing it. মনে হচ্ছিল যে নিজের দেশের মানুষকে কিছু দেই। Because সবাই ভাবতেছে যে খালি ফেস্টিভ্যালে উড়াই দিচ্ছি, but you know, দেশের জন্য কিছু বানানো. I felt like there's a need for it, and I felt like the industry also needs different kinds of things for inspiration. So এটা important ছিল. But next যে জিনিসগুলো lined up আছে, I think it's a little more global in scale. So দেখি। তাহলে গুড লাক ফর দ্যাট অ্যান্ড আবারও দর্শকরা দয়া করে পেট কাটা শো দেখবেন, হরর অ্যান্থোলজি সিরিজ 4টা এপিসোড, রাইট? হ্যাঁ, 4টা এপিসোড একটার পর একটা আসবে। সো ইফতারের পরে দেখবেন, অনেক ভয়ানক ব্যাপার, রোজা ভেঙে যাবে আই থিঙ্ক। সো অ্যান্ড অলসো অ্যাগেন কংগ্রাচুলেশনস মশারির জন্য, অ্যান্ড সামনে মুভিং বাংলাদেশ দেখার জন্য খুবই এক্সাইটেডভাবে আমি ওয়েট করছি। তো আশা করি রিলিজের পরে কথাবার্তা হবে। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be getting loud. You can have it douse,